ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে, দুটা সেশন দুটা ক্লাস হয়ে আমার শেষ হবে। বাট আমার কথা হচ্ছে আপনাদের কোশ্চেন ব্যাংকটা হাতে নিবেন, কোশ্চেন ব্যাংকটা গো থ্রু করবেন কিছু, ঠিক আছে। যদি সময় পেতাম আমি আপনাদের কিছু কোশ্চেন ব্যাংকের কয়েকটা এরিয়া আমি হয়তো হাইলাইট করে দিতে পারতাম, ঠিক আছে। বাট কোশ্চেন ব্যাংকটা আগে হাতে নেন, নীল খেতে যান, এটা নিয়ে আসেন, ঠিক আছে। জাস্ট আইসিডব্লিউ আমাদের সার্টিফিকেট লেভেলের কোশ্চেন ব্যাংক ফর অ্যাকাউন্টিং পেপারস একটু বললে না, ওকে। এন্ড এখান থেকে আমাদের আসলে এক্সামের বলবো যে সবকিছু এখান থেকে আসছে। সো 1500 এর মতো করে কোশ্চেন আছে, এত তো লাগবে না, জাস্ট 300 এর মতো করে কোশ্চেন আপনারা প্র্যাকটিস করলে ইট উড বি গুড এনাফ উইথ দ্য কনসেপ্টস, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন গুলো আমরা দেখেছিলাম, রিভ্যালুয়েশন নিয়ে আমরা কাজ করেছি। আর আজকের ক্লাস হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেটা নিয়ে আমি আবার বলি যে আমাদের কোশ্চেন পেপার হচ্ছে গিয়ে দুইটা পার্টে। একটা হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন, আর আরেকটা হচ্ছে আমাদের যেটা ডাউনরাইট এমসিকিউ, যেটা আমাদের সেকশন বি বলি আর কি আমরা। সেকশন বি তে হয়তো আমাদের 22 থেকে 26টা শর্ট এমসিকিউ থাকবে। তো সেখানেও ক্যাশ ফ্লো কিন্তু আসবে, ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং না ফাইন্যান্সিং, এটাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। ছোট কিছু আপনার থাকবে, আপনার সেলস থাকবে, কস্ট অফ গুডস সোল্ড থাকবে, কিছু ওপেনিং স্টক মুভমেন্ট থাকবে, ঠিক আছে। এটা দিয়ে আপনাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে হতে পারে, ওকে। তারপর ট্রিটমেন্ট অফ ফাইন্যান্স কস্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলাকে আমরা কি অপারেটিং নাকি ফাইন্যান্সিং নাকি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসাবে নিব, সেটা নিয়ে আমরা স্টাডি করবো। সো আমি চেষ্টা করেছি যে যে জিনিসগুলো আসলে এক্সামে আসে আমার স্লাইডসে আমি এবার ইনকর্পোরেট করেছি, ঠিক আছে। সো স্লাইডসও আপনারা যে যে কোশ্চেন গুলো আসবে সেটা পাবেন। ইটস আ বিট ডিফারেন্ট ফ্রম মাই লাস্ট ক্লাসেস, যেখানে আমি আসলে স্লাইডস এর কোশ্চেন গুলাকে আনিনি, বাট ডিসকাস করেছি আপনাদের সাথে। এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মানে আই হ্যাভ প্রেজেন্টেড ইট, ওকে। আচ্ছা, সো লেট আস স্টার্ট। এনি কোশ্চেনস আপনাদের, কোনো অবজারভেশন বা কোনো কিছু আছে? এনিথিং? ওকে, ঠিক আছে, তাহলে আই প্রসিড। আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে যখন কথা বলি, ঠিক আছে, আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে অ্যাজ পার IAS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দি কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কয়টা কম্পোনেন্ট দেখি একজন কেউ বলেন আমাকে, ঠিক আছে। লেট মি কয়টা আনিস? 6 কম্পোনেন্ট। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, 6 কম্পোনেন্ট ইউ নো, তাইলে আসলে আর কিছু আপনাকে বলার নেই, ইউ নো ইট ভেরি ওয়েল। আমার জন্য হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্ট অফ আমাদের আমাদের যেটা ব্যালেন্স শিট যেটাকে আমরা বলতাম, ঠিক আছে। সো ব্যালেন্স শিটটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ঠিক আছে। নাম্বার 3 যেটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা নিয়ে আমরা আজকে স্টাডি করব, ঠিক আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস হিসাবে এটা আছে, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে আমার নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওকে। নাম্বার 5 হচ্ছে গিয়ে আমাদের কম্পারেটিভস, ঠিক আছে। কম্পারেটিভ হচ্ছে আমার কারেন্ট ইয়ারের সাথে আমার প্রিভিয়াস ইয়ারের যে ব্যালেন্স মুভমেন্ট হচ্ছে সেটা থাকছে, ওকে। আর নাম্বার 6 হচ্ছে স্টেটমেন্ট অফ ইকুইটি, চেঞ্জেস ইন ইকুইটি। সো দিস 6 মেক কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা আমাদের এক্সামে আসে, এন্ড এটা আমাদের এক্সামে অনেকে কনফিউজ করে, কারণ আমাদের আগে একটা সময় IAS 1 দিয়ে যখন ডিফাইন ছিল না, অনেকে বলতো যে 5টা কম্পোনেন্ট, ঠিক আছে। অনেকে আসলে নোটসটা কম্পারেটিভসটাকে আপনার নিয়ে আসতো না তার হিসাবের মধ্যে, বাট কম্পারেটিভ ইজ a component of as per IAS 1 financial statement, okay. So আমাদের স্টাডিটা হচ্ছে আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, which is defined by IAS 7 statement of cash flow, okay. So statement of cash flow আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা অ্যাকাউন্টিং করি অ্যাক্রুয়াল বেসিসে, রাইট। আমরা অ্যাক্রুয়াল বেসিস বলতে কি বুঝি? আমরা যখন আর্ন করব তখন আমাদের ইনকাম রেকগনাইজ করব, ঠিক আছে। আমরা এক্সপেন্সকে আমরা বুক করব, ঠিক আছে। এক্সপেন্সকে বুক করব যখন আমার এক্সপেন্স ইনকার করব, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ whenever we are receiving the money, ঠিক আছে, from sales বা whenever we are paying out the money from expenses for expenses, okay. সো আজকে যদি আমি একটা বাসায় থাকি, তার যে রেন্ট আছে, ঠিক আছে, আমি যদি মাসের শেষে না দিই, আমি কি এক্সপেন্স রেকগনাইজ করবো না? I will definitely recognize expense, কিন্তু যেটা হচ্ছে আমি ক্যাশ ফ্লো রেকগনাইজ করছি না।
আবার আমি যখন আর্ন করতেছি কোনো কিছু সেল করে, ক্রেডিট সেলস করি, যে আমি এখন কোনো ক্যাশ পাচ্ছি না, সো যেটা হচ্ছে আমি আমার আর্নিংটা আমি রেকগনাইজ করবো, সেলস রেকগনাইজ করবো, কিন্তু ক্যাশ ইনফ্লোটা রেকগনাইজ করবো অনলি ওয়েন দিস ইজ রিসিভড। ওকে, সো এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন দের ইজ আ স্লাইট ডিফারেন্সেস আমার অ্যাক্রুয়াল এন্ড ক্যাশ বেসিস এর মধ্যে। ঠিক আছে, আমি ব্যালেন্স শিট প্রিপেয়ার করি, আমি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি অ্যাক্রুয়াল বেসিসে, কিন্তু আমার ইনভেস্টর যারা আছে তারা তো জানতে চায় যে আমার ক্যাশ পজিশন কি, হোক আমার প্রফিট অনেক হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার বিজনেসের ক্যাশ কতটুকু আসছে। ঠিক আছে, অনেক বিজনেস আছে যে আপনি সেল করবেন, অনেক ক্রেডিট সেলস করছেন, বাট আপনি ক্যাশ পাচ্ছেন না। ইটস আ ভেরি ব্যাড সাইন, কারণ এটা ফিউচারে আপনাকে দেখাবে যে এই টাকাগুলা আসলে আপনি কালেক্ট করতে পারবেন না। সো এই যে বিজনেসের হেলথ বা বিজনেসের পালসটা আপনারা বুঝতে পারবেন থ্রু স্টাডি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এন্ড আরেকটা কথা না বললে না, যে যারা জেনুইন ইনভেস্টার, ঠিক আছে, যারা জেনুইন ইনভেস্টার, যারা কিনা আসলে আমাদের দেশে তো জেনুইন ইনভেস্টার বলে কিছু নাই। শেয়ার মার্কেটে আপনারা জিজ্ঞেস করবেন একজন একজনকে যে কোন শেয়ার ভালো, সেভাবে ইনভেস্ট করে ফেলবেন, বা আমাদের মার্কেটটা আসলে ওভাবে সুটেবল না। বাট গ্লোবালি যারা ইনভেস্ট করে তারা সবসময় মোর দেন ব্যালেন্স শিট, মোর দেন ইনকাম স্টেটমেন্ট, দেয়ার কোর ফোকাস ইজ অন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কখনো মিথ্যা কথা বলে না। আপনি সেল দেখাচ্ছেন কিন্তু টাকা আসলো না, ঠিক আছে, আপনি এক্সপেন্স করছেন কিন্তু আপনি আসলে পে আউট করছেন না, ঠিক আছে, তাহলে আপনার যে অ্যাকচুয়াল যে পজিশনটা আছে সেই জিনিসটা কিন্তু আপনি কখনো, আপনি ইনকাম স্টেটমেন্টে আপনার অনেক কিছু অ্যাকচুয়াল কনসেপ্ট অনুযায়ী আপনি অনেক কিছু ডেবিট করতে পারেন, বাট ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ আসবে ইউ রেকগনাইজ, ক্যাশ যাবে ইউ রেকগনাইজ। তাহলে আপনাদের অনেকের কোশ্চেন চলে আসে যে তাহলে আমার কি অ্যাকচুয়াল বেসিস ইজ রং? অ্যাকচুয়াল বেসিস ইজ নেভার রং, অ্যাকচুয়াল মেথড ইজ দ্য বেস্ট মেথড। কিন্তু আমরা অ্যাকচুয়াল মেথডে অনেক মিসইউজ করি আমাদের প্রিপেয়ারার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। সো যারা জেনুইন ইনভেস্টার, দেয়ার হোল ফোকাস ইজ অন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো তারা দেখে যে ইনভেস্টিং, অপারেটিং এন্ড ফাইন্যান্সিং এই তিনটা ক্যাটাগরিতে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে না আউটফ্লো হচ্ছে। ওকে, জাস্ট ডিসকাস যেহেতু করছি আপনাদেরকে বলছি, এটা রিয়েল লাইফে আপনাদের কাজে লাগবে। একটা গ্রোয়িং কোম্পানি, ঠিক আছে, একটা গ্রোয়িং কোম্পানির জন্য ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি কি বেশি আসবে না কম, মানে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? টেল মি। ওকে, আমি এখনো আপনাদেরকে অপারেটিং থাকবে বেশি, নেগেটিভ থাকবে। গুড, রাইট ইউ আর। ঠিক আছে, কারণ যে গ্রো করবে সে ফিক্সড অ্যাসেট পারচেজ করবে, সে যত ফিক্সড অ্যাসেট পারচেজ করবে তত তার ক্যাশ আউটফ্লো হয়ে যাবে। ঠিক আছে, সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সো বিজনেসের আপনি পালস বুঝবেন বাই লুকিং এট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, একটা বিজনেসে আপনি যদি আজকে জানতে চান যে তার ডেট টু ইকুইটি দিয়ে দেখতে চান যে লোন কত, তার ইকুইটি কত, বাট আপনি যদি দেখতে চান যে আসলে সে তার লোন বেশি হওয়াটাও তার জন্য খারাপ নয়, কারণ সে এটা পেমেন্ট করার ক্যাপাবিলিটি রাখে, সেটা কিভাবে বুঝবেন? আপনি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে দেখবেন যে সে কি অ্যাডিকুয়েট আর্ন করছে কিনা, যেটা দিয়ে সে তার লোন পেমেন্ট করতে পারছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার যে ক্যাশ আপনি লোনে উঠাচ্ছেন সেটাকে আপনি কিভাবে আসলে আপনি স্ট্রাকচারিং করে পে আউট করবেন, বা ইন্টারেস্ট এক্সপেন্স আপনার নেট প্রফিটের কতটুকু কভারেজ আছে। সো অল দিস থিংস, ঠিক আছে, ইন অ্যাডিশন টু ফাইন্যান্সিয়াল রেশিওস আমরা একটা কোম্পানির হেলথ অ্যাসেস করতে পারি। ওকে, সো সামনে আপনারা আসলে ফার্স্টে আপনারা হবেন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, যেখানে আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, এন্ড ডাউন দ্য লাইন ক্যারিয়ারে যখন এটা সামনে যাবেন তখন হয়ে উঠবেন আস্তে আস্তে অ্যানালিস্ট হয়ে উঠবেন, যে নাম্বার গুলো দেখলে পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে, বা তার ডাইরেকশনটা আপনারা বলে দিতে পারবেন। সো দ্যাট শুড বি আওয়ার মেইন অবজেক্টিভ ইন দ্য লং রান। ওকে, সো যেটা বলছিলাম যে ইউজফুলনেস অফ ক্যাশ ফ্লোর মেইন অবজেক্টিভটা হচ্ছে যে ক্যাশ ফ্লো আসলে আমরা ক্যাশ বেসিসে করি, এন্ড সেখানে হচ্ছে ক্যাশ আর্নড হলে, ক্যাশ আর্নড হলে না, ক্যাশ ইনফ্লো হলে এন্ড ক্যাশ আউটফ্লো হলে উই রেকগনাইজ। সো আমাকে এই স্টাডি অবজেক্টিভে তিনটা জিনিস আসলে আমরা কাজ করবো। আপনাকে যদি বলি যে হোল সিলেবাসে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে তিনটা জিনিস আমাদের জানতে হবে, ইউজফুলনেসটা জানতে হবে, এটা আমাদের এমসিকিউ তে অনেক ভাবে আসে। নাম্বার টু হচ্ছে যে তিনটা ক্যাটাগরি আছে, ওয়ান ইজ অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। আমি একটু পরে ডিটেলে যাব কোনটা কি, মানে কোনটা ট্রিটমেন্ট কিভাবে হবে। ওকে, এন্ড নাম্বার থ্রি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন ইউজিং ইনডাইরেক্ট মেথড। সো অনেক স্টুডেন্ট এসে আমাকে বলবে যে আমি ডাইরেক্ট মেথডও শিখতে চাই। সো যদি ডাইরেক্ট মেথড শিখতে চান নো প্রবলেম, বাট ডাইরেক্ট মেথড যদি শিখতে চান আপনাদেরকে আমি ডাইরেক্ট মেথডও আমার এখানে দেওয়া আছে। এন্ড মাই রিকোয়েস্ট টু ইউ যে ডাইরেক্ট মেথড আসলে এক্সামে ওভাবে আসে না, বাট আপনারা জাস্ট জিসটা নেবেন, সামারিটা নেবেন, ঠিক আছে, যে হাউ দিস ওয়ার্কস। সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট অবজেক্টিভ, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইউজফুলনেস যেটা আছে, এটা হচ্ছে একেবারে আমাকে আমার বুকিশ যে চারটা ল্যাঙ্গুয়েজ দিয়েছে। এখন এই চারটা পয়েন্ট আমাদের কেন জানা দরকার?
কারণ আপনি যখন এমসিকিউ করবেন আপনাকে এই 4টা পয়েন্ট অ্যাজ ইজ দেওয়া থাকবে, অ্যাজ পার ব্রিটিশ সিলেবাস 4টা পয়েন্ট ওখানে স্টাডি করতে হবে যে আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তার ইউজফুলনেস কি। নাম্বার 1, এন্টিটিজ অ্যাবিলিটি টু জেনারেট ফিউচার ক্যাশ ফ্লো। সো আপনার কোম্পানি ফিউচারে ক্যাশ ফ্লো কত পার্সেন্ট জেনারেট করবে, ঠিক আছে, বা কি লেভেলে আছে আপনি প্রেডিক্ট করার ক্ষমতা রাখতে পারবেন আপনি যদি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো প্রিপেয়ার করতে পারেন, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এন্টিটিজ অ্যাবিলিটি টু পে ডিভিডেন্ডস এন্ড অব্লিগেশনস। একটা কোম্পানি যখন থাকে সে তার ওনারদেরকে ডিভিডেন্ড দেয়, আর যার কাছ থেকে সে লোন নেয় তার কাছে কি করে, লোনের ইন্টারেস্ট পেমেন্ট করে, রাইট। সো এটাকে আমরা অব্লিগেশন বলে থাকি। আবার অব্লিগেশন কিন্তু শুধু লোনও না, অনেক সময় দেখা যায় যে আমি গ্যারান্টি করা হয়, যে আমি একটা গ্যারান্টি করছি, সো দেখা যাচ্ছে যে যদি আমার গ্যারান্টি ফেল করে তাহলে আমাকে পেমেন্ট করতে হবে, সো দ্যাট ইজ অলসো অ্যান অব্লিগেশন। সো আজকে যদি আমার নামে যদি কোনো মামলা হয় বা আমার শেয়ার হোল্ডারকে যদি ডিভিডেন্ড দিতে হয় বা আমার লোনের যদি ইন্টারেস্ট উইথ প্রিন্সিপাল পে করতে হয়, দিজ আর মাই অব্লিগেশন। সো এটার ক্যাপাবিলিটিটা আমি অ্যাসেস করতে পারি ওয়েন আই লুক এট মাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি অ্যাডিকুয়েট ক্যাশ ফ্লো জেনারেট করে তাহলে আমি বুঝবো যে আমার ডিভিডেন্ড অব্লিগেশন পেমেন্ট করার ক্যাপাবিলিটি কতটুকু আছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমার ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট দেখে কি আমি এটা অ্যাসেস করতে পারবো না? হতে পারে আপনার কোম্পানি অনেক ইনকাম আর্ন করেছে, ঠিক আছে, অনেক প্রফিট আর্ন জেনারেট করেছে, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনার ডিভিডেন্ড দেওয়ার টাকা আছে, দ্যাট ডাজ নট মিন যে আপনার লোন পেমেন্ট করার টাকা আছে। এই জিনিসটা অনেকের কাছে কাউন্টার ইনটুইটিভ মনে হয় যে কি বলছে জিনিসটাকে, প্রফিট হচ্ছে বাট আমার ক্যাশ নেই কেন। আসলে ওই যে বললাম যে ক্রেডিট যদি আপনি সেল করেন তাহলে আপনি ইনকাম বেশি দেখাবেন, ঠিক আছে, আপনার আর্নিংস বেশি হবে, কিন্তু আপনার ক্যাশ ইনফ্লো এখনো আসেনি, অ্যাজ আ রেজাল্ট আপনার ডিভিডেন্ড পে করার বা অব্লিগেশন পে করার ক্যাপাবিলিটি আপনার হয়তো নাও থাকতে পারে। যেটা আপনারা প্র্যাকটিক্যাল যদি দেখে থাকেন তাহলে বুঝবেন জিনিসটা, যে অনেক কোম্পানি আছে যে অনেক প্রফিট করেছে কিন্তু ডিভিডেন্ড নেওয়ার আগে তারা ব্যাংকের থেকে লোন নিয়ে ডিভিডেন্ড পে করে, ঠিক আছে, এক ব্যাংকের লোন নিয়ে আরেক ব্যাংকের লোন শোধ করে। সো এগুলো আমরা নিজেরা অনেক বেশি করে দেখে থাকি জিনিসটা, যেটা প্রফিটেবল কোম্পানি, কিন্তু কেন হচ্ছে? দুটা জিনিস হয়, এক হচ্ছে ক্রেডিট সেলস, আরেকটা জিনিস হয় সে তার যে ক্যাশ ফ্লো আসে সে ওটা দিয়ে সে ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করতেছে, ঠিক আছে, বা অন্য কোনো সাবসিডিয়ারিতে সে স্টেক কিনতেছে, ইনভেস্টমেন্ট পারচেস করছে, ঠিক আছে। সো এই কাজগুলো যখন সে করবে অনেক সময় তার ডিভিডেন্ড দেওয়ার টাকাটা থাকে না, ঠিক আছে। সো তখন সে ব্যাংক লোন নিয়ে ওই ডিভিডেন্ডের আপনার ইয়েটা করে আর কি, সেটেলমেন্ট করে। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার সবসময় যখন ক্যাশ ফ্লো করি আমার মেইন অবজেক্টিভ থাকে আমার নেট ইনকাম, এটাকে আমি পাই কোথা থেকে, from my statement of comprehensive income or my profit and loss account, right? সেই নেট ইনকামের সাথে আমার নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। নেট ইনকামের যদি একটা ক্যাশ ফ্লো ভার্সন যদি আমরা কখনো দেখতে চাই সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমার বিজনেসের মেইন বিজনেস বা কোর বিজনেস চালানোর জন্য যে খরচাটা করি সেটার থেকে যে আমার আর্নিংটা হচ্ছে, মানে গুডস ক্রয় করে সেল করে এই সাইকেলে যে আমার আর্নিংটা হচ্ছে, ঠিক আছে, যে ক্যাশ আর্নিংটা হচ্ছে, দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দিস ইজ পার্ট অফ মাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা একটু পরে আমরা দেখবো। বাট আমাকে আমার এই রিকনসিলিয়েশন করাটা খুব জরুরি যে আমার নেট প্রফিট যেটা অ্যাজ পার স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম আর হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ডিফারেন্স কেন আছে, এন্ড ডিফারেন্স থাকবেই, যেটা আমি একটু পরে আপনাদের শো করবো। তারপর কি কি কারণে এই ডিফারেন্স গুলা হচ্ছে, তাহলে আপনি বিজনেসে পার্টিকুলার অ্যাসপেক্ট গুলোতে ফোকাস করতে পারবেন যে ডিফারেন্সটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়। ওকে। আর নাম্বার 4 হচ্ছে যে আপনার কত টাকা ক্যাশ ইনভেস্ট করেছেন আর কত টাকা আপনি লোন করেছেন বা আপনি আপনার শেয়ার ইস্যু করেছেন, ঠিক আছে, বা শেয়ার কিনে ফেলেছেন বা লোন সেটেলমেন্ট করেছেন। এই জিনিসগুলোও আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে দেখতে পারি থ্রু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনাদের কোশ্চেন হতে পারে যে ক্যাশ ইনভেস্ট করেছি সেটা কি আমি ব্যালেন্স শিট থেকে পাবো না? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, ঠিক আছে। আপনি আপনার ফিক্সড অ্যাসেট 100 থেকে যদি 200 হয়, ঠিক আছে, আপনি হয়তো মনে করবেন যে আমার ফিক্সড অ্যাসেট বেড়েছে, ঠিক আছে, বাট ফিক্সড অ্যাসেট তো আমার ডিসপোজালও আছে, রাইট। সো ডিসপোজাল যখন আমি করব, আমি তো ডিসপোজাল যখন করি আমি তো যে কস্টে পারচেস করেছি সেই কস্টে তো ডিসপোজ করি না, দ্যাট মাইট ডিফার। সো অ্যাকচুয়াল যে প্রাইসে আমি কিনেছি আর যে প্রাইসে আমি সেল করেছি এই পিকচারটা পাবেন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, বাট দ্যাট পিকচার ইজ নট প্রেজেন্ট ইন মাই ব্যালেন্স শিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার ফাইন্যান্সিং ট্রানজেকশন, যে শেয়ার ইস্যু করেছি, শেয়ার সেল করেছি, ডিভিডেন্ড আমি পে আউট করেছি, ঠিক আছে, এটার প্রপার পিকচারটা আপনি সবসময় ক্যাশ ফ্লো থেকে পাবেন। যেটা আমরা সবসময় বলি যে একটা ব্যালেন্স শিট হচ্ছে একটা স্ন্যাপশট, ইটস আ স্ক্রিনশট, যে আজকে বসে আমার বিজনেসের
অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল পজিশন কত আছে। ওকে, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো হচ্ছে কি আপনার ক্যাশ ইনফ্লো আউটফ্লোর পজিশন। ঠিক আছে, সো বোথ আর ইম্পর্টেন্ট, কোনোটা কোনোটাকে সাবস্টিটিউট করে না, দুটাকে কমপ্লিমেন্ট করে, রাইট। সো যদি কখনো এক্সামে আসে, এটা এক্সামে এই পয়েন্টটা আসে আমাদের, এখানে যেটা আসে যে আপনাকে 4টা পয়েন্ট দেওয়া থাকবে, বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউজফুলনেস অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো যদি 4টার বাইরে যদি কোনো পয়েন্ট থেকে থাকে আপনার অপশনে, সেটাকে আপনারা হাইলাইট করবেন। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 4টা পয়েন্ট আপনাকে একদম স্পেসিফিক্যালি ফোকাস করতে হবে। সো দ্যাট ইজ মাই অবজেক্টিভ 1, যেটা আমার অবজেক্টিভ ছিল, স্টাডি অবজেক্টিভ। ওকে, নাম্বার 2, এবার আমরা আস্তে আস্তে ডেপতে যাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি আপনাদেরকে একটু ডেপতে পড়াবো, কারণ এটা এক্সামে অনেক ভাবে আসবে, এন্ড আমি মানে খুব স্ট্রংলি প্রেডিক্ট করতেছি লাস্টে যেহেতু আপনাদের লিমিটেড কনসার্ন আসছে, সো এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসবে সিনারিও এতে। ওকে, সো আমার ক্যাশ ফ্লোতে 3টা ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। অপারেটিং যেটা আমি বলছিলাম যে আপনার ডে টু ডে বিজনেসের জন্য আমরা যেটার ব্যালেন্স আমরা পাই, ঠিক আছে, যেটা বলেছিলাম যে আপনি যদি র ম্যাটেরিয়াল কেনেন, ঠিক আছে, র ম্যাটেরিয়াল কে কনভার্ট করতেছেন ফিনিশ প্রোডাক্টে, ফিনিশ প্রোডাক্টকে যখন আপনি সেল করছেন, সেল করে কিন্তু ইমিডিয়েটলি ক্যাশ পাচ্ছেন না, সো সেল করে পরে যখন আপনি ক্যাশ পাবেন, এই যে এই প্রপার সাইকেলটা, র ম্যাটেরিয়াল পারচেস করছেন, মেবি আপনি ক্রেডিটে পারচেস করছেন, মেবি আপনি ক্যাশে পারচেস করছেন, ঠিক আছে। সো এই র ম্যাটেরিয়াল পারচেস থেকে কনভার্সন টু ফিনিশ প্রোডাক্ট এন্ড দেন সেলিং ইট টু ইউর কাস্টমার্স এন্ড কালেক্টিং ক্যাশ, এই পুরা প্রসেসটাকে যদি একটা সাইকেলে আপনি আঁকেন, দ্যাট ইজ ইউর অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা একটা জিনিস দেখি কি আমরা কি বুঝতে পারি যে এই অপারেটিং অ্যাক্টিভিটিস যখন আমরা বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, তার ডেটা গুলা কোথেকে আসবে, এই পার্টটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি রিট্রিভ করবেন ইনফরমেশন গুলা। যখন একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনাকে করতে বলবো, আপনাকে জানতে হবে যে এই 3 ভাগ আছে, অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। সো আপনি অপারেটিং অ্যাক্টিভিটিস গুলাকে কোথা থেকে ট্র্যাক করবেন, ঠিক আছে, ইনভেস্টিং কোথা থেকে ট্র্যাক করবেন, ফাইন্যান্সিং কোথা থেকে ট্র্যাক করবেন। অ্যাজ ইউ ক্যান অলরেডি সি যে অপারেটিং আমি বলছি যে আমার সেলস, কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, গ্রস প্রফিটের সাথে রিলেটেড, তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস কিন্তু আমি এই জায়গাগুলো তাকে কোথা থেকে পাবো, আমি আমার ইনকাম স্টেটমেন্ট থেকে পাবো, ঠিক আছে। সো অপারেটিং অ্যাক্টিভিটির ফুল এরিয়া আমার আসছে ফ্রম ইনকাম স্টেটমেন্ট। আমি নেট প্রফিট দিয়ে কিন্তু শুরু করছি, ঠিক আছে। সো নেট প্রফিট দিয়ে শুরু করে আমি অ্যাডজাস্টমেন্ট করি। আর আরেকটা এরিয়া আছে যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য যেটা আমার কাজে লাগে, সেটা হচ্ছে মুভমেন্ট অফ কারেন্ট অ্যাসেট এন্ড মুভমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটি। মোর অন দ্যাট লেটার। ওকে, নেক্সট পার্ট হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাকে যেটা বলছিলাম যে ফিক্সড অ্যাসেট যখন পারচেস করি, ঠিক আছে, বা ফিক্সড অ্যাসেট যখন আমি ডিসপোজ করি, ওকে, তারপর হচ্ছে আমি যখন অন্য একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করব, আমি ইকুইটি ইনভেস্টমেন্ট করব, ওকে, আমি যদি আজকে একটা অন্য কোম্পানির ওনারশিপ আছে সেটা যদি আমি আজকে সেল করে দিই, এই জিনিসগুলো হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এন্ড অনেক সময় আমি একটা কোম্পানিতে যদি ইনভেস্ট করি, আমি তার কাছ থেকে কি পাচ্ছি, ডিভিডেন্ড পাচ্ছি না, অনেক সময় ডিভিডেন্ডটাকেও আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেও রেকর্ড করতে পারি। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কোথা থেকে আসে, এই ডেটাগুলা অ্যাজ ইউ ক্যান অলরেডি সি, আমি আপনাকে বললাম না যে ব্যালেন্স শিট থেকে আসবে ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। এন্ড ইনভেস্টিং ব্যালেন্স শিটের কোন জায়গা থেকে আসবে, আমার অ্যাসেট সাইড থেকে আসবে মেইনলি, এন্ড আরো স্পেসিফিক্যালি বললে আমার লং টার্ম অ্যাসেট থেকে আসবে। ওকে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমি লোন নিলাম ব্যাংকের থেকে, আমি যেটা ফাইন্যান্স করছি, আর এটা হচ্ছে আমি লোন দিচ্ছি কোনো এন্টিটির কাছে, ঠিক আছে, তখন আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি যদি আজকে শেয়ার ইস্যু করি বা শেয়ার যদি আমি বাই ব্যাক করি, এই জিনিসটা হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এন্ড এই জিনিসটা আমি কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটেই পাবো, বাট ব্যালেন্স শিটের আমার ইকুইটি এন্ড লায়াবিলিটি সেকশন থেকে আমার তাকে পিক করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে এখানে আমার অবজেক্টিভ হচ্ছে যে এটা বোঝানো যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3 ভাগে বিভক্ত, এক, আর দ্বিতীয় হচ্ছে যখন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, তাহলে এই 3টা সেগমেন্টের ডেটা কোত্থেকে আপনি পিক করবেন। সো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার লং টার্ম লায়াবিলিটি এন্ড ইকুইটির যে মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে আমি তাকে পিক করবো। ক্লিয়ার? এনি কোশ্চেন, এনিবডি? স্যার চেঞ্জেস ইকুইটি থেকে কি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো আসবে স্যার? অ্যাবসলিউটলি, ঠিক আছে। যেমন আমি বলি আপনার 100 টাকা আপনার শেয়ার আছে, আপনার 100 টাকা, সেটা বেড়ে দাঁড়ালো হচ্ছে আপনার 200 টাকা। তার মানে আমরা ধরে নিতে পারি আপনার শেয়ার ইস্যু হয়েছে 200, মানে 100 টাকার শেয়ার ইস্যু হয়েছে, ঠিক আছে। সো যখন শেয়ার ইস্যু করি আমরা কি টাকা পাই না টাকা দিই? রাব্বানি টেল মি। টাকা দেই স্যার।
শেয়ার পাই ইস্যু আমরা করলে পাই। হ্যাঁ আমরা রাইট পাই। রাইট ঠিক আছে, যখন শেয়ার ইস্যু করি আমরা টাকা পাই, সো ইস্যু করলে আমার ইনফ্লো হয়। সো ওই যে বললাম যে একুইটির মুভমেন্ট যেটা, সেখান থেকে আমরা বুঝতে পারি আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আরেকটা জিনিস আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি যদি আজকে ব্যাংক থেকে লোন নিই, আমার 100 টাকার লোন আছে, এটা হয়ে গেল আপনার 150 টাকা, তাহলে এই 50 টাকা হচ্ছে আমার লং টার্ম লোন যখন বাড়ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। লোন যখন নেই তাহলে কি হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে। ঠিক উল্টাটা হবে যখন আপনি শেয়ার বাইব্যাক করবেন, কিনে ফেলবেন আপনার শেয়ার হোল্ডারদের কাছ থেকে। উল্টাটা হচ্ছে যখন আপনি লোন শোধ করে দিবেন। এই দুটো অ্যাক্টিভিটি যখন হবে তখন আপনার ক্যাশ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আউটফ্লো হবে। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এগুলো আপনাদেরকে আরো ডেপথে নিয়ে যাবো। দিস ইজ জাস্ট দ্য পিকচার যে যখনই আপনি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি করবেন, আপনি ব্যালেন্স শিটে কোথায় হাত দিবেন, দ্যাট ইজ হোয়াট আই এম এক্সপ্লেনিং হিয়ার। আরো জিনিস আছে, আমাদের নোটসের ট্রিটমেন্ট আছে, যেটা আমি যাবো। ওকে, আর অপারেটিং অ্যাক্টিভিটিসটা এটা এক্স্যাক্টলি প্রফিট এন্ড লস এর কোন পার্টটা থেকে আসবে স্যার? এখান থেকে আসবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যেটা আপনারা একটু এখনই দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের। ওকে, সো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, তারপর যদি কোশ্চেন থাকে রাব্বানি আমাকে করবেন। ওকে, আচ্ছা, সো ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো, আমি যেটা বলছি যে ক্যাশ ফ্লোর 3 ভাগ, অপারেটিং, ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টিং। সো প্রথমটা নিয়ে যদি আমরা আলাপ করি, অপারেটিং অ্যাক্টিভিটিজে কি থাকে, কোত্থেকে আসে। ঠিক আছে, যেটা বলেছিলাম যে অপারেটিং অ্যাক্টিভিটি ইনিশিয়ালি সে তার ইনফরমেশন ড্র করে ফ্রম ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, সো ইনকাম স্টেটমেন্টের কি কি আইটেম, যেটা বলছি যে 2 ভাগে বিভক্ত, ক্যাশ ইনফ্লো এন্ড ক্যাশ আউটফ্লো। সো আমি যদি একটা বিজনেস করি, আমি যখন গুডস বা সার্ভিস সেল করি, ঠিক আছে, ক্যাশে সেল করি, তখন আমার ইনফ্লো হয়। নাম্বার 1, আমার ক্যাশ ইনফ্লো হয়, আমার গুডস এন্ড সার্ভিস সেল করে হয়। নাম্বার টু কি হচ্ছে, আমি যখন ইন্টারেস্ট রিসিভ করি বা ডিভিডেন্ড রিসিভ করি, তখনও কিন্তু আমার ক্যাশ ইনফ্লো হয়। নাও কামস দ্য কোশ্চেন, এই যে এই দুটা জিনিস, ঠিক আছে, আপনাদের স্টুডেন্টদের সাথে আমি সবসময় এই জিনিসগুলো নিয়ে অনেক ডেপথে স্টাডি করি, এন্ড আমার এই স্লাইড যখন শেষ হবে আজকে, তখনও আপনারা দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যে অনেকে বলবে যে আমি ইন্টারেস্ট যে পাই বা ডিভিডেন্ড যে পাই, কেন এটা অপারেটিং অ্যাক্টিভিটিস হবে। ঠিক আছে, এই যুক্তিটা যেটা ওনারা করে আমার কাছে, যে ডিভিডেন্ড আসে কোত্থেকে, আমি ইনভেস্ট করলে আমি ডিভিডেন্ড পাই, তাইলে তো আমার ডিভিডেন্ড ইনকাম যেটা আছে, শুড নট দ্যাট কাম ফ্রম মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, IAS 7 আমি একদম শেষে আপনাদেরকে নিয়ে আসি। ঠিক আছে, তো অনেক বড় স্লাইড এটা, ও মাই গুডনেস, একদম লাস্টে চলে গেছে। ঠিক আছে, আমি একটু দেখাই নি জিনিসটা। এই যে এই স্লাইডটাতে আমরা যদি একটু দেখি, ওকে, ইন্টারেস্ট পেইড বা সরি ডিভিডেন্ড রিসিভড, আমি যখন একটা জায়গায় ইনভেস্ট করি ডিভিডেন্ড পাই, IFRS আপনাকে অ্যালাউ করছে তাকে অপারেটিং এর শো করার জন্য এন্ড ইনভেস্টিং এর শো করার জন্য। সো বোথ লজিক ইজ কারেক্ট, বাট US ক্যাপ বলছে যে অনলি তাকে অপারেটিং এর শো করতে হবে, নেভার ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ওকে, বাট আমরা বইতে যে অঙ্কগুলো করি সেখানে ডিভিডেন্ড রিসিপ্টে সবসময় আমরা 2 অপশনের মধ্যে অপারেটিং এ দেখি। ওকে, আবার ইন্টারেস্ট যখন পাই, আমি যদি কাউকে লোন দেই, তার থেকে যদি আমি ইন্টারেস্ট পাই, এখানে আমরা একটা কথা বলি যে কাউকে যখন আমি লোন দেই, ঠিক আছে, এটাও কিন্তু আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি হিসাবে গণ্য করা হয়। আর সেই ইনভেস্টমেন্টের উপর যখন আমি ইন্টারেস্ট পাই, তাহলে শুড নট দ্যাট বি পার্ট অফ মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, IFRS বলছে বোথ আর ইনভেস্টিং, মানে এই ইন্টারেস্ট রিসিভড আপনার ইনভেস্টিং হতে পারে, আমার অপারেটিং ও হতে পারে। ঠিক আছে, বাট US ক্যাপ বলছে যে না, অনলি অপারেটিং। আর আমরা যে বইয়ের এক্সাম্পল গুলো দেখবো সেখানে তাকে অপারেটিং আপনার শো করেছে। এই স্লাইডটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে এক্সামে এক্স্যাক্টলি কোশ্চেনটা আসে যে আমার ডিভিডেন্ড রিসিভড কি আমার ইনভেস্টিং, অপারেটিং, না ফাইন্যান্সিং, অর অপারেটিং অ্যান্ড ফাইন্যান্সিং, অপারেটিং অ্যান্ড ইনভেস্টিং। এই পয়েন্টটা আপনারা যদি কেউ এটা ক্লিয়ার না হয়, রাব্বানি আমাদের পার্সপেক্টিভে তো স্যার ডিভিডেন্ড আমাকে ফাইন্যান্সিং ধরতে পারতাম স্যার। ডিভিডেন্ড রিসিভড ফাইন্যান্সিং বলছেন কেন, আমি বলি ডিভিডেন্ডের জন্ম কোথা থেকে আসে, টেল মি। একটা জিনিস রাব্বানি, ডিভিডেন্ড পেইড আপনার ফাইন্যান্সিং এর পার্ট হতে পারে। এই যে এই কথাটা আমি বলছি যে আমি কাউকে ডিভিডেন্ড দিচ্ছি, সো ডিভিডেন্ড কিসের উপর থেকে হয়, আমার শেয়ারের উপর ডিভিডেন্ড হয়, রাইট? সো শেয়ার হচ্ছে আমার কিসের পার্ট, ফাইন্যান্সিং এর পার্ট। সো ফাইন্যান্সিং এর যে বাচ্চাটা হবে সেটাও আপনার ফাইন্যান্সিং এর ভেতরে থাকতে পারে, ডিভিডেন্ড পেইড, রাইট? বাট এটা আমি বলছি যে ডিভিডেন্ড পেইড আমার ফাইন্যান্সিং এন্ড অপারেটিং দুই জায়গাতে শো করতে পারি। ঠিক আছে, বাট আমাদের বইতে ফাইন্যান্সিং হিসাবেই তাকে বেশি শো করে। ওকে,
ডিভিডেন্ড রিসিভ, যেটা আমি ডিভিডেন্ড পাই, সেটা আমার ইনভেস্টিং আর অপারেটিং বোথ। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। আমি জাস্ট আপনাদেরকে আস্তে আস্তে কোন এরিয়া গুলাতে ফোকাস করবেন, স্টাডি করবেন, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ধরাচ্ছি। ঠিক আছে, সো আমি যখন অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে যখন স্টাডি করবো, ফার্স্ট আমাকে খেয়াল করতে হবে আমার ইনফ্লো হয় কি করে। আমি যখন গুডস বা সার্ভিস ক্যাশ সেল করি তখন আমার ইনফ্লো হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার ইন্টারেস্ট রিসিভ করি বা ডিভিডেন্ডও যদি পাই, সেটাকেও আমি ক্যাশ ফ্লোর আন্ডার অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাতেও পারি। আর যদি না দেখাই, তাহলে ইন্টারেস্ট রিসিভড এন্ড ডিভিডেন্ড রিসিভড আমি তাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমি দেখাতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, নাম্বার 2, এই তো গেল ইনফ্লো। এবার হচ্ছে আমাদের আউটফ্লো, কিভাবে আমার বিজনেসের ক্যাশ আউটফ্লো হয়। ঠিক আছে, আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর কথা বলছি, কিন্তু আমার অপারেটিং অ্যাক্টিভিটি যখন কথাটা বলবো, সেটা হচ্ছে আমার মেইন গুডস প্রডিউস করে সেল করার রিলেটেড সব অ্যাক্টিভিটি গুলোর কথা বলবো। আমরা কিন্তু ফিক্সড অ্যাসেটের আলাপ করবো না, ফাইন্যান্সিং নিয়ে আলাপ করবো না, রাইট? সো আমি ইনভেন্টরি পারচেস করি, সাপ্লায়ার কাছে আমি ক্যাশ দিচ্ছি, সো দ্যাট ইজ ওয়ার আউটফ্লো হ্যাপেন্স। ওকে, আমি সার্ভিস নিচ্ছি, আমার স্টাফদেরকে আমি বেতন দিচ্ছি, সো স্টাফদের যে বেতন দিচ্ছি, ঠিক আছে, সেটাও কিন্তু আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে। গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিচ্ছি, দ্যাট ইজ আ ক্যাশ আউটফ্লো। আমি যে লোন নিচ্ছি, লোনের উপর যে ইন্টারেস্ট দিচ্ছি, সেটা আমার ক্যাশ আউটফ্লো। আর যদি আমার আদার অপারেটিং এক্সপেন্সে যদি কোনো পে করে থাকি, দোজ আর অলসো মাই ক্যাশ আউটফ্লোস। সো দেখেন, আমার ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো বোথ অফ দেম, এখানে আমরা জাস্ট ফোকাস করি হচ্ছে আমার মেইন কোর্স অফ বিজনেস বা আমার কোর বিজনেসটাকে আমি কিন্তু ফোকাস করে আমি কাজ করছি। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার অপারেটিং অ্যাক্টিভিটি করলে কি হয়। অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে গুডস সেল করে যে টাকা পাই, ঠিক আছে, আর গুডস প্রডিউস করতে আমার স্টাফদেরকে বেতন দিতে কস্ট অফ অপারেশনের জন্য যে টাকাটা দিচ্ছি, সেগুলো হচ্ছে আমার আউটফ্লো। ঠিক আছে, এন্ড দিস ইজ দি পিকচার। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটি, একটু আগে যে কথাগুলো বললাম, এখন এগুলার আপনারা পিকচার পাচ্ছেন, আরো সলিড ভাবে পাচ্ছেন। ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে যখন আপনি ক্যাশ ইনফ্লো কখন হয়, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বেচে দেবেন, ডিসপোজাল প্রসিডস, রাইট, আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। তারপর যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে কোনো কোম্পানিতে, একুইটি, ঠিক আছে, সেটা যদি আপনি বেচে দেন, তাহলে আপনার ক্যাশ ইনফ্লো হবে। ওকে, আপনি যদি লোনের টাকা পান, আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, সে যদি আপনাকে প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট যদি আপনাকে পেমেন্ট করে দেয়, তাহলে সেটাও আপনার ক্যাশ ফ্লো ইনফ্লো হবে ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই জায়গাতে অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে, ওরা আমাকে এসে বলে যে আমি যখন কাউকে লোন দিচ্ছি, ঠিক আছে, সেটাকে বলতেছি আমি ইনভেস্টিং, আর যখন ব্যাংকের থেকে লোন নিচ্ছি, সেটাকে আমি বলতেছি ফাইন্যান্সিং। ওয়াই দ্য ডুপ্লিসিটি? কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবেন যে কেন আমি কাউকে লোন দিলে ইটস অ্যান ইনভেস্টমেন্ট, আর ব্যাংকের থেকে লোন নিলে আমি এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি? টেল মি। স্যার, যখন আমরা স্যার লোন দেই, তখন স্যার ওটার বিপরীতে স্যার আমরা ইন্টারেস্ট পাই, এই জন্য স্যার ইন্টারেস্ট বলি স্যার। অ্যাবসলিউটলি, আর স্যার আমরা যখন লোন নেই, তখন স্যার আমাদের তখন স্যার ইন্টারেস্ট ইন্টারেস্ট দিতে হয়। রাইট, কোশ্চেন ছিল স্যার। ডেফিনেটলি। স্যার শর্ট টার্ম লোন গুলো স্যার কেন স্যার আসে না এখানে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। ওকে, এবার আপনাকে আমি দেখেন, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং কনসিডারস অনলি লং টার্ম। ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং আমার লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম অ্যাসেট, ঠিক আছে, লং টার্ম আমার ক্যাপিটাল, লং টার্ম লায়াবিলিটি, এর বাইরে কিছু না। ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং প্রজেক্টস মোর দেন 1 ইয়ার, ঠিক আছে, আর অপারেটিং সবসময় আমার উইদিন দি পিরিয়ড। সো ওই জন্য আমার শর্ট টার্ম অ্যাসেটের মুভমেন্ট আর আমার শর্ট টার্ম লায়াবিলিটির মুভমেন্ট উইল কাম ইন টু প্লে যখন আমি ক্যাশ ফ্লো ফ্রম আমার অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করবো, যেটা কিনা উইদিন 1 ইয়ার টেনার। ইজ ইট ক্লিয়ার দীপু? স্যার ক্লিয়ার স্যার। ঠিক আছে, রাব্বানি জি স্যার, কোশ্চেন ক্লিয়ার ছিল কোনো? না স্যার, ওইটাই কোশ্চেন, আপনি যে কোশ্চেনটা করেছিলেন ওইটারই অ্যান্সারটা ছিল যে লোন আমরা নিলে বা দিলে, ওইটা তো হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ। না, এই কোশ্চেন গুলো আসে, আমি আপনাদেরকে চেষ্টা করি যে আপনাদের সব কোশ্চেন আমি আপনাদেরকে নিয়ে এক্সপ্লেন করবো না, যে কোশ্চেন গুলো আসলে আমি ওভার 7 ইয়ার্স 8 ইয়ার্স আমি দেখেছি, সেই জিনিসগুলোকে which ever is important for exam, সেটাকে আই উইল এক্সপ্লেন। আর ক্যাশ আউটফ্লো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিভাবে হবে, জাস্ট ভাইস ভার্সা। আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন পারচেজ করবো, নাম্বার 1, নাম্বার 2 যখন হচ্ছে আমি অন্য কোনো কোম্পানির শেয়ার কিনবো, ঠিক আছে, আর ডেট, এই ওয়ার্ডটা কিন্তু আমি একটু আগে সাইলেন্ট ছিলাম, যে ডেটের কথা বলি, ঠিক আছে। ডেট নিলে মেজরিটি স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, ডেট হলে তারা আসলে মানে যেটা আপনারা চোখে দেখেননি সেটা নিয়ে আপনারা কনফিউজ হওয়াটা স্বাভাবিক। ডেট ইনস্ট্রুমেন্টও কিন্তু ক্যান বি অ্যান অ্যাসেট, ঠিক আছে। লেটস জাস্ট সে আমি আজকে এসিআই, সো আজকে আমার একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে হবে। সো আমি যখন একটা পাওয়ার প্ল্যান্ট করবো, আমার ফান্ড দরকার। সো আমি এসিআই কিভাবে আমি ফান্ড রেজ করতে পারি? আমার দুটা রাস্তা আছে।
এক হচ্ছে আমার নিজের পকেট থেকে আমি দিতে পারি, আরেক হচ্ছে আমি ব্যাংকের থেকে লোন নিতে পারি। আমরা সারা জীবন এই দুটো প্রসেসের মধ্যে অভ্যস্ত। দেয়ার ইজ অ্যানাদার অপশন, সেটা হচ্ছে আমরা বন্ড ইস্যু করতে পারি। সো আজকে যদি আমি এসিআই হয়ে একটা বন্ড ইস্যু করতে পারি, সো হোয়াট ইজ দ্য বন্ড? বন্ড হচ্ছে আপনাকে আমি একটা 100 টাকার পিস অফ পেপার বেচবো, আপনি আমাকে আজকে 100 টাকা দিবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য এই বন্ডটা যখন ইস্যু করছি, আপনার কাছ থেকে আমি ইমিডিয়েটলি টাকা পাচ্ছি, কিন্তু ফিউচারে আপনাকে এই টাকাটা আমার সেটেল করতে হবে। সো আমার জন্য কি, ইটস আ প্রেজেন্ট, ইটস অ্যান অব্লিগেশন, টু পে। সো আমার জন্য আমি যখন একটা বন্ড ইস্যু করছি, হোয়াট ইজ দ্যাট ফর মি? ইজ ইট অ্যান অ্যাসেট অর আ লায়াবিলিটি? It's a liability. ভেরি গুড, ঠিক আছে। আর আপনি যে বন্ডটা আজকে পারচেস করেছেন, ইনভেস্ট করেছেন আমার এই বন্ডে, ঠিক আছে, তাহলে আপনার জন্য এই বন্ডটা কি হচ্ছে? ইজ ইট অ্যান অ্যাসেট অর আ লায়াবিলিটি? Asset. It's an asset. আচ্ছা, ঠিক আছে। এবার আইএফআরএস এর ডেফিনিশন দিয়ে যদি যাই, ওয়াই দিস ইজ অ্যান অ্যাসেট, দেখি কে কে বলতে পারে। মানে আপনার জন্য কেন এই বন্ডটা অ্যাসেট? মনে আছে একদম ফার্স্ট ক্লাস একটা ডেফিনিশন দিয়েছিলাম। হোয়াট ইজ অ্যান অ্যাসেট? অ্যাসেট হচ্ছে এনিথিং বা এনি আইটেম অফ ভ্যালু যেটা আপনি ওন করেন বা কন্ট্রোল করেন, রাইট? সো আপনি যখন এই বন্ডটা পারচেস করেছেন, তাহলে সেই বন্ডটাকে আপনি ওনও করেন, কন্ট্রোলও করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, যার থ্রুতে ফিউচার ইকোনমিক বেনিফিট আপনি পাবেন। সো স্পষ্ট ভাষায় বললে, আপনি যখন এই ডেটটা পারচেস করেছেন, তার উপর আমি যখন ইন্টারেস্ট ইস্যু করব, আপনি প্রতি কোয়ার্টারে বা একটা সার্টেন টেনের পর পর ইন্টারেস্ট পাবেন না? সো দ্যাট ইজ দ্য ফিউচার ইকোনমিক বেনিফিট। সো আমি যখন ইনভেস্ট করছি, আমি যখন এটা ওন করছি, এন্ড সেটাকে আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছি, ঠিক আছে। আর লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা ইজ মেজার্ড রিলায়েবলি, মানে তার একটা কস্ট প্রাইস আছে। তাহলে আমি যেই দাম দিয়ে আমি ইনভেস্ট করছি, দ্যাট ইজ মাই কস্ট। তাহলে কস্ট হচ্ছে, ফিউচার ইকোনমিক বেনিফিট হচ্ছে, এন্ড কন্ট্রোল হচ্ছে। এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল করে ফর ইউ, ফর ইউর ইনভেস্টমেন্ট, ইটস অ্যান অ্যাসেট। এইভাবে করে মিলানোর চেষ্টা করবো। ফিউচারে আমি বলছি কেন থট দিছি, সবাই বলবেন যে কেন এসে আমি এগুলো শিখাচ্ছি আপনাকে, যে একটা জিনিস তো অ্যাসেট তো আমি চোখে দেখে বুঝতে পারছি। এমন কিছু আইটেম পাবেন ফিউচারে, সেটা কি অ্যাসেট না লায়াবিলিটি না কন্টিনজেন্ট, একেবারে ডিফাইন করা মুশকিল। আমারও এখন বসতে হয় অনেক কিছু নিয়ে, ঠিক আছে, যে কোনটা আসলে কি নেচারের জিনিস। হাইব্রিড ইনস্ট্রুমেন্ট থাকে হবে, ওকে। যেমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে, আপনাদেরকে বলি, এগুলো আমাদের দেশের সামনে আসবে, স্টাডি করতে হবে আপনাদেরকে। যে কনভার্টেবল বন্ড বলে একটা জিনিস আছে। কনভার্টেবল বন্ড হচ্ছে, আজকে আমি একটা কোম্পানির, ধরেন এসিআই একটা বন্ড কিনলাম। সো এসিআই যখন এই বন্ডটা ইস্যু করছে, তার জন্য ইটস আ লায়াবিলিটি কিন্তু, ঠিক আছে, মেক নো মিস্টেক, আমার জন্য ইটস অ্যান অ্যাসেট। কিন্তু সে আবার একটা কথা জুড়ে দিছে ওখানে, যে আজকে যদি, মানে আমি যদি সে এসিআই যদি সে আমাকে টাকা দিতে না পারে, তাইলে এই বন্ডটা আপনার শেয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। কিছু কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক আছে, কিছু কন্ডিশন দেওয়া থাকবে। যদি আমি পেমেন্ট মিস করি, তাইলে কি হয়ে যাবে, যে আমি আজকে বড়োয়ার, ঠিক আছে, বা আমি মানে আপনারা যারা লেন্ডার, যারা এসিআই এর কাছ থেকে এই ইনস্ট্রুমেন্টটা কিনেছেন, ঠিক আছে, যারা কিনেছেন তারা হচ্ছেন কি আপনার লেন্ডার, কিন্তু তখন আপনি লেন্ডার থেকে কি হয়ে যাবেন, ওনার হয়ে যাবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেটা তার নেচার দেখে বুঝতে হবে, ফিউচার প্রবাবিলিটি দেখে। যাক, লেট আস নট গো দেয়ার, এগুলো আরো ফিউচারের স্টাফ। ওদের সাথে কাজ করলে বা দেখা হলে উই ক্যান ডিসকাস, বা না হলে আপনারা আমার সাথে কখনো কোনো জিনিস জানতে চাইলে ইউ ক্যান ডেফিনেটলি আস্ক। বাট যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যখন একটা ডেট, ঠিক আছে, আজকে যদি আমি একটা শেয়ার যদি ছেড়ে দিই, যেমন ব্র্যাক যদি আজকে বিকাশের সিকিউরিটি বেচে দেয় মার্কেটে, ঠিক আছে, তাইলে আমার ক্যাশ ইনফ্লো হবে। আর আজকে যদি আমি অন্য একটা কোম্পানির যদি আমি ইনভেস্ট করি, তাহলে সেটা হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো। ঠিক সেম ভাবে আমি যখন, যেমন এই এক্সাম্পলটা দিলাম, যে এসিআই এর যদি শেয়ার আমি পারচেস করি, ঠিক আছে, তাহলে এটা আমার ক্যাশ আউটফ্লো হবে, ওকে। আচ্ছা, লাস্ট একটা হচ্ছে টু মেক লোনস টু আদার এন্টিটি। আমি যদি অন্য কোনো এন্টিটিকে কোনো লোন দিয়ে থাকি, তাহলে সেটা আমার ক্যাশ আউটফ্লো হবে, ওকে। লাস্ট হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেটা কিনা আসে থেকে চেঞ্জেস ইন লং টার্ম লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি, যেটা কিনা আমার ব্যালেন্স শিটের ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি সেগমেন্ট থেকে আসবে। সো আমার ক্যাশ ইনফ্লো খুব সহজে কিভাবে হয়, আমি যখন কমন স্টক ইস্যু করি, ঠিক আছে, কমন স্টক ইস্যু করলে আমার ক্যাশ ইনফ্লো হবে, ওকে। আমি যখন বন্ড ইস্যু করি, এইবার আসল জায়গাতে আসেন। একটু আগে আমি বলেছিলাম যে এসিআই আর আপনাদের গল্প বলছিলাম। সো এসিআই যখন বন্ড ইস্যু করে, এসিআই ইমিডিয়েটলি কি পাচ্ছে, সে ক্যাশ পাচ্ছে, আপনাকে একটা পিস অফ পেপার ধরাই দিচ্ছে।
ওই যে ক্যাশ পাচ্ছে সেটা হচ্ছে আমার জন্য ক্যাশ ইনফ্লো। আমার ক্যাশ ইনফ্লো কখন হয়? আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যখন আমি একটা বন্ড ইস্যু করি। এই জিনিসটাতে কারো কনফিউশন আছে কিনা? কারণ আপনারা অনেকে বন্ড দেখেননি, বা আমাদের বন্ড মার্কেট আসলে প্রিভ্যালেন্স অনেক কম। স্যার আরেকবার যদি এটা একটু বুঝাতেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসবো এসিআই এর পার্সপেক্টিভ থেকে। ওই যে বললাম যে আজকে আমি এসিআই কোম্পানি, আমার আজকে একটা ল্যান্ড আছে, আজকে আমার নতুন একটা আমি প্ল্যান্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি, নতুন ফ্যাক্টরি আমি এখানে সেট আপ করতে চাচ্ছি। সো আই নিড ফান্ড। সো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আমার ওন ইকুইটি থেকে নিবো কিনা। সো নিজের ইকুইটি থেকে আমি নিতে পারি, শেয়ার ইস্যু করতে পারি, রিটেন আর্নিংস যা হয়েছে সেখান থেকে নিতে পারি। সেকেন্ড হতে পারে আমি ব্যাংকে যেতে পারি লোনের জন্য, বাট দেখা গেল ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট অনেক হাই। ঠিক আছে, তখন আমি কি ডিসাইড করলাম যে যেহেতু আমার একটা ক্রেডিট ওয়ার্দিনেস আছে, ঠিক আছে, যে এসিআই ইজ আ গুড কোম্পানি, এসিআই মার্কেট রেপুটেশন ভালো, এসিআই যদি আজকে বলে যে আজকে আমি আপনাদের কাছ থেকে আমি 100 টাকা নিব, বিনিময়ে আপনাদেরকে আমি একটা পেপার দিব, ঠিক আছে, এই পেপারটার জন্য আপনারা কি হবে, প্রতি বছরে বছরে একটা ইন্টারেস্ট ইনকাম পাবেন। ঠিক আছে, সো আপনি এই পেপারটা যখন আমি আপনাকে বেচবো, আমি এসিআই আমি ফান্ড পাবো। ঠিক আছে, আর ওই পেপারটা যখন আপনি নিবেন, ইউ আর এন্টাইটেল টু ইন্টারেস্ট ইনকাম। লেটস জাস্ট সে 5 বছরের জন্য ইন্টারেস্ট ইনকাম পাবেন, আর 5 বছর পর অ্যাট ম্যাচুরিটি আপনাকে আমি এসিআই আমি আপনাকে ফুল 100 টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, দ্যাট ইজ আ ডেট ইনস্ট্রুমেন্ট। একটা কোম্পানি যখন একটা পিস অফ পেপার দিয়ে ফান্ড রেজ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ইস্যুয়েন্স অফ ডেট। সো কোম্পানির জন্য সে যখন ডেট ইস্যু করে তার কি হয়, তার ক্যাশ ইনফ্লো হয়। ইজ দিস ক্লিয়ার? ঠিক আছে, সো আপনি যখন ডেট ইস্যু করেন আপনার জন্য ইটস অ্যান ইনফ্লো, আর যে এই ডেটটা কিনছে তার জন্য কি হচ্ছে? স্যার তার জন্য আউটফ্লো হচ্ছে, সে অ্যাসেট কিনছে। গুড, তার জন্য আউটফ্লো হচ্ছে, কিন্তু সেটা কি আমার ইনভেস্টিং, অপারেটিং না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ হবে? চিন্তা করে বলেন। স্যার যে কিনছে তার জন্য ইনভেস্টিং হবে। ভেরি গুড, সবাই কি এটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, এটা একটু ব্রডার। ইনভেস্টিং এ যায় নাকি? বুঝিনি, আবার বলেন। ইয়েস টেল মি, ইনভেস্টিং এ কেন আছে, এটা কি কোশ্চেন আপনার? আচ্ছা ঠিক আছে, আজকে যদি এসিআই যদি বন্ড ইস্যু করে, ঠিক আছে, আজকে যদি সেটা যদি অন্য একটা কোনো কোম্পানি, আজকে আইডিএলসি একটা লিজিং কোম্পানি, আইডিএলসি যদি ওই বন্ডটাকে সে পারচেজ করে, যাদেরকে আমরা বলি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যে কোম্পানিরা যখন আপনার শেয়ার পারচেজ করে বা বন্ড পারচেজ করে, যে ইস্যু করছে তার জন্য ইটস আ লায়াবিলিটি। ঠিক আছে, আপনার ক্যাশ ইনফ্লো হলো, আর যে ওটাকে কিনবে সে তো ওখানে ইনভেস্ট করতেছে, সে যখন ওখানে ইনভেস্ট করবে তার জন্য এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হবে। আর যখন আমি পারচেজ করছি তখন আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে। সো যখন ইনভেস্টমেন্ট ইন বন্ড হবে বা ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটি হবে, ঠিক আছে, এগুলো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আন্ডারে থাকবে, ইয়েস, বাট দিস রিপ্রেজেন্ট ক্যাশ আউটফ্লো। ওকে স্যার আমরা যদি এখন এই জায়গায় বন্ড ইস্যু না করে শেয়ার ইস্যু করতাম, স্যার এটাও তো আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যেই আসতো না, যদি শেয়ার ইস্যু করতাম? অ্যাবসলিউটলি, আমি যেটাই বলছি, ফ্রম সেল অফ কমন স্টক, প্রথম পয়েন্ট কিন্তু এটা, যে আমি যখন মার্কেটে শেয়ার ইস্যু করছি, ঠিক আছে, শেয়ার ইস্যু করে কি পাচ্ছি, আমি টাকা পাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করছে তারা শেয়ার পাচ্ছে। সো তাদের কাছ থেকে যখন আমি টাকা পাচ্ছি শেয়ার ইস্যু করে, সেটা আমার জন্য ক্যাশ ইনফ্লো আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। যেই জিনিসগুলা আপনাকে লং টার্ম লায়াবিলিটি অ্যান্ড ইকুইটির মধ্যে মুভমেন্ট হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। আর যেগুলো আমার লং টার্ম অ্যাসেট, ঠিক আছে, আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আমার ইনভেস্টের সাথে মুভমেন্ট হয়, দ্যাট ইজ আন্ডার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো আমি যখন শেয়ার বেচি আমার ক্যাশ ইনফ্লো আসে, আমি যখন ডেট ইস্যু করি, ঠিক আছে, বন্ড ইস্যু করি, তখন আমার ক্যাশ আসে। আর ক্যাশ আউটফ্লো কখন হয়? খুব সহজ, ওই যে শেয়ার গুলো আমি ইস্যু করি, শেয়ারের উপর আমার ডিভিডেন্ড দিতে হয়, এই ডিভিডেন্ড দেওয়াটা ইজ আ ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে, যে আমি যদি কখনো মার্কেটে আমার 100টা শেয়ার আছে, আজকে যদি দেখা গেল শেয়ারের দাম কমে গেছে, সো আমি কোম্পানি হিসাবে আমি এখন ডিসাইড করবো যে শেয়ারের দাম যেহেতু এখন কম আছে, আমি মার্কেট থেকে এই শেয়ার গুলাকে কিনে নিলাম। এন্ড শেয়ারটা আসলে কিনে নেয় কেন? শেয়ারটা কিনে নেওয়ার বেনিফিট কি? তাহলে কি হলো, আজকে আপনি কোম্পানির প্রতিষ্ঠাতা, আপনি স্পন্সর ডাইরেক্টর, আপনার শেয়ার আছে 60%, ঠিক আছে, 40% হচ্ছে মার্কেটে যে শেয়ার আছে। আপনি চান যে কোম্পানির কন্ট্রোল পুরোপুরি নিজের হাতে নিতে চান, তাহলে যখন আপনার শেয়ারের দাম কম থাকবে তখন আপনি কি করবেন? এই শেয়ার গুলো মার্কেট প্রাইস থেকে কিনে নেবেন। লেটস জাস্ট সে 60 থেকে আপনি 70% নিয়ে গেলেন, ঠিক আছে,
তো যখন আপনি কোম্পানির শেয়ার গুলাকে কিনে নিচ্ছেন, মানে কোম্পানি যখন শেয়ার গুলাকে কিনে নিচ্ছে, তখন কোম্পানি কি হয়ে যাচ্ছে, শেয়ারও কমে যাচ্ছে, আবার ওই দিক থেকে ক্যাশও কমে যাচ্ছে। ইজ দিস ক্লিয়ার টু ইউ? আই উইশ টু নো কোনো কনফিউশন আছে কিনা। নো স্যার। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমি যদি লং টার্ম বুঝে যেটা বললাম যে ডেট ইস্যু করি, ঠিক আছে, ডেট ইস্যু করলে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে ক্যাশ ইনফ্লো হয়। আর এবার যদি আমি ডেট, ওই যে বললাম যে 5 বছর পর এসে, ঠিক আছে, আমি এসিআই কোম্পানি, আমি 5 বছর পর এসে আপনাকে কি করলাম, ওই ডেটটাকে আমি এখন কিনে নিলাম, বা ডেটটাকে আমি এখন সেটেল করে দিলাম। ঠিক আছে, প্রপার ওয়ার্ড ইজ ডেট সেটেলমেন্ট। যে ওই যে আমি কাস্টমারের কাছ থেকে আজকে বসে 100 টাকা নিয়েছি, প্রতি বছরে বছরে আমি ইন্টারেস্ট দিচ্ছি, 5 বছর শেষ হয়ে কি করলাম, আমি কাস্টমার কাছে এই টাকাটা, আমি কাস্টমার না, আমার বন্ড হোল্ডারদের কাছে টাকাটা আমি ফেরত দিচ্ছি। এই রিডিমশনটাকে যখন হবে সেটা আমার ক্যাশ আউটফ্লো হবে এন্ড আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে স্যার একটা কোয়েশ্চেন ছিল ছোট, সেটা হচ্ছে স্যার এই জায়গার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ডেপথের মানে আউটফ্লো ইনফ্লোটা আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ডেপথের আউটফ্লো ইনফ্লোটার ভিতরে স্যার মেইন ডিফারেন্সটা কি? আমরা কিভাবে মানে করতে পারবো যে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ডেপথের ইকুইটি সিকিউরিটিস? শুনেন তানভীর, এক কথায় বলে দিই, আমার ব্যালেন্স শিট নেবেন, ব্যালেন্স শিট নিয়ে যখন আপনি অ্যাসেট সাইড দেখবেন, অ্যাসেট সাইডের মধ্যে যখন আপনি ইয়ে দেখবেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দেখবেন এন্ড ইনভেস্টমেন্ট দেখবেন এন্ড এনিথিং হুইচ ইজ নট শর্ট টার্ম অ্যাসেট, ঠিক আছে, এখানকার যে মুভমেন্ট গুলো হয়, দিস আর পার্ট অফ ইউর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পিরিয়ড। তানভীর, ইজ দিস ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। আচ্ছা, আর যখন ব্যালেন্স শিট নেবেন, ব্যালেন্স শিট নিয়ে যখন আপনি আপনার একুইটি অ্যান্ড লায়াবিলিটি সেগমেন্টে যাবেন, ঠিক আছে, একুইটি কি থাকে, আমার শেয়ার ক্যাপিটাল থাকে, আমার শেয়ার প্রিমিয়াম থাকে, আমার রিটেন আর্নিংস থাকে, আমার রিজার্ভ থাকে। ওকে, তারপর আমার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমার লায়াবিলিটি। লায়াবিলিটি থাকে কি থাকে, আমার লং টার্ম লোন থাকে, ঠিক আছে, আমার বন্ড থাকে, ডেবেঞ্চার থাকে যদি আমি ইস্যু করে থাকি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো যখন দেখবেন, দ্যাট ইজ পার্ট অফ ইউর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটাই আপনার লেংথ এন্ড ব্রেডথ অফ আপনার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এম আই ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। আবুল কাশেম বলেন। জি স্যার, স্যার এরকম কিছু কিছু দেখা যাচ্ছে যে আমরা ক্যাশে কিছু পেমেন্ট করি না, যখন লোন বাইয়া নেওয়া হয় আমরা জেবিতে সিস্টেমে এন্ট্রি দেই, সেক্ষেত্রে স্যার কি পোস্টিংটা দিব? আচ্ছা, আপনি লোন নিচ্ছেন, ঠিক আছে, লোন নিচ্ছেন, বাট আপনি কোনো ক্যাশকে রেকর্ড করছেন না, এই তো? না স্যার, যখন আমরা লোন দিচ্ছি, যখন আচ্ছা। এমআর এর ক্ষেত্রে হয় স্যার, এরকম কিছু যে ওদের টাকা থাকে না সঞ্চয়ের উপরে, তো আবার ওদেরকে একটা ইন্টারেস্ট দিতে হয়, সেটা তো ওদেরকে ক্যাশ দেওয়া হয় না, মানে ওদের সিস্টেমে জেবিতে ওদের অ্যাকাউন্টে চলে যায়, তো সেক্ষেত্রে কি ট্রিটমেন্টটা? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। তাকে তার অ্যাকাউন্টে দেন, তাকে তার ক্যাশ দেন, তাকে পে অর্ডার দেন, যেই নামেই তাকে বলেন না কেন, টেকনিক্যালি তো এটা আপনার বিজনেস থেকে ক্যাশ, আসলে তো ক্যাশই চলে গেল, যেটা দিচ্ছেন সেটা তো আসলে ক্যাশ চলে গেল। আনলেস আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন, যেটার কথা আমি একটু পরে আমি আপনাদের কাছে আসবো। নন ক্যাশ ট্রানজেকশন হচ্ছে ইকুয়াল কনসিডারেশন যখন আপনি নিচ্ছেন, যে লেটস জাস্ট সে আমি আপনাকে আজকে মানে 100 টাকা দেওয়ার কথা ছিল, 100 টাকা না দিয়ে আমি কি করলাম, আপনাকে আমি আমার 100 টাকার ওয়ার্থ অফ অ্যাসেট আমি আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল পর্যায়ের অ্যাসেট আমি আপনাকে দিয়ে দিলাম। সো এই কেসটা যখন হবে, তাহলে কিন্তু আমার ক্যাশ আউটফ্লো হলো না, যেটা কিনা আসলে ক্যাশ সেটেল হওয়ার কথা ছিল, তা না হয়ে ইকুয়াল কনসিডারেশন অফ অ্যাসেট গেল। সো আপনার কোশ্চেনটা যদি বলি যে এমআর করে দিচ্ছেন, ঠিক আছে, তাকে অ্যাকাউন্টে দিচ্ছেন ক্যাশ না দিয়ে, সোজা কথা হচ্ছে তাকে আপনি কি দিচ্ছেন এটাকে দেখতে হবে। জিনিসটা যেটা দিচ্ছেন তাকে কি কোনো প্রোডাক্ট দিচ্ছেন? দিচ্ছেন না, তার অ্যাকাউন্টে আপনি একটা ফান্ড অ্যাভেলেবল করছেন। সো ফান্ড ইজ ক্যাশ, এন্ড whenever মানে ফান্ড বা ক্যাশ ইজ বিং মানে ফান্ড উইচ ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট ইজ বিং প্রোভাইডেড, সেটা আপনার ক্যাশ আউটফ্লো হিসাবে যাবে, ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি হিসাবে যাবে যদি কোনো গুডস পারচেজ করেন। আবুল কাশেম, এম আই ক্লিয়ার অর ইউ নিড মোর এক্সাম্পল? কনফিউশন থাকলে বলো। ইয়েস স্যার। ঠিক আছে, ইটস নট ইজি। আমি বলি যে অনেকে মনে করে যে হাতে ক্যাশ পেলে, ঠিক আছে, এটাকে আমরা ক্যাশ ফ্লোর ট্রিটমেন্ট হিসেবে দেখবো, কিন্তু অনেক জিনিস আছে যে ক্যাশ আমরা হয়তো তার অ্যাকাউন্টে ফান্ড অ্যাভেলেবেল করে দিচ্ছি, ঠিক আছে, তাইলেও কিন্তু এটা আবার ক্যাশ আউটফ্লো হিসেবে ট্রিট করা হবে। বাট কখন ক্যাশ ফ্লো হিসেবে ট্রিট করা হবে না? যেখানে দেখা যাচ্ছে আসলে কোনো ক্যাশ চেঞ্জ হচ্ছে না, উল্টা ইকুয়াল কনসিডারেশন আমি অন্য কিছু দিচ্ছি, যেটাকে আমরা নন ক্যাশ ট্রানজেকশন বলি, হুইচ উইল স্টাডি লেটার। আচ্ছা, দিস ইজ জাস্ট আ বেসিক কনসেপ্ট আপনাদের জন্য, যে এখানে আমার 5টা কোম্পানি আছে,
এই 5টা কোম্পানির যে নেট ইনকাম আর যেটা হচ্ছে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইজ নট দ্য সেম। ঠিক আছে, এই নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কি, এটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর, যেটা আমি একটু আগে বললাম যে আমার ক্যাশ ফ্লোতে 3 ভাগ আছে, অপারেটিং, ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টিং। সো আমি আমার বিজনেস করে যে অ্যাকচুয়াল যে ক্যাশ আমি পাচ্ছি বা আমার ক্যাশ পজিশন যেটা আছে, ঠিক আছে, সেইটার সাথে আমার নেট ইনকাম তো মিলে যাওয়ার কথা, কারণ দুইটাই তো আমার অপারেশনস এর উপর বেস করে হয়, বাট এটা মিলবে না। ঠিক আছে, এই না মিলাটাই আমরা স্টাডি করছি বা স্টাডি করব যে কেন আসে না। ওকে, সো কখনো যদি দেখেন যে নেট ইনকামের সাথে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এর ডিফারেন্স আছে, ইটস ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। আর আমাদের কাজই হচ্ছে রিকনসিলিয়েশনটা করে নিয়ে আসা, যেটা আমরা একটু পরে এই যে শুরু করবো আর কি। আচ্ছা, বিফোর উই স্টার্ট আমাকে মনে রাখতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, একটা কমন কোশ্চেন থাকে আমরা কোনটা করব, এক্সামের জন্য আমরা ইউজুয়ালি ইনডাইরেক্ট মেথড করে থাকি। তারপর আপনাদের সেকেন্ড কোশ্চেন থাকে যদি ডাইরেক্ট মেথড আমার এক্সামে আসে তাইলে আমি কি করব। 12 বছরে ডাইরেক্ট মেথডের এক্সামে আমাদের আসছে 2বার। ঠিক আছে, এন্ড আরেকটা কথা বলি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু আগে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে ছিল, সো অ্যাপ্লিকেশন লেভেল থেকে আমাদের সার্টিফিকেট লেভেলে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, সো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা যেহেতু সার্টিফিকেট অ্যাপ্লিকেশন থেকে সার্টিফিকেট আসছে, সেটার একটা সার্টেন লেভেল অফ কমপ্লেক্সিটি কিন্তু আছে। ঠিক আছে, আর ডাইরেক্ট মেথডটার থেকে ইনডাইরেক্ট মেথডটা আমি বলি কেন আমাদের বেশি আছে, বিকজ আমাদের পাস্ট পেপারস, আমাদের কোশ্চেন ব্যাংক বা আইসিডব্লিউ তো আমার ইনডাইরেক্ট মেথডই বেশি আসে। 95 টাইমস আউট অফ 100 টাইমস আপনার ইনডাইরেক্ট মেথড আসবে। আর ডাইরেক্ট মেথড যদি এসেও থাকে, আমি আমার স্লাইডস একটা প্রেজেন্টেশন আমি রেখেছি, সো দ্যাট ইউ নো, আমাদের বইতে নাই এটা। ঠিক আছে, ওকে, সো যেটা আমি বলছিলাম যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি দুভাবে করতে পারি, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এন্ড আমাদের ফোকাস থাকবে অন দি ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, সো আমার 3টা অর্ডার, মানে যে অর্ডারটা আমি বলেছিলাম যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো শুরু হবে অপারেটিং, তারপর হবে ইনভেস্টিং, এন্ড থার্ডে থাকবে আমার ফাইন্যান্সিং। জাস্ট লাইক ব্যালেন্স শিট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে আমার আগে ইনকাম স্টেটমেন্ট হয় যেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট, ব্যালেন্স শিট নিলে আমার কি আসে আগে, অ্যাসেট আগে আসে, সো ইনভেস্টিং অ্যাক্টিভিটি এর পর আসে, লাস্টে কি আসে, ক্যাপিটাল এন্ড ইকুইটি, মানে ক্যাপিটাল এন্ড আমার লায়াবিলিটি আসে। ওকে, সো দিস ইজ দি অর্ডার, কেউ আগে পিছিয়ে করবেন না, হয়তো আগে পিছিয়ে করার স্কোপও পাবেন না, কারণ আমাদের সিনারিও এতে যে এক্সাম আছে আপনাকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট দিয়ে দিবেন, আপনি খালি ওখানে নাম্বারস গুলা দিবেন, সো দ্যাট হ্যাজ মেড আওয়ার লাইফ মাচ ইজিয়ার। এই জন্য আমি স্লাইডস এভাবে ভেঙে নিয়ে আসছি আপনাদের কাছে, যাতে ওরা খালি জাস্ট ইনপুট করতে পারেন। ওকে, সো এটা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা বেসিক পার্ট, যেখানে আপনারা দেখতে পারেন কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, আর লাস্টে যেটা পাই সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো, নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ। সো 3 ক্যাটাগরিতে যে আমার ক্যাশ ব্যালেন্স থাকে, সেটা নেট ব্যালেন্সটাই হচ্ছে আমার নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ। ঠিক আছে, সেটাকে আমরা কি করি, আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে আর ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের যে গ্যাপটা, এটাই হচ্ছে কি আমার সেই গ্যাপটা। ঠিক আছে, সো আপনাদের ফাইনাল রিকনসিলিয়েশনটা কি, এই যে নেট ইনক্রিজ বা ডিক্রিজ ইন ক্যাশ যেটা আছে, ঠিক আছে, তার সাথে যদি আপনি ওপেনিং ব্যালেন্সকে যদি আপনি অ্যাড করেন আর যদি আপনি ক্লোজিং ব্যালেন্স পেয়ে যান, দ্যাট মিনস ইয়োর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হ্যাজ টোটালি ম্যাচড। আচ্ছা, এবার দেখি আপনারা যা শিখলেন, এটা আমাদের এক্সাম পেপারের কোশ্চেন। ওকে, দেখি আপনারা বলতে পারেন কিনা। সো ক্লাসিফাই ইচ অফ দ্য ট্রানজেকশনস বাই টাইপ অফ ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটি। আমাকে বলেন 1 লাখ শেয়ার ইস্যু করেছেন 5 টাকা পার ভ্যালু, ঠিক আছে, কমন স্টক ফর 800,000 ক্যাশ। এটা কি ইনভেস্টিং, ফাইন্যান্সিং না অপারেটিং অ্যাক্টিভিটি, আমাকে বলেন। স্যার ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং। গুড, ভেরি গুড। ঠিক আছে, গুড টু সি ইউ কাম অ্যালাইভ, আপনারা ধরতে পারছেন এন্ড খুব ফাস্ট ধরতে পারছেন। ঠিক আছে, সো আমি শেয়ার ইস্যু করছি, দিস ইজ পার্ট অফ মাই ব্যালেন্স শিটের, আমার ইকুইটি সাইড থেকে আসছে। ঠিক আছে, সো দ্যাট ইজ ক্যাশ, মানে ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখন আমাকে বলেন যে কত টাকা রেকর্ড করবো, 5 লাখ টাকা না 8 লাখ টাকা? স্যার 8 লাখ টাকা ক্যাশ দিয়েছি, 8 লাখ টাকাটাই তো স্যার রেকর্ড করব। ক্যাশ আউটফ্লো। 8 লাখ টাকা ক্যাশ আউটফ্লো না ইনফ্লো। আমি শেয়ার ইস্যু করলে কি হয় তানভীর? হ্যাঁ, ইনফ্লো স্যার, সরি না, ইটস ওকে। আমি যখন শেয়ার ইস্যু করি, আপনাকে আমি শেয়ার দিচ্ছি, কাগজ দিচ্ছি, আপনার কাছ থেকে আমি ক্যাশ পাচ্ছি, আমার পার ভ্যালু হচ্ছে 5 টাকা। ঠিক আছে, সো পার ভ্যালু 5, বাট আমি টাকা পাচ্ছি এখানে 8 লাখ। হ্যাঁ, 8 লাখ পাচ্ছি। ওকে, ঠিক আছে, এটা গেল। আর সেকেন্ড যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, আমার চার্জ কমে গেছে, আমি অন্য একটা ল্যাপটপ থেকে আপনাদের সাথে বসবো। ঠিক আছে, আমরা এই চার্জ অফিসে ফেলে আসছি। সেকেন্ড যেটা আমি বলি যে বড় 2 লাখ সাইনিং আ 5-year নোট বিয়ারিং 8% ইন্টারেস্ট।
সো ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, কারণ আমি নোট ইস্যু করা মানে কি, আমি লোন নিয়েছি, লং টার্ম লোন। ঠিক আছে, এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর পারচেজ, ট্রাক যদি পারচেজ করে থাকি 1,70,000 দিয়ে, সো এটা আমার ফিক্সড Investing. অ্যাসেট, ইটস অ্যান ইনভেস্টিং স্যার, নাম্বার 4, আমি স্যালারি পেমেন্ট করেছি আমার এমপ্লয়িদের, অপারেটিং স্যার, ভেরি গুড। আর লাস্টেরটা আমি ক্যাশ কালেক্ট করেছি সার্ভিস প্রোভাইড করে, স্যার এটা এটা অপারেটিং অপারেটিং স্যার, 100% অপারেটিং। দেখেন, গুডস বললে, প্রোডাক্ট বললে চোখ বন্ধ করে বলে ফেলতেন, সার্ভিস দেখলে আপনারা কনফিউজড হয়ে যান। বারবার বলি, সার্ভিস যখনই দেখবেন সার্ভিস থেকে ইনফ্লো আসে, দ্যাট উইল ডেফিনেটলি বি মাই অপারেটিং অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, তাহলে আমাকে যেটা বলি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হইলে আমার 3টা জিনিস লাগবে। আমার কম্পারেটিভ ব্যালেন্স শিট লাগবে, আগের পিরিয়ডের আর কারেন্ট পিরিয়ডের ব্যালেন্স শিট ইনফরমেশন লাগবে। ওকে, নাম্বার 2 যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট লাগবে। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে অ্যাডিশনাল নোটস লাগবে। এই 3 জিনিস যদি থাকে, আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি ইজিলি বানাতে পারবেন, ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্টস রাইট। ওকে, আমার যদি এটা বন্ধ হয়ে যায়, আপনারা থাকবেন লিংকে, আমি অন্য একটা ল্যাপটপ দিয়ে ঢুকবো আর কি, ঠিক আছে, বাট লেট মি কন্টিনিউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আচ্ছা, এবার আমি বলি আমার ফরম্যাটটা কিভাবে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপারেশন। ফার্স্ট কাজ হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটাকে আমার বের করতে হবে। তার মানে কি, আমার নেট ইনকাম যেটা করি আমার ইনকাম স্টেটমেন্টে, সেটা কোন বেসিসে হয়, ক্যাশ বেসিস না অ্যাক্রুয়াল বেসিস? অ্যাক্রুয়াল বেসিস। অ্যাকচুয়াল বেসিস আমি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করব, আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করব, তাহলে আমার কাজ কি হবে, আমার সেই নেট ইনকাম যেটা আমার ইনকাম স্টেটমেন্ট আছে, সেটাকে নিয়ে আমার তাকে কি করতে হবে, ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে। আর এই ক্যাশ বেসিসে কনভার্ট হওয়ার পর যে নেট ইনকাম আমার আসবে, সেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো দ্যাট ইজ মাই ফার্স্ট স্টেপ। নেট ইনকাম নেব, তাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমি কনভার্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে আমি খেয়াল করব আমার নন কারেন্ট অ্যাসেটের মুভমেন্ট গুলা, আমার লায়াবিলিটির যে মুভমেন্ট হয়েছে, ঠিক আছে, আমার ইকুইটির যে মুভমেন্ট হয়েছে, সেগুলা কিন্তু আমার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। সো সেটাকে আমি ইনকর্পোরেট করবো। আর আরেকটা পার্ট আমি এখানে বলেছি যে নন ক্যাশ ট্রানজেকশন থাকলে উই মাস্ট ডিসক্লোজ দিস। এটা আমি এখন ডেপথে যাব না, বাট একটু পরে ইউ উইল গেট টু নো যে আমার নন ক্যাশ ট্রানজেকশন হচ্ছে গিয়ে এমন কিছু ট্রানজেকশন যেখানে আমি, লেটস জাস্ট সে কি হয়েছে, আমি আজকে শেয়ার ইস্যু করেছি, শেয়ার ইস্যু না, লেটস জাস্ট সে যে আমি আপনার কাছ থেকে একটা ট্রাক পারচেজ করেছি, ঠিক আছে, ট্রাক এ পারচেজ করেছি, কিন্তু বিনিময়ে আপনাকে আমি ক্যাশ না দিয়ে আমি আপনাকে আমার ইনভেন্টারি থেকে ট্রাক বি আপনাকে আমি দিয়েছি। আপনার দরকার ট্রাক বি, আমার দরকার ট্রাক এ, আপনার আছে ট্রাক এ, আমার আছে ট্রাক বি। সো যখন আমরা এই এক্সচেঞ্জ করছি, দিস ইজ আ ট্রানজেকশন, ইয়েস, বাট দিস ইজ আ নন ক্যাশ ট্রানজেকশন। সো ট্রানজেকশন কোনোটাকে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইম্প্যাক্ট করবেন কি করবেন না, ইউ মাস্ট এনশিওর যে এখানে কোনো নন ক্যাশ ট্রানজেকশন আছে কিনা। নাম্বার 2, আপনি শেয়ার ইস্যু করেছেন। সো শেয়ার ইস্যু আমরা জানি, যেটা আপনারা হয়তো এখনো ক্লাস করেননি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লিমিটেড কোম্পানি আছে, যে আমরা দুভাবেই শেয়ার ইস্যু করতে পারি। একটা হচ্ছে আমরা ক্যাশ দিয়ে ইস্যু করতে পারি শেয়ার, আর একটা হচ্ছে আমরা বোনাস শেয়ার ইস্যু করি। সো যদি বোনাস শেয়ার আমরা ইস্যু করি, সেটা হচ্ছে কোনো টাকা ছাড়াই শেয়ার ইস্যু করি আমরা, ঠিক আছে। আচ্ছা, I will come back in 10 minutes, ঠিক আছে, আমার ফোনের চার্জ, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, উইথ আ নিউ ল্যাপটপ 10 মিনিটস এর মধ্যে আমি আসছি, ঠিক আছে। কনসিডার দিস যে আমার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট, আমার নন কারেন্ট লায়াবিলিটি, আর হচ্ছে ইকুইটির যে মুভমেন্ট থাকে, সেটা দিয়ে আমরা ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মুভমেন্ট আমরা পাই, ঠিক আছে। মুভিং অন, এরপর যেটা আছে, ফাইনালি আমরা যেটা করি, আমার যে নেট চেঞ্জ অফ ক্যাশ ফ্লো আছে, ঠিক আছে, নেট চেঞ্জ অফ ক্যাশ ফ্লোর সাথে আমরা ওপেনিং ব্যালেন্সের ম্যাচ করে যদি ক্লোজিং ব্যালেন্স পাই, দ্যাট শোজ যে আমার রিকনসিলিয়েশন ইজ কারেক্ট। আর লাস্টে যেটা আমি একটু আগে একবার একটু আলাপ করেছিলাম, যে আমার 2 মেথডে করি, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আওয়ার মোড অফ অপারেশন ইউজুয়ালি আমাদের সব কোম্পানিরা আপনার ইনডাইরেক্ট মেথডে প্রিপেয়ার করে থাকে, ঠিক আছে, দ্যাট ইউ মাস্ট নো। ইনডাইরেক্ট মেথডে আমাদের মেজরিটি কোম্পানিগুলো প্রিপেয়ার করে থাকে, এক্সাম পার্সপেক্টিভ থেকেও ইনডাইরেক্ট মেথড আসবে। আর এটার কারণ হচ্ছে ইটস ইজি টু প্রিপেয়ার, ঠিক আছে, লেস কস্টলি। আর আমরা যে জিনিসটা এখানে আসলে মেইনলি জানতে চাই, সেটা হচ্ছে আমার নেট ইনকামের সাথে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, দ্যাট উই ক্যান হাইলাইট স্পেসিফিক্যালি। আচ্ছা, আর আমরা আলাপ না বাড়িয়ে আমরা আপনাদেরকে একদম অন পয়েন্ট নিয়ে আসছি, ঠিক আছে। দিস ইজ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাম, যেটা আমরা ইনডাইরেক্ট মেথডে আপনাদেরকে করব। আমাদেরকে একটা ডাইরেক্ট মেথডও আছে যেটা শেয়ার করব, ওকে। সো এইখানে আমরা লেট আস হ্যাভ আ লুক। আমরা এখানে কি করছি দেখেন,
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে তিনটা আইটেম লাগে, একটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার কম্পারেটিভ ব্যালেন্স শিট, আরেকটা হচ্ছে আমার নোটস লাগে। সো দিস ইজ মাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, দিস ইজ মাই কম্পারেটিভ ব্যালেন্স শিট, 2 পেজ লাগিয়ে আছে, আর লাস্টে হচ্ছে আমার কিছু নোটস আছে। এই তিনটা এলিমেন্টস থাকলে আই ক্যান প্রিপেয়ার মাই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব ইনডাইরেক্ট মেথডে। ওকে, সো আমরা যদি একটু জাস্ট একটা মানে এখান থেকে একটা গ্লিম্পস দেই যে রেভিনিউ আছে আমার 5,07,000, ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ড আমি বের করেছি কিভাবে, কস্ট অফ গুড সোল্ড হচ্ছে আমার 1.5 লাখ, তার সাথে অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, লস অন সেল অফ ইকুইপমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে আমরা পাচ্ছি ইনকাম বিফোর ট্যাক্স, ঠিক আছে, আমরা ট্যাক্স আমরা ডিডাক্ট করেছি, লাস্টে পাচ্ছি আমরা নেট ইনকাম। আচ্ছা, আপনাদেরকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাম ধরনের আগে আমি ফার্স্ট যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে আমার প্রফিট, 2 রকমের প্রফিট আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কোন প্রফিট নিয়ে আমি কাজ করব? ইজ ইট দি প্রফিট আফটার ট্যাক্স or is it my profit before tax? Tell me. স্যার বিফোর ট্যাক্স। আচ্ছা ঠিক আছে, আমরা বিফোর ট্যাক্স দিয়ে সাম করে দেখে এসে অভ্যস্ত, ঠিক আছে, আমরা দুই দিক দিয়েই করতে পারি। যদি বিফোর ট্যাক্স নিয়ে করি তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টটা আমার করতে হচ্ছে না, ঠিক আছে। আর যদি আমি প্রফিট আফটার ট্যাক্স দিয়েও করি, এই যে আমার দুইটা প্রফিট আছে এখানে, ইনকাম বিফোর ট্যাক্স হচ্ছে 1,92,000 আর প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 1,45,000। সো যদি আজকে আমি প্রফিট বিফোর ট্যাক্স নিয়ে কাজ করতাম তাহলে আমি 1,92,000 দিয়ে আমি আমার কাজ শুরু করে দিতে পারতাম। আর যদি আমি প্রফিট আফটার ট্যাক্স নিয়ে যদি কাজ করি, আমাকে কি করতে হবে? এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সকে আমার অ্যাড করে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাক্রুয়াল ট্যাক্স এক্সপেন্স। সো অ্যাক্রুয়াল ট্যাক্স যা থাকবে অ্যাক্রুয়াল গুলাকে আমি অ্যাড করে নিব, আর যেটা ক্যাশ এক্সপেন্স হবে সেটাকে আমরা ডিডাক্ট করে নিব। ওকে, সো জাস্ট পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে বললাম যে আমরা দুইটা প্রফিট নিয়েই কাজ করতে পারি। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স নিয়ে, ঠিক আছে, কারণ সেখানে তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। ওকে, বাট দুটাই আমরা অ্যাপ্রোচ ইউজ করতে পারি এন্ড বোথ আর অ্যাকসেপ্টেবল। আচ্ছা, মুভিং অন, এটা গেল প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে আপনারা যখন একটা ব্যালেন্স শিট পাবেন, আপনারা যখন একটা ইকুইটি এন্ড লায়াবিলিটি স্টেটমেন্ট পাবেন, আপনারা অ্যাসেট মুভমেন্টের ব্যালেন্স গুলাকে আপনারা দেখবেন, ঠিক আছে, আমার লায়াবিলিটি এন্ড ক্যাপিটালের মুভমেন্ট গুলাকেও আমরা দেখবো। সো একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি যে 2012 আমার ব্যালেন্স শিট, 2011 হচ্ছে আমার ব্যালেন্স শিট আছে, ঠিক আছে। আমরা দেখি ক্যাশ পজিশন কি হচ্ছে, আমাদের ক্লোজিং পজিশন হচ্ছে 55,000, যেটা আমার ওপেনিং পজিশন বা 2011 ক্লোজিং পজিশন ছিল 33,000, তাহলে আমার ক্যাশ ফ্লো বেড়েছে 22,000 করে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে একটা পয়েন্ট অফ রেফারেন্স এখানে দাঁড় করিয়ে রাখতে হবে যে আমার যত নেট ক্যাশ ফ্লো পজিশন আসবে, অপারেটিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ওটার যে নেট পজিশন থাকবে তার সাথে যদি আমি ওপেনিং পজিশনকে যদি আমি অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি? আমার 2012 ক্লোজিং ব্যালেন্স আমি এক্সপেক্ট করতে পারি। সেটা যদি হয় তাহলে আমার জন্য আমার অঙ্ক মিলে গেছে, ঠিক আছে, আই ক্যান রেস্ট ইজি। ওকে, আচ্ছা, কয়টা জিনিস খেয়াল করবেন, আমার অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্সেস, এই জিনিসগুলো কিন্তু আমার কারেন্ট অ্যাসেটের পার্ট। এন্ড আপনাদেরকে অনেকগুলা কথা বলেছি যে নন কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, আমার ইকুইটি, ঠিক আছে, আমার নন কারেন্ট অ্যাসেট, কিন্তু কোনো জায়গাতে আমি আপনাদেরকে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটির কোনো কিছু আমি আপনাদের সাথে ডিসকাস করিনি। এখন আমরা এই পার্টটাতে আমরা নিয়ে কাজ করব। এন্ড কারেন্ট অ্যাসেটের যে মুভমেন্ট, কারেন্ট লায়াবিলিটির যে মুভমেন্ট, সেটা আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে তার ট্রিটমেন্ট দেখাতে হবে, ঠিক আছে। সো লেট আস জাস্ট অবজার্ভ যে অ্যাকাউন্টস রিসিভেবল আমার কি হয়েছে, কমে গেছে 10,000 করে, ইনভেন্টরি আমার 5,000 করে বেড়ে গেছে, প্রিপেইড এক্সপেন্স আমার 4,000 করে বেড়ে গেছে, জাস্ট ইনক্রিজটা খেয়াল করেন। ওকে, দেন উই হ্যাভ আওয়ার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট। আমরা মুভমেন্ট লায়াবিলিটি, আমার মুভমেন্ট 12,000 থেকে 28,000 টাকা হয়েছে, শর্ট টার্ম লায়াবিলিটি আর আমার শর্ট টার্ম অ্যাসেট, সেই ট্রিটমেন্ট গুলা আপনারা জাস্ট মাথায় রাখেন। ওকে, লং টার্ম লায়াবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 থেকে আপনার 1,30,000 হয়েছে, তার মানে আমরা কি করেছি, বন্ড ইস্যু করেছি বেশি করে। আমার স্টক হোল্ডার ইকুইটি, আমার শেয়ার ছিল 50,000, এখন শেয়ার রাখতে হবে, এই যে 20,000 যে শেয়ার বাড়লো, আমরা কিন্তু লেম্যানের মতো চিন্তা করতে পারি যে 20,000 টাকা আমার কি হয়েছে, ক্যাশ ইনফ্লো হয়েছে, বাট দ্যাট মাইট নট বি দ্য কেস যদি আমরা বোনাস শেয়ার ইস্যু করি। সো আমাকে এই অবজারভেশন গুলাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো ইকুইপমেন্টের জন্য। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কেন আমার দরকার, সবসময় মনে রাখবেন, হোয়াট কাইন্ড অফ এক্সপেন্স ইজ আ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। দেখি এটা আপনারা কে ধরতে পারেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ আ নন ক্যাশ।
হ্যাঁ অপারেটিং ইয়েস, বাট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে নন ক্যাশ। দেখেন যতগুলো এক্সপেন্সের আমরা কথা বলি, মেজরিটি এক্সপেন্স হচ্ছে আপনার ক্যাশ এক্সপেন্স, যে আমি যখন এক্সপেন্স ইনকার করছি আমাকে টাকা দিতে হচ্ছে, আই এম পেইং আউট। বাট ডেপ্রিসিয়েশন ইজ আ নন ক্যাশ এক্সপেন্স, এন্ড নন ক্যাশ এক্সপেন্স যখন থাকবে তখন আমরা যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করবো, নন ক্যাশ এক্সপেন্সকে আমরা কি করব, অ্যাড করে দিব। এই জন্যই যেটা আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে যে নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করে দিচ্ছে যখন আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করি, বাট মেজরিটি লজিকটা জানে না। লজিকটা হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন যখন আমি চার্জ করছি আমার নেট প্রফিটে আসার জন্য, চার্জ মানে কি, আমি ডেপ্রিসিয়েশন তো ডিডাক্ট করে আমি নেট প্রফিটে আসছি, রাইট? কিন্তু নেট প্রফিট কি আমার কোনো ক্যাশ আউটফ্লো আছে এখানে? সো ওয়ের এভার ক্যাশ আউটফ্লো ইজ নট ইনভলভড, আর যদি আমি নেট প্রফিট ক্যালকুলেশনে তাকে নিয়ে এসে চার্জ করে দেই, ঠিক আছে, তাহলে যখন আমি নন ক্যাশ এক্সপেন্স নিয়ে কাজ করবো আমার কি করতে হবে, তাকে অ্যাড করে দিতে হবে। জাস্ট দ্য কেস উইথ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করে দিব। ওকে, আচ্ছা আরো আমি আসবো এটাতে, আপনাদের কনফিউশন আমি রাখবোই না এখানে। নাম্বার 2 হচ্ছে কোম্পানি তার ইকুইপমেন্ট সোল্ড করেছে কত টাকা দিয়ে। দেখেন 7,000 টাকা দিয়ে সেল করেছে, তার কস্ট ছিল কত, 8,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 7,000, মানে ইয়ে করে 1,000 করেছিল। ওকে, তাইলে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, আপনার ইকুইপমেন্ট সেল করেছেন কত টাকা দিয়ে, 4,000 টাকা ক্যাশ পেয়েছেন, তার বুক ভ্যালু ছিল 7,000 টাকা, তাহলে কি আমার গেইন হয়েছে না লস হয়েছে, টেল মি। লস হয়েছে। ঠিক আছে, তাহলে লস যদি হয়ে থাকে আমরা কিন্তু ব্যালেন্স শিটে দেখেছি যে দিস লস ইজ রিফ্লেক্টেড, লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 করে আমার এখানে নেট প্রফিটে অলরেডি সে আছে, কমিয়ে দিয়েছে, সেটা ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আর এবার আমি বলছি ওই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটি নিয়ে যখন কথা বলবো, ঠিক আছে, আমি যখন পারচেস করছি কোনো ফিক্সড অ্যাসেট, যেই টাকাটা আমি দিচ্ছি, ঠিক আছে, পারচেস করছি ফিক্সড অ্যাসেট, যেই টাকাটা দিচ্ছি দ্যাট ইজ মাই আউটফ্লো এন্ড দ্যাট ইজ কস্ট। আর যখন আমি সেল করে যে টাকাটা রিসিভ করছি, হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্যাট? আমি কি কস্ট রেকগনাইজ করব, আমি কি 7,000 রেকগনাইজ করব না 4,000 রেকগনাইজ করব, টেল মি। যেটা ক্যাশ পেয়েছি ওটা রেকগনাইজ করব। অ্যাবসলিউটলি, এই জন্য বলি যে নোটস আর সো ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকে কনফিউজ করে কি করবে যে আমার নেট বুক ভ্যালু ছিল 7,000, সো আমি যখন ডিসপোজ করেছি আমি 7,000 কে ডিডাক্ট করবো। নো, আমি ডিডাক্ট করতে হবে আমাকে 4,000, যে টাকাটা আমি জেনুইনলি আমি পেয়েছি এখানে। ঠিক আছে, নাম্বার 3, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা নন ক্যাশ ট্রানজেকশন। আমি 1,10,000 টাকার বন্ড ইস্যু করেছি ইন ডাইরেক্ট এক্সচেঞ্জ ফর ল্যান্ড। আচ্ছা, আমি কোম্পানি, আমি আপনার কাছে 1,10,000 টাকার বন্ড ইস্যু করেছি, এখন বিনামূল্যে আপনার কাছ থেকে কি এক্সপেক্টেড, ক্যাশ এক্সপেক্টেড, রাইট? তাহলে কি হতো, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হতো। বাট এখানে আমরা কি করছি, আমরা আপনার কাছ থেকে ক্যাশ ফ্লো নিচ্ছি না, আমরা আপনার কাছ থেকে কি নিচ্ছি, ল্যান্ড নিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে ল্যান্ড দিচ্ছি। সো দেখেন কোনো জায়গাতে কি আমার ক্যাশ চেঞ্জ হয়েছে? আমি আপনার কাছ থেকে আমি 1,10,000 টাকা নিলাম আর আপনাকে আমি ল্যান্ড ইস্যু করে দিলাম, বা ল্যান্ড আমি আপনাকে দিয়ে দিলাম, ওনারশিপ দিয়ে দিলাম। সো দিস ইজ আ কেস অফ নন ক্যাশ এক্সপেন্ডিচার, সো সেটার কোনো ট্রিটমেন্ট আমার হবে না। ওকে, আমি আরো আসবো এটাতে, জাস্ট নোটস গুলো আগে বেসিক গুলা দেখেন, কঠিন লাগবে তারপর সহজ হবে। আপনি 1,20,000 টাকার বিল্ডিং পারচেস করেছেন ক্যাশ, ঠিক আছে, ইকুইপমেন্ট পারচেস করেছেন 25,000 টাকা ক্যাশ, তাইলে এই দুইটা কিন্তু আমার ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। কমন শেয়ার ইস্যু করেছেন 20,000 টাকা ক্যাশ, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি ক্যাশ না হয়ে বোনাস হতো তাহলে এটাকে আমরা নন ক্যাশ ট্রানজেকশন বলতাম। ওকে, কোম্পানি ডিক্লেয়ার্ড এন্ড পেইড 29,000 ক্যাশ ডিভিডেন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আজকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করি, ঠিক আছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হবে, আমার কি সে ক্যাশ পেমেন্ট হচ্ছে? নো, আমি ডিক্লেয়ার করে যখন পে করব অনলি দেন তাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে রেকগনাইজ করব। ভেরি 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 ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এখানে আগাই, আমরা স্টার্ট করব। ওকে, আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে আমরা স্টার্ট করি। ইয়েস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা কি করি, নেট ইনকাম দিয়ে স্টার্ট করি, নেট ইনকামের সাথে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করি। সো দিস আর দি অ্যাডজাস্টমেন্টস উই আর গোয়িং টু টক অ্যাবাউট। এই 6টা অ্যাডজাস্টমেন্ট যদি জানেন, নাথিং উইল স্টপ ইউ, আপনাদের এক্সামে আর কোনো কনফিউশন থাকবে না। সো আমরা নেট ইনকাম বা যদি নেট লস হয়ে থাকে আমরা কি করব, সবার আগে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে দুইটা আমার পয়েন্ট আছে, আমি হয়তো প্রফিট বিফোর ট্যাক্সও নিতে পারি, আমি প্রফিট আফটার ট্যাক্সও নিতে পারি। এই এক্সাম্পলে আমি আপনাদেরকে প্রফিট আফটার ট্যাক্সটা দেখিয়েছি, কারণ আমাদের কয়েকটা এক্সামে প্রফিট আফটার ট্যাক্সও এসেছে। বাট দ্যার ইজ নো প্রবলেম যদি আপনারা প্রফিট বিফোর ট্যাক্স দিয়েও করেন, ট্রিটমেন্ট গুলো আমি দেখিয়ে দিব।
আপনাদেরকে। ওকে, 1,45,000, ঠিক আছে। সো তার সাথে আমি কি অ্যাডজাস্ট করব? ফার্স্ট অফ অল অ্যাড ব্যাক নন ক্যাশ এক্সপেন্সেস, ঠিক আছে। দেখেন আমাদের এই সামে আমি যেটা বলেছি যে ডেপ্রিসিয়েশন যে এক্সপেন্স আছে সেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি করবো আমার কি করতে হবে? তাকে অ্যাড ব্যাক করতে হবে। কেন Sir, করছি? because এটার ডিপ্রিসিয়েশনের কারণে তো স্যার এক্স্যাক্টলি কোনো ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে না, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করার জন্য আমরা ব্যালেন্স শিটে বসিয়েছিলাম। ভেরি গুড, ঠিক আছে। Yeah. আমি আপনাদের একটা শর্ট এক্সাম্পল দিয়ে আমি মুভ অন করবো। টাকা যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে আমি নেট প্রফিট যখন ক্যালকুলেট করবো এই 20 টাকাকে আমি মাইনাস করে কিন্তু আমি আমার নেট প্রফিটে আসছি, ঠিক আছে। বাট আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব এই 20 টাকা যে ডেপ্রিসিয়েশন আমি তখন হবে না। আমি যখন ক্যাশ ফ্লো ফ্রম নেট আমার ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস যখন আমি বের করব তখন আমি কি করব? ওই যে নেট ইনকাম নিয়ে যেহেতু কাজ করছি, নেট ইনকামে যেহেতু সে অলরেডি ডিডাক্টেড ছিল সেটা আবার আমি নেট ইনকামে এখন অ্যাড ব্যাক করে দিব, ঠিক আছে। সো ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লিশন এক্সপেন্স যদি থেকে থাকে উই মাস্ট অ্যাড ব্যাক টু মাই নেট ইনকাম। ওকে, নাম্বার 1। নাম্বার 2, ডিডাক্ট গেইনস এন্ড অ্যাড লসেস। আচ্ছা, এইটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যে কেন আমার যে গেইন হয়েছে, আমার কত টাকার গেইন হয়েছিল, ঠিক আছে, আমার গেইন না লস হয়েছিল? আমার 7,000 টাকা ছিল নেট বুক ভ্যালু, ঠিক আছে, আমি সেল করে পেয়েছি অনলি 4,000 টাকা, তাহলে আমার কি হয়েছে? আমার লস হয়েছে। 3,000 টাকা লস হয়েছে। ইয়েস, সো আমি যখন এই লসটা যখন আমি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে যখন আমি আসছিলাম, এই যে নেট ইনকাম যখন আমি এসেছি 1,45,000-এ, সো আমি এই লসটাকে কি করেছিলাম তখন? ডিডাক্ট করে এসেছি, রাইট? সো যদি আমি ডিডাক্ট করে যদি আসি আমার নেট প্রফিট কি আছে? কম আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা বলছি যে লস হলে তাকে নেট প্রফিটের সাথে অ্যাড করবেন। এখন আপনাদের কোশ্চেন যেটা হবে স্বভাবতই যে কেন আমি এটাকে অ্যাড করছি, ঠিক আছে, লজিক আছে, লজিকটা আমার কাছ থেকে শুনে নেন। আজকে আপনার অপারেটিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন, পুরো ব্যাপারটাই হচ্ছে অনলি নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সো আমি যদি আজকে ফিক্সড অ্যাসেট সেল করে গেইন করি বা লস করি সেটা কি আমার অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? আমি একটা ওয়ার্ড সবসময় আপনাদেরকে ইউজ করি, কোর অপারেটিং বিজনেস, ঠিক আছে। একটা বিজনেসের মেইন ফোকাস এরিয়া যেটা, সে গুডস প্রডিউস করবে, সে গুডস সেল করবে। সো সেইখানে যদি আমার ফিক্সড অ্যাসেট কেনা বেচা করে যদি আমার কোনো লাভ হয় বা লস হয় সেটা কি আমার নেট প্রফিটের সাথে অ্যাড করব যখন আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব? দিস ইজ মাই কোশ্চেন। সো আমি নেট ইনকাম কে এখন যেহেতু নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করব, সো অনলি অপারেটিং অ্যাক্টিভিটিস এর কনসিডারেশন রাখবো, ঠিক আছে। সো যেহেতু আমার এই লসটা হয়েছে, এই লসটাকে আমি কমিয়ে নিয়ে আসছিলাম নেট ইনকাম, ঠিক আছে। আর আমাকে এই নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যখন করব সেই লসটাকে আসলে আমার এখানে রেকগনাইজ করার বা দেখানোর কোনো দরকার নেই, এই জন্য আই এম অ্যাডিং ইট ব্যাক। আর যদি গেইন করে থাকতাম, আজকে যদি এরকম হতো যে আমার নেট বুক ভ্যালু হচ্ছে 4,000, আমার প্রসিড হয়েছে আপনার 7,000, তাহলে তো গেইন হতো, এই গেইনটা তো আমার নেট ইনকামে অ্যাড হয়ে আসছে, তখন আমার এই গেইনটাকে কি করতে হবে? এখানে মাইনাস করতে হতো। এন্ড দ্য রিজন ইজ যে আমি এখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করতেছি, বাট আপনার যে গেইনটা হয়েছে সেই গেইনটা কিসের থেকে আসছে? এটা তো আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট, ফিক্সড অ্যাসেটের পার্ট। সো আমি যেহেতু ক্যাশ ফ্লো করি, আমার অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি তিনটা আলাদা, এই জন্য আমি অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি অন্য কোনো এলিমেন্ট থাকে তাহলে তাকে আমার কি করতে হবে? বাদ দিতে হবে। অ্যাজ আ রেজাল্ট যদি আমার গেইন হতো, গেইনটাকে আমার কি করতে হতো? ডিডাক্ট। আর লস যেহেতু হয়েছে লসটাকে আমি এখন অ্যাড ব্যাক করে দিব। ইজ মাই এক্সপ্লেনেশন ক্লিয়ার টু ইউ অল? কমপ্লেক্স বাট ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। টেল মি এনি কোশ্চেন, এনি কনফিউশন? স্যার এখন যদি এটা যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট না, সো তাই আমরা এটাকে ডিডাক্ট করেছিলাম বলে এখন আবার অ্যাড করে দিচ্ছি। কিন্তু এখন যদি এমন কোনো একটা এক্সপেন্স বের হয় যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এরই পার্ট, তখন কি আমরা ওটাকে ডিডাক্ট করব? অবশ্যই। আমি আপনাকে বলি অপারেটিং অ্যাক্টিভিটিস এর যেই এক্সপেন্স গুলো আপনি ডিডাক্ট করে আসছেন সেই সব এক্সপেন্স গুলাকে কি আপনি এখানে অ্যাড করছেন তানভীর? নো স্যার। ঠিক No, আছে, আপনি কাকে অ্যাড করছি? আমরা অ্যাড করতেছি যেটা নন ক্যাশ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এন্ড ডিপ্লিশন, সেটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস না, যেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর যে গেইন বা লস হয়ে থাকে সেটাকে আমরা যদি গেইন হয় তাহলে তাকে ডিডাক্ট করব, লস হলে তাকে আমরা এখানে অ্যাড করব। ওকে, জি স্যার। আচ্ছা, নাম্বার 3 যেটা আপনারা সহজেই পারবেন, জানবেন যে আমার চেঞ্জেস ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা,
আমার কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির যে মুভমেন্ট গুলা হবে সেটার অ্যাডজাস্টমেন্ট আসবে উইথ মাই নেট ইনকাম। এখানে একটা কোর ওয়ার্ড আছে নন ক্যাশ। এই নন ক্যাশ ওয়ার্ডটার মানে হচ্ছে গিয়ে আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে কিন্তু আমার কি কি থাকে, স্টক থাকে, রিসিভেবল থাকে, ক্যাশ থাকে, প্রিপেইড এক্সপেন্সেস থাকে, রাইট? সো এখানে আমি যেহেতু বলছি কারেন্ট অ্যাসেটের মধ্যে অনলি নন ক্যাশ, তাইলে আমার কি থাকবে, ইনভেন্টরি মুভমেন্ট, রিসিভেবলস এর মুভমেন্ট এন্ড অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্টস এর মুভমেন্ট, বাট আমরা ক্যাশের কোনো মুভমেন্ট নিয়ে কাজ করব না। ওকে, এন্ড কারেন্ট লায়াবিলিটি নিয়ে যখন আমি বলছি সেখানে আমার কি থাকছে, আমার অ্যাকাউন্টস পেয়েবল আছে, ঠিক আছে, আমার যদি কোনো অ্যাক্রুয়াল পেয়েবল থাকে তাহলে সেই জিনিসগুলো আমার এখানে উঠে আসবে এই মুভমেন্টে, ঠিক আছে? আচ্ছা, which is an example of cash flow from an operating activity, very important। এগুলো আমাদের কোশ্চেন ব্যাংক থেকে আমি তুলে নিয়ে আসছি। আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কি, মেইন কোর্স অফ বিজনেস এর জন্য যে আমার ইনফ্লো আউটফ্লো হচ্ছে, ঠিক আছে? আপনাদের কয়টা পয়েন্ট আমি দিই। আচ্ছা, পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স ফর ইন্টারেস্ট। আচ্ছা, আমি একটা করে আসবো। সো আপনার অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে? আমি আমার লেন্ডারকে যদি ইন্টারেস্ট বাবদ যদি পেমেন্ট করি, যেটা হচ্ছে আমার ইন্টারেস্ট এক্সপেন্স, ঠিক আছে, ক্যাশ এক্সপেন্স, সেটাকে বলছেন। ইয়েস, দিস ইজ দি অ্যান্সার। পরের অপশন গুলাকে আমরা দেখি, রিসিট অফ ক্যাশ ফ্রম সেল অফ ক্যাপিটাল স্টকস। আমি যদি শেয়ার বেচে আমি যদি পাই, ক্যাশ পাই, এটা কি হওয়া উচিত ছিল? শেয়ার বিক্রি করে যদি ক্যাশ পাইছে এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। গুড, পেয়ে পেমেন্ট অফ যাবে। ক্যাশ ডিভিডেন্ডস টু কোম্পানিজ স্টক হোল্ডার্স। ডিভিডেন্ড যদি দিলাম, সেটা তো বলেছিলেন স্যার, অপারেটিং এও যায় আবার ইয়াতেও যায়, এই যে ইনভেস্টিং এও যায়, নো নট না, ইনভেস্টিং, এটা ফাইন্যান্সিং। সরি ফাইন্যান্সিং এও যায়। ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো, থ্যাংক ইউ হাসিনা। এটা ফাইন্যান্সিং এ যাবে আপনার। ওকে, সো আমরা এটাকে দুটো জায়গায় করতে পারি, বাট এই যে দেখেন এই জিনিসটা উইচ ইজ এন এক্সাম্পল অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, এখানে কিন্তু অনলি যেটা অপারেটিং, দিস ইজ আ ট্রিক কোশ্চেন কিন্তু। তাহলে আমরা যদি প্রথমের জায়গায় যাই যে পেমেন্ট অফ ক্যাশ টু লেন্ডার্স অফ ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্টের যে পেমেন্ট আমরা যেটা করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভেতরে থাকে। ওকে, আচ্ছা, এইটা গেল। এবার একটা একটা করে আমি আপনাদের আরো ব্রেকডাউন করি। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটু আগে আমি বলেছিলাম যে আমার নেট ইনকামের সাথে অ্যাড হয়, ঠিক আছে? রিজন হচ্ছে ইট ডাজ নট রিডিউস ক্যাশ। সো ক্যাশ যে রিডিউস না করে, মানে আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে না, এই জন্য উই আর অ্যাডিং দিস ব্যাক। তাইলে আমি যদি আজকে নেট ইনকাম নিয়ে শুরু করি, আমি আবার বলছি আমি প্রফিট আফটার ট্যাক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে? সো প্রফিট আফটার ট্যাক্স নিয়ে যদি আমি কাজ করি, ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করছি ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা আমি কোত্থেকে পাচ্ছি? এই যে এখান থেকে আমার নোটসে আসছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 6,000 ফর বিল্ডিং, 3,000 ফর ইকুইপমেন্ট, সো 9,000 হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমি আবার একটু খেয়াল করে যদি দেখি যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে 9,000 আছে, এটাকে মিলিয়ে নিতে হবে যখন অঙ্কগুলা করবেন, ঠিক আছে? জাস্ট প্লাগ এন্ড প্লে। এখন এখানে তাকে নিয়ে আসবেন 9,000, ঠিক আছে? তাহলে নেট ক্যাশ বাই অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 1,54,000। আচ্ছা, এবার আমি আপনাকে বলছিলাম যে আমার ইকুইপমেন্ট সেল করে আমি আমি লস করেছি, ঠিক আছে? সো আমি আবার বলছি যে ইকুইপমেন্ট সেল করে যদি আমি কোনো লস করি বা গেইন করি, আমাকে আগে খেয়াল রাখতে হবে ইকুইপমেন্ট রিলেটেড গেইন বা লস হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর পার্ট, সে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর পার্ট না। সো শুধু যদি আমি গেইন করে থাকি তাহলে তাকে আমার ডিডাক্ট করে রাখতে হবে, এই যে এটা, যে এনি গেইন অন সেল ইজ ডিডাক্টেড ফ্রম নেট ইনকাম। ওকে, এনি লস অন সেল ইজ অ্যাডেড টু নেট ইনকাম। যেহেতু লস করেছি তাকে আমরা আমার নেট ইনকামের সাথে আমি তাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, নাম্বার 3, এবার আমরা আসি নন ক্যাশ কারেন্ট অ্যাসেটের ট্রিটমেন্ট। এক কথায় বলে ফেলি, আমার কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যায়, ঠিক আছে, হোয়াট ডাজ দিস সিগনিফাই? আমার কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া, যদি আজকে আমার ইনভেন্টরি বেড়ে যায়, তার মানে কি? তার মানে আমার Sir, ক্যাশ কমে outflow. গেছে। ইয়েস, ভেরি গুড, ঠিক আছে। আজকে যদি আমার কারেন্ট অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে 3 রকম আছে, এক হচ্ছে রিসিভেবল, এক হচ্ছে ইনভেন্টরি, এক হচ্ছে অ্যাডভান্সেস, যেগুলো নন ক্যাশ নেচারের। তাহলে আমরা যদি দেখি যে আজকে আমার ইনভেন্টরি বেড়ে যাওয়া মানে কি, আমি টাকা খরচা করেছি, ঠিক আছে, আমি টাকা খরচা করেছি, ক্যাশ আউটফ্লো হয়েছে, আমার ইনভেন্টরি বেড়ে গেছে, ঠিক আছে? সো এনি ইনক্রিজ ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেট রিপ্রেজেন্ট আউটফ্লো অফ ক্যাশ। তার মানে আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যাবে, যেখানে আমরা ইনক্রিজ দেখতে পাবো, সেটাকে আমরা মাইনাস করে দিব আমার নেট ইনকামের সাথে। নেট ইনকামের সাথে মাইনাস করি মানে আসলে কি বুঝাতে চাচ্ছি, যে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস বাবদ যে ক্যাশ আউটফ্লো হয়েছে সেটাকে আমি বুঝাতে চাচ্ছি। ওকে, আর যদি আপনার কারেন্ট অ্যাসেট বেড়ে মানে কমে যায়, কমে যাওয়া মানে কি, আপনার ইনভেন্টরি যদি কমে যায়, হোয়াট ডাজ দিস সিগনিফাই?
বা আপনার রিসিভেবল যদি কমে যায়, রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে আপনার কাস্টমাররা আপনাকে এখন ক্যাশ দিয়েছে, সো রিসিভেবল কমে গেল, ক্যাশ বেড়ে গেল। ঠিক আছে, এই জিনিসগুলা মনে রাখবেন যে ইনভেন্টরি, রিসিভেবল আর হচ্ছে আমার প্রিপেমেন্টস, এই জিনিসগুলো যদি আমার কমে যায় তার মানে হচ্ছে আমার ক্যাশ পাচ্ছি বেশি। সেম গোজ উইথ প্রিপেমেন্টস, আমি অ্যাডভান্স বা প্রিপেমেন্টস যদি আমার কমে যায় তার মানে কি আমি এখন কম টাকা আমি অ্যাডভান্স বা প্রিপেমেন্টস করছি। ঠিক আছে, কমে যাওয়া ইজ গুড, তখন এটা আমার নেট ইনকামের সাথে আমার অ্যাড হয়ে আসবে। ওকে, এই যে এখানে যেটা আমার অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছিলাম যে সে 10,000 করে আপনার কি হয়েছে, কমে গেছে, এই জন্য আই এম অ্যাডিং দিস। ঠিক আছে, আচ্ছা ইনভেন্টরি যদি আমার ব্যালেন্স বেড়ে যায়, যেটা আমি বলেছি ইনভেন্টরি ব্যালেন্স বেড়ে যাওয়া মানে আপনার এক্সপেন্স বেড়ে গেছে, ক্যাশ আউটফ্লো হয়েছে, এন্ড সেটার জন্য আমরা কি করব, তাকে ইনক্রিজ ইন ইনভেন্টরি ইজ ডিডাক্টেড ফ্রম নেট ইনকাম। ঠিক আছে, আর প্রিপেড এক্সপেন্সেরও যে কথাটা, প্রিপেড এক্সপেন্স বেড়ে যাওয়া মানে আমি বেশি করে ক্যাশ পেমেন্ট করছি, প্রিপেড এক্সপেন্স কমে যাওয়া মানে হচ্ছে আমি কম ক্যাশ পেমেন্ট করেছি। এখানে যেহেতু আমার এই সামে প্রিপেড এক্সপেন্স কমে গেছে, ঠিক আছে, দ্যাট মিনস আমার কি হয়েছে এখানে প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স যদি বেড়ে গেছে আমার, যেহেতু 4,000 করে বেড়েছে, 1,000 থেকে 5,000 হয়েছে, তার মানে এটা আমার আউটফ্লো হিসাবে আমি রেকগনাইজ করবো। সো অল ইন অল যদি বলি, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, এটা এক্সামে পাবেন আন্ডার কারেন্ট অ্যাসেট। সেটা যদি বেড়ে যায় তাহলে আপনার কি হবে, আউটফ্লো, আর সেটা যদি কমে যায় সেটা হবে আপনার জন্য ইনফ্লো। ঠিক আছে, এইবার আমরা আসি চেঞ্জেস টু নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট। আমাদের সামনে দুটা নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, যেটাকে আমরা বলি মানে যেটাকে আমরা ট্রেড পেয়েবল বলে থাকি। আজকে যদি আপনার 100 টাকা থাকে ট্রেড পেয়েবল আজকে, পরে গিয়ে যদি সেটা দাঁড়ায় যে আপনার 150 হয়ে যায় ট্রেড পেয়েবল, ট্রেড পেয়েবল বেড়ে যাওয়া মানে কি আপনি সাপ্লায়ারদেরকে দেরি করে ক্যাশ দিচ্ছেন। ঠিক আছে, আপনার সাপ্লায়ারদেরকে আপনি ডিলে করা মানে কি হচ্ছে আপনার ক্যাশ পজিশন ইনট্যাক্ট আছে, বেটার পজিশনে আছে। সো যখন আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায়, ঠিক আছে, আমার কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যাবে, সেটাকে আমরা কি করব, অ্যাড করে দিব টু মাই নেট ইনকাম। সো অ্যাকাউন্টস পেয়েবল যদি বাড়ে, ঠিক আছে, আমরা তাকে নেট ইনকামের সাথে অ্যাড করব। এইবার যদি বলি, যেমন আমার এই এক্সাম্পলে আছে 8,000 থেকে 6,000 টাকা হয়ে গেল আমার ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাও তো আমার কারেন্ট লায়াবিলিটি, রাইট? সো কারেন্ট লায়াবিলিটি কমে যাওয়া মানে কি আমি টাকা দিয়ে আমার লায়াবিলিটি শোধ করে দিয়েছি, বেশি করে শোধ করেছি আগের বারের থেকে, হুইচ মিনস আমার লিকুইডিটি কমে গেছে। লিকুইডিটি কমে যাওয়া মানে এটা আমার আউটফ্লো হিসাবে গণ্য করা হবে। তাহলে আমি যদি আপনাদেরকে সামারাইজ করি এক বাক্যে জিনিসটা, যে আমার লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় তাইলে আমার কি হবে, ক্যাশ ইনফ্লো হবে। ক্যাশ ইনফ্লো হবে, ভেরি গুড। আর যদি আমার লায়াবিলিটি কমে যায় ক্যাশ আউটফ্লো হবে। আর যদি আমার কারেন্ট অ্যাসেটের জন্য নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায় তাহলে কি হবে, আউটফ্লো হবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর যদি আমার কমে যায় কারেন্ট অ্যাসেট বা ব্যালেন্স, যদি আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি হবে, ইনফ্লো হবে স্যার। ভেরি গুড, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনাদেরকে যদি ধরতে পারেন, আমি আপনাদেরকে এই জিনিসটা কষ্ট করে নিয়ে আসলাম যাতে করে আপনারা চিন্তা করেন, বাট দিস ইজ মাই সামারি, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আপনি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন, প্রথমত আপনি নেট প্রফিটটা নিয়ে আপনি ধরবেন। আমি এই এক্সাম্পলে আপনাদেরকে নেট প্রফিট আফটার ট্যাক্স নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে, তার সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করছি। ঠিক আছে, আমার যদি অ্যামোর্টাইজেশন এক্সপেন্সও থাকতো সেটাকেও আমি অ্যাড করতাম, এটা এক্সামে পেতে পারেন অ্যামোর্টাইজেশন। ওকে, তারপর যদি আমি গেইন করতাম তাহলে তাকে ডিডাক্ট করতাম, যেহেতু লস করেছি সামে তাকে আমি অ্যাড ব্যাক করেছি। ওকে, আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ব্যালেন্সে মুভমেন্ট হয়েছে, কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায়, যেটা আপনারা অলরেডি বলেছেন, ঠিক আছে। সো কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো কারেন্ট অ্যাসেট যেখানে বাড়লে আমার ক্যাশ আউটফ্লো হয়, কারেন্ট লায়াবিলিটি বাড়লে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো হয়, এন্ড ভাইস ভার্সা। ওকে, সো দিস ইজ মাই পিকচার অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইবার আমরা ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পলে দেখিয়েছিলাম যে আমরা ল্যান্ড পারচেস করেছিলাম 1,10,000 দিয়ে বাই ইস্যুইং লং টার্ম বন্ডস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আমি ল্যান্ড পারচেস করতাম 1,10,000, ঠিক আছে, আর এই 1,10,000 দিয়ে যে আমি ল্যান্ড পারচেস করেছি সেটা যদি ক্যাশ দিয়ে যদি আমি করতাম, তাহলে সেটা কোথায় আসতো আমার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, অপারেটিং অর ফাইন্যান্সিং, টেল মি। ক্যাশ দিয়ে ইনভেস্টিং এ আসতো আমার, ঠিক আছে। বাট আমি যখন আজকে তাকে
ল্যান্ড পারচেস করেছি বাট আমি ক্যাশ পেমেন্ট করিনি, উল্টা আমি কিছু লং টার্ম বন্ড ইস্যু করে দিয়েছি। আচ্ছা আমাকে এভাবে আসেন, লং টার্ম বন্ড যদি আমি ইস্যু করতাম আপনাদেরকে ফর ক্যাশ, তাহলে কি হতো এটা আমার? ফাইন্যান্সিং। ভেরি গুড, ঠিক আছে। সো খেয়াল করে দেখেন, ইয়েস টেল মি। আচ্ছা সো যেটা বলছি যে এখানে ট্রানজেকশন হয়েছে ঠিকই, কিন্তু কোনো ক্যাশ আদল বদল হয়নি। তাকে আমরা কি হিসাবে কনসিডার করব? নন ক্যাশ ট্রানজেকশন হিসাবে কনসিডার করবেন। নন ক্যাশ ট্রানজেকশনকে আমার কি করতে হবে? আমরা কিন্তু তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করি কোথাও ট্রিটমেন্ট দিব না। অনলি থিং উই মাস্ট ডু, সেটা কি থাকবে? সেটা একটা নোটস আকারে আসবে, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিসক্লোজার আকারে আসবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তো গেল ইয়ে। সো আমি যদি এটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতো আমার, আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সে কোনো ট্রিটমেন্টে আসতো না, নাইদার ইন অপারেটিং, ফাইন্যান্সিং অর ইনভেস্টিং, সে আসতো ইন দ্য ফর্ম অফ ডিসক্লোজার। ইজ দিস ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? চ্যালেঞ্জিং এরিয়া, অনেকগুলো জিনিস আপনাদেরকে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করছি। এনি কোশ্চেন? ওকে, স্যার ইন দিস কেস আমরা শর্টে বলতে পারি নন ক্যাশ এক্সপেন্স যেটা ডেপ্রিসিয়েশন শুধু ওটা আসছে, আর নন ক্যাশ কারেন্ট অ্যাসেটের গুলো শুধু আসছে, যেগুলো আমরা ক্যাশে ইয়া করিনি। এছাড়া লং টার্ম যেগুলো আছে ওগুলো কেন বাদ দিচ্ছি? হ্যাঁ, অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে যখন আমরা কাজ করি, ঠিক আছে। আচ্ছা যেটা আমি বলছি আরো সামারি যদি করি, আপনি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন, আপনাকে আপনার এরিয়া ফোকাস কোনটা? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম Yes, sir. স্টেটমেন্ট থেকে আপনি কি পিক করেন? নেট প্রফিটটা নেন। ইট ক্যান বি আইদার নেট প্রফিট বিফোর ট্যাক্স অর ইট ক্যান বি নেট প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে, নাম্বার ওয়ান। তারপর আপনার কাজ কি হবে? যেটা নন ক্যাশ এক্সপেন্স আছে তাকে এখানে অ্যাড ব্যাক করবেন, যেমন আমার অ্যামোর্টাইজেশন থাকতে পারে, ডেপ্রিসিয়েশন থাকতে পারে। তারপর আপনার কাজ কি? তারপর আপনি দেখবেন যে আমার কোনো গেইন বা লস হয়েছে কিনা, যেটা কিনা আসলে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি অর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির কোনো এলিমেন্ট হতে পারে, যেটা আমার নেট প্রফিটে চলে আসছে, অলরেডি চার্জ হয়ে আসছে। তখন যদি গেইন হয়ে থাকে, গেইন হলে তাকে ডিডাক্ট করবেন। আর যদি লস হয়ে থাকে, কারণ লসে তো আগেই সে ডিডাক্ট হয়ে আসছে, তাকে এখন আপনি অ্যাড ব্যাক করে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর আপনার কাজ হবে ব্যালেন্স শিট থেকে কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে নন ক্যাশ সেগমেন্ট যেটা আছে সেটার মুভমেন্ট গুলা খেয়াল করবেন, এন্ড সেই মুভমেন্ট অনুযায়ী আপনি রেকর্ড কিপ করে নিয়ে আসবেন, মানে মুভমেন্টের ট্রিটমেন্ট গুলো নিয়ে আসবেন। দ্যাট ইজ ইট, ওকে। আচ্ছা, আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেটা আমরা বলছি, সেটা আমরা আসবো থেকে? আমরা ব্যালেন্স শিট থেকে আসি, ঠিক আছে। এই ব্যালেন্স শিটে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে আপনার, মানে এখানে আপনাদেরকে বোঝাতে যেটা চেয়েছিলাম যে বন্ড ইস্যু করেছি ল্যান্ড পারচেস করে। এখন ল্যান্ড পারচেস দেখলে আপনারা কি করেন? অটোমেটিক আপনাদের মনে করেন যেটা একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি পার্ট, বাট আপনাকে খেয়াল করতে আউটফ্লো, হবে। আউটফ্লো মনে করবো এটা ইউজুয়ালি। অ্যাবসলিউটলি, আপনাকে দেখতে হবে যে ক্যাশ আউটফ্লো হয়েছে কিনা। ইফ দের ইজ নো ক্যাশ আউটফ্লো, তাইলে সেটা আমার নন ক্যাশ ট্রানজেকশন হিসাবে কোথায় আসবে? অ্যাজ ডিসক্লোজার, ঠিক আছে, আউটসাইড অফ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, এবার আমি ভেতরের গুলো আসি ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে। আমরা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে অফিস বিল্ডিং 1,20,000 টাকা পারচেস করেছে, ঠিক আছে, আমার ইকুইপমেন্ট পারচেস করেছে 25,000 টাকা, স্পষ্ট বলে দিয়েছে। তো যখন আমি জানি যে আমার পারচেজ অফ বিল্ডিং সেটা কি হবে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ, এটা ক্যাশ আউটফ্লো হিসাবে হবে। এই জন্য পারচেজ অফ বিল্ডিং এ ক্যাশ আউটফ্লো ইজ নেগেটিভ। পারচেজ অফ ইকুইপমেন্ট, ঠিক আছে, পারচেজ অফ ইকুইপমেন্ট কি? পারচেজ অফ ইকুইপমেন্টও কিন্তু আমার ক্যাশ আউটফ্লো, Yes, এই sir. জন্য সে আমার এখানে নেগেটিভ হিসাবে আসছে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড একটা জিনিস আমরা খেয়াল করেছি, আমার একটা ইকুইপমেন্ট ছিল যার নেট বুক ভ্যালু ছিল 7,000 টাকা, সেল করেছি আমি তাকে 4,000 টাকায়, তাহলে সেটা কি হয়েছিল? আমার Sir, 3,000 inflow. টাকায় sell করেছি, আমার লস হয়েছিল, রাইট? আচ্ছা, Yes, sir. এবার আপনাদেরকে আমি যেটা ফোকাস করতে বলি, দেখেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে কিন্তু আমরা অনলি ইনফ্লো এন্ড আউটফ্লো নিয়ে ফোকাস করি। সো আপনি যখন পারচেস করেন তখন আপনার যে আউটফ্লো হয়েছে অনলি সেটা আসবে। আমরা পারচেস করেছি ইকুইপমেন্ট এন্ড বিল্ডিং, সো সেই জিনিসটা আসছে। আর আমরা যখন ইকুইপমেন্ট যখন সেল করেছি তখন আমি যে টাকাটা অ্যাকচুয়ালি সেলস প্রসিস পেয়েছি সেইটা আমার ক্যাশ ইনফ্লো হিসেবে গণ্য করা হবে। সো এই জন্য 4,000 ইজ অ্যাডেড। এখানে আমার স্টুডেন্ট অনেকে করে, অনেকে এখানে 7,000 টাকা দিয়ে রাখে। লজিকটা ওনারা যেটা ফিল করে যে আমি তো আসলে যেই অ্যাসেটের আমার নেট বুক ভ্যালু সেটাই আমি রেকগনাইজ করবো। অনেকে আছে আবার আরো 1 ডিগ্রি বেশি হয়ে কস্ট রেকগনাইজ করে, 8,000 টাকা রেকগনাইজ করে, ডেপ্রিসিয়েশন ছিল আমার 1,000 টাকা। কোনোটাই করবেন না, যেটা সেল প্রসিড পেয়েছেন অনলি সেটাকে আপনি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে আপনি ইনফ্লো হিসাবে রেকগনাইজ করবেন। এম আই ক্লিয়ার? যদি ফিক্সড অ্যাসেট Yes, sir. সেল করে কোনো টাকা পান, সেই টাকাটাকে আপনি রেকগনাইজ করবেন যেটা আপনি ক্যাশ প্রসিডস হয়েছে সেটা, নাথিং মোর নাথিং লেস, দ্যাটস ইট অনলি। সো এটা দিয়ে আমি যেটা পাচ্ছি নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখেন কতগুলা ট্রিক এরিয়া আছে এখানে, একটা নন ক্যাশ ট্রানজেকশন আছে, ঠিক আছে, যেটা যদি ভুল করে দিতেন আপনার এখানে চলে আসতো।
ল্যান্ডেডটা। আপনার বিল্ডিং এর ট্রিটমেন্ট আপনি কস্টে রেকগনাইজ করেছেন, ইকুইপমেন্ট কস্টে রেকগনাইজ করেছেন, সেল অফ ইকুইপমেন্ট করেছেন, ভুল করে যদি কস্ট ঢুকাই দিতেন, ভুল করে যদি নেট বুক ভ্যালু ঢুকাই দিতেন তাহলে কিন্তু হতো না। ঠিক আছে, অনলি যে টাকাটা আপনি ক্যাশ ইনফ্লো হয়েছে সেটাকে আপনি রেকগনাইজ করবেন। সো দ্যাট ইজ ইট ফর মাই নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখেন কনসেপ্ট জানলে হাউ ইজি দিস ইজ, আর কনসেপ্ট না জানলে হাউ মাচ ইউ ক্যান স্ট্রাগল। ঠিক আছে, লাস্টের পার্টটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা কি করি, আমরা কমন স্টক ইস্যু করি, রাইট? আচ্ছা, আমরা এই পার্টে চলে আসি। আমাদের এখানে বলা আছে যে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 50,000 আর আমার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে গিয়ে 70,000। আমাকে নোটসে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে এই যে শেয়ারের ইনক্রিজ হয়েছে দিস ইজ থ্রু ক্যাশ। আমার শেয়ার ইস্যু হয়েছে থ্রু ক্যাশ। আমরা জানি শেয়ার ইস্যু দুভাবে হয়, একটা ক্যাশে হয় আর আরেকটা হয় আপনার বোনাস ইস্যু হয়। So বোনাস যদি আমার ইস্যু। হ্যাঁ, যদি বোনাস ইস্যু হতো would that have been part of my cash flow statement? No, sir. হতো না, না। ঠিক আছে। নো স্যার। হ্যাঁ, এই যে এই লজিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দেখবেন যে ক্যাশ মুভমেন্ট হচ্ছে কিনা, তাহলে সেটা কি হতো, ডিসক্লোজারে চলে যাবে। তখন আপনাকে এই 2,000 টাকার যে ইনক্রিজ, যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আপনি ইস্যুয়েন্স অফ কমন স্টক যে 2,000 আপনি দেখাচ্ছেন ইনফ্লো, সেটা আপনি তখন দেখাতে পারতেন না, উল্টা চলে যেত সেটা ডিসক্লোজারে যদি বোনাস ইস্যু হতো। ঠিক আছে, আচ্ছা, ডিভিডেন্ড একটা খুব দারুণ কথা বলছে এখানে যে আপনার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ক্যাশ ডিভিডেন্ডস 29,000। আচ্ছা, অনেক সময় দেখবেন আমি আমাদের বইয়ের যে কিছু এক্সাম্পল আছে আমি যদি আপনাকে দেখাই, সেখানে আপনাকে যেটা আছে যে ডিক্লেয়ার করেছি এক অ্যামাউন্ট আর পে করেছি এক অ্যামাউন্ট, তাইলে আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন আপনি কোন অ্যামাউন্টটাকে কনসিডার করবেন, যেটা ডিক্লেয়ার করেছি? পে হয়েছে। না স্যার, ক্যাশ। অনলি ক্যাশ পেমেন্ট করেছি। এখন আমি আপনাকে বলি যেটা ডিক্লেয়ার করেছেন সেটারে কোথায় পাবেন, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট না নোটস, কোথায় পাবেন? স্যার নোটসে পাবো। নোটসে পাবেন, ঠিক আছে। সো আপনাকে এইটাই এরিয়া ফোকাস করতে হবে যে ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার করেছেন কত আর ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ক্যাশ পে আউট করেছেন কত। সো এখানে যেহেতু পেইড অ্যান্ড ডিক্লেয়ার্ড সেম, তাহলে আমি সেটাই আমি এখানে ডিডাক্ট করছি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার লং টার্ম লোন, আমার শেয়ারস, ঠিক আছে, আমার ডিভিডেন্ড, এই তিনটা জিনিস মিলে হয়। আমি যখন লোন ইস্যু করব, ঠিক আছে, তখন আমি যখন লোন নিব ব্যাংকের থেকে তখন আমার ক্যাশ ইনফ্লো হবে। আমি যখন লোন সেটেল করব আমার ক্যাশ আউটফ্লো হবে। আমি যখন শেয়ার ইস্যু করব তখন আমার ক্যাশ ইনফ্লো হবে। আমি যদি শেয়ার বাইব্যাক করি তখন আমার কি হবে, আউটফ্লো হবে। আর যখন আমি ডিভিডেন্ড দিব তখন হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো হবে। ঠিক আছে, সো নেট ক্যাশ ইউজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার এখানে 9,000 টাকা। আচ্ছা, এই যে তিনটা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, তিনটা অ্যাড করলে আমি পাচ্ছি নেট ইনক্রিজ ইন ক্যাশ 22,000 টাকা পাচ্ছি। ওকে, এন্ড আমার ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল, 33,000 টাকা ছিল। সো ক্যাশ এট বিগিনিং অফ দ্য পিরিয়ডের সাথে যদি আমি আমার নেট ইনক্রিজ ইন ক্যাশ বা নেট ডিক্রিজ ইন ক্যাশ সেটাই হতো, সেটা যখন আমি সাম আপ করি তাইলে আমি যে ব্যালেন্সটা পাবো দ্যাট হ্যাজ টু বি মাই ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ঠিক আছে, আর ডিসক্লোজার সবসময় থাকবে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। দ্যাট is a very basic and a very standard example of a cash flow statement prepared under indirect method. ঠিক আছে, আরেকটু আপনাদেরকে দেখাই। এখানে আমার ডিভিডেন্ডটা অনেক ভাবে আমি বের করতে পারি, আমি সবচেয়ে সহজ ভাবে আপনাদেরকে এখানে বলেছি। আমার রিটেইন আর্নিং ওপেনিং ব্যালেন্স ছিল 48,000 টাকা। ঠিক আছে, আমার রিটেইন আর্নিং ক্লোজিং ব্যালেন্স হয়েছে এখানে 1,64,000 টাকা। ঠিক আছে, যদি আপনাকে না বলা থাকতো তাহলে কিভাবে বের করতেন? এবার তো আমি বললাম যে আপনাকে নোটস আছে, যদি আজকে আপনাকে ডিভিডেন্ডের কোনো কথা না বলা হতো বাট এতটুকু বলা হতো যে ডিভিডেন্ড হ্যাজ বিন পেইড, তাহলে কিভাবে তাকে বের করবেন? আপনি করবেন কি, রিটেন আর্নিংস এর ব্যালেন্স মুভমেন্ট চেক করবেন। রিটেন আর্নিংস এর ব্যালেন্স কিভাবে মুভ হয় সবসময় মনে রাখবেন, আপনি কারেন্ট ইয়ারের প্রফিট রিটেন আর্নিংস এ অ্যাড হয়, ডিভিডেন্ড হলে রিটেন আর্নিংস আপনার কমে যায়। আর আপনাকে যদি রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে আর রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে ওই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনার দুইটা ভাগে ভাগ হতে পারে, এক হচ্ছে ডিভিডেন্ড নাইলে হচ্ছে নেট ইনকাম। তাহলে রিটেন আর্নিং এ যদি আমি এটা টি অ্যাকাউন্ট করি, আমরা জানি রিটেন আর্নিং হচ্ছে ক্রেডিট নেচার, এটা তো আমার প্রফিট, রাইট? সো তার ওপেনিং ব্যালেন্স এখানে আমরা দেখছি 48,000 টাকা, যেটা 2011-র ক্লোজিং ব্যালেন্স ছিল। আর 2012-তে এসে আমরা দেখছি যে রিটেন আর্নিং এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,64,000 টাকা। সো 48,000 থেকে যে 1,64,000 সে হলো, সে কিভাবে হলো? ঠিক আছে, আর নেট ইনকাম আমরা জানি
যেটা সে কারেন্ট ইয়ারের প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স কত ছিল? 1,45,000 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স প্লাস প্রফিট, ঠিক আছে, এই দুটাকে যদি আমি আমার ক্লোজিং ব্যালেন্সের সাথে যদি আমি ডিডাক্ট করি, তাইলে যেটা পাবো দ্যাট ইজ মাই ডিভিডেন্ড। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা বোঝা, এই ডিডাকশন গুলা। আচ্ছা, সো দিস ইজ ইট। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট মেথড। আর নেট চেঞ্জেস ইন ক্যাশ ফ্লো আমাকে এখানে কি দেখতে হবে, যে ওই ওপেনিং ব্যালেন্স আর নেট চেঞ্জ যেটা আমার ক্লোজিং ব্যালেন্স যাতে মিলে যায়, অনলি দেন উই ক্যান নো যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে চাই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভীতি কি কিছু কমেছে আপনাদের? স্যার কমছে স্যার। জি স্যার, অনেকটা। গুড, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। আমি আরো সামনে আরো কঠিন কোশ্চেন করবেন, বাট এটা বেস, এন্ড এখানে অনেকগুলা কনসেপ্ট টাচ করে গেছে, ঠিক আছে। আপনাকে এক্সামে আপনাদের জন্য লাইফ ইজি কি, এরকম একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাকে দুটা কম্পারেটিভ ব্যালেন্স শিট থাকবে, আপনাকে ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, নোটস দেওয়া থাকবে, আর এই জিনিসটা আপনার দেওয়া থাকবে উইদাউট দ্য নাম্বারস। আপনার কাজ হবে এই ক্যালকুলেশন গুলা করে এই নাম্বারস গুলাকে বসানো। লাইফ অনেক ইজি হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। এই জন্য আই হ্যাভ ফোকাসড মোর অন ক্যালকুলেশন অ্যান্ড লেস অন এই মুখস্থ করা, ফরম্যাট মুখস্থ করাতে আমি যেতে চাই না, কারণ ফরম্যাট না মুখস্থ কিছুই আসে যায় না আপনার জন্য। ওকে, আচ্ছা, অ্যান্সার দিস। আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো কোনটা আউট অফ দিস ফোর? এগুলা কোশ্চেন ব্যাংকের। স্যার নাম্বার সি। জি স্যার নাম্বার সি। নাম্বার বি। স্যার সি সি ঠিক আছে, গুড গুড, আপনারা ধরতে পারছেন, ইটস ভেরি হার্টেনিং টু সি। নাম্বার সি হচ্ছে আমি ইকুইপমেন্ট সেল করে যে টাকাটা পাবো, দ্যাট ইজ ডেফিনেটলি মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো। ওকে, আর এতে যেটা হচ্ছে আমি বন্ড ইস্যু করে যে টাকাটা পাচ্ছি, বন্ড ইস্যু করলে আসলে কি হচ্ছে, আমি বন্ড ইস্যু ফাইন্যান্সিং করলে হ্যাঁ আমার লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে। এই লায়াবিলিটি ক্রিয়েট করে যে ক্যাশ ফ্লো আমি পাচ্ছি, ক্যাশ ইনফ্লো হচ্ছে, দ্যাট ইজ ফাইন্যান্সিং। আর পেমেন্ট অফ ক্যাশ টু রিপারচেজ আউটস্ট্যান্ডিং ক্যাপিটাল স্টক, এটা হচ্ছে শেয়ার রিপারচেজ। শেয়ার ইস্যু করলে যেরকম ক্যাশ ইনফ্লো হয়, শেয়ার কিনে ফেললে আমার কি হয়, ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ইটস আ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর লাস্টেরটা পেমেন্ট অফ ক্যাশ টু সাপ্লায়ার্স ফর ইনভেন্টরি, আমি ইনভেন্টরি পারচেজ বাবদ যে ক্যাশ আউটফ্লো করেছি সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটি। ভেরি গুড, আপনারা এই বেসটা ধরাটা হচ্ছে কি শর্ট এমসিকিউ গুলা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি পেশেন্স থাকে, এই তো গেল আপনাদের ইনডাইরেক্ট মেথড গেল, এবার হচ্ছে ডাইরেক্ট মেথড আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডের একটা বেস ডিফারেন্স হচ্ছে, আমরা যখন ডাইরেক্ট মেথড করি আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা নেট ইনকাম আগে আমরা পিএনএল থেকে নেই, তার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আসি। বাট যখন আমরা ডাইরেক্ট মেথড করব তখন কিন্তু আমরা নেট ইনকাম নিয়ে কোনো কাজ করব না, আমার জন্য এখানে ইনকাম স্টেটমেন্ট উইল নট বি দ্যাট রেলেভেন্ট, বা রেলেভেন্ট হলেও আমরা ডিফারেন্ট ভাবে আমরা তাকে ফোকাস করব। আমরা দেখব যে আমার ক্যাশ সেলস এর কত টাকা, ঠিক আছে, আমার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স কত টাকা, আমার ক্যাশ পেমেন্ট টু স্টাফ কত টাকা, আমার আমার ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস কত টাকা, গভর্নমেন্ট এন্ড ট্যাক্সের জন্য কত টাকা আমি পেমেন্ট করেছি। এই নেট ব্যালেন্সের উপর যে কাজটা করি দ্যাট ইজ আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আন্ডার ডাইরেক্ট মেথড। সো ডাইরেক্ট মেথড নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটি এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইজ দ্য সেম ফর বোথ ডাইরেক্ট মেথড এন্ড ইনডাইরেক্ট মেথড। দি অনলি ডিফারেন্স, ঠিক আছে, ইজ আন্ডার দি অপারেটিং অ্যাক্টিভিটি সেগমেন্ট। ওকে, সো এটাই আমরা যদি এখানে দেখি, দেখেন আপনাকে এই পিকচারটাকে মাথায় রাখতে হবে যখন আপনি ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস যখন বের করবেন ক্যাশ ফ্লো। আপনি দেখবেন যে আপনার ক্যাশ রিসিট কিভাবে আসে, একটা হচ্ছে ফ্রম সেল অফ গুডস এন্ড সার্ভিসেস টু কাস্টমার্স, রাইট, আরেকটা হচ্ছে ফ্রম রিসিটস অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ডস অন লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমি জেনুইন কত টাকা ক্যাশ রিসিভ করছি ইন্টারেস্ট ইনকামে, বা আমার ডিভিডেন্ড থেকে কত টাকা পাচ্ছি, যেটা আমি কিন্তু জেনুইনলি ক্যাশ পাচ্ছি, নট অ্যাক্রুড পোরশন কিন্তু, ঠিক আছে এইটা। আর পেমেন্ট করি সাপ্লায়ার, এমপ্লয়িজ, অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে, ইন্টারেস্ট, ট্যাক্সেস, এগুলোর জন্য যাবতীয় যত ক্যাশ পেমেন্ট করছি এটা আমার ডিডাক্ট হবে ফ্রম মাই ক্যাশ রিসিভড, এন্ড দেন এন্ড অনলি দেন উই উইল রিসিভ আওয়ার নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এইটা তো বেসিক, এটা কি আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। অল সবার কাছ থেকে শুনতে যাচ্ছি। আপনি যখন অপারেটিং অ্যাক্টিভিটিস এর ইনডাইরেক্ট মেথড করতেন তখন কি করতেন, নেট ইনকাম দিয়ে শুরু করতেন, ডেপ্রিসিয়েশন কে অ্যাড করতেন, গেইন হইলে আপনি তাকে ডিডাক্ট করতেন, লস হলে তাকে অ্যাড করতেন, আর নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটির মুভমেন্ট নিয়ে খালি কাজ করতেন, কাজ শেষ হয়ে যেত। বাট যখন ডাইরেক্ট মেথড নিয়ে কাজ করবেন, আপনাকে নেট প্রফিট নিয়ে কাজ করবেন না, আপনাকে ডাইরেক্ট ক্যাশ সেলস এ চলে যেতে হবে। এখন কথা হচ্ছে আপনার কাছে তো ক্যাশ সেলস নাই,
কিভাবে বের করবেন? আপনার কাছে তো অনলি সেলস এর ফিগার আছে, রাইট? আপনি যখন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছেন, আপনার তো সেই ফিগার নাই। আপনার কাছে কি আছে? অনলি কস্ট অফ গুড সোল্ড আছে, আপনার কাছে ইনভেন্টরির ফিগার আছে। আপনি এমপ্লয়িকে কত টাকা পেমেন্ট করেছেন, আপনার কাছে এক্সপেন্স দেওয়া আছে ইনকাম স্টেটমেন্টে, কিন্তু এই এক্সপেন্স যেটা আছে সেটাই কি আপনার ক্যাশ পেমেন্ট? নো, সেটা ওয়ার্কিং করতে হবে। অপারেটিং এক্সপেন্সেরও সেম ট্রিটমেন্ট, যে এক্সপেন্স কত আর এক্সপেন্স কত টাকা আমি পে করেছি, আই মাস্ট অ্যাসার্টেইন। এন্ড আমার অনলি কত টাকা ক্যাশ আমি পেমেন্ট করেছি টু মাই স্টাফ, টু মাই সাপ্লায়ার্স, ঠিক আছে, টু মাই ভেন্ডার্স ফর অপারেটিং এক্সপেন্স, সেটা আমার আসতে হবে এখানে। এন্ড ইন্টারেস্টও পে করি আর ট্যাক্সও পে করি, সেটা হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট আমার বের করে নিয়ে আসতে হবে। সো প্রতিটাতে আমার কিছু ওয়ার্কিং ইনভলভ। নেক্সট সেগমেন্ট যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য ওয়ার্কিং। সেম এক্সাম্পল, ঠিক আছে, আপনাদের জন্য যাতে ইজি হয়, ঠিক আছে, বাট ডিফারেন্ট ট্রিটমেন্ট হবে আমরা যখন ডাইরেক্ট মেথডে বের করব। আপনারা আমার সাথে শুনতে পারেন, আমি বলবো না যে এটা আমাদের এক্সামে আসবে, বাট এটা আমি চাই যে আপনারা অ্যাজ মাই স্টুডেন্ট এটা জানা থাকুক। সো যেটা বললাম না, যে ফার্স্ট যেটা আমাকে বের করতে হয় সেটা কি, যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স। সো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করবেন? দেখেন, আপনাদেরকে সহজ আমি একটা জিনিস বলি। আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইনকাম স্টেটমেন্টে আপনি কি পাচ্ছেন? অনলি সেলস পাচ্ছেন। আপনার সেলস আছে কত? 5,07,000 টাকা। সেটা দিয়ে কি আপনি কত টাকা ক্যাশ রিসিভ করছেন কাস্টমার থেকে সেটা কি পাবেন? পাবেন নো না। স্যার। আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে রিসিভেবলের ব্যালেন্সের মুভমেন্ট দেখতে হবে। তাহলে সেটা আমরা কি করব? আমার রিসিভেবল ব্যালেন্স, ওই যে আমি আপনাকে একটা কথা বলেছি যে রিসিভেবলের ব্যালেন্সের যদি মুভমেন্ট হয় তার মানে কি, আমার রিসিভেবলের ওপেনিং ব্যালেন্স ছিল 30,000 টাকা, আর আমার রিসিভেবলের ব্যালেন্স এখন কমে গিয়ে দাঁড়িয়েছে কত? 20,000 টাকা। তার মানে কি? হোয়াট ডাজ দিস সিগনিফাই? ক্যাশ ইনফ্লো হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। আমি টাকা দিয়ে আমার আমার কাস্টমার আমাকে টাকা দিয়ে দিয়েছে। সো কাস্টমার যদি আমাকে টাকা দিয়ে দেয়, আমার রিসিভেবল যদি কমে যায়, তার মানে কি হচ্ছে? এটা আমার ক্যাশ ইনফ্লো হিসাবে গণ্য হচ্ছে। ইজ দিস পার্ট ক্লিয়ার? Yes, sir. গুড, ঠিক আছে। তাইলে আমি যদি দেখি, আজকে আমার একটি অ্যাকাউন্ট ভুলে যান বা আমার এই ফর্মুলাটা ভুলে যান, আপনাদেরকে যদি কমন সেন্স থেকে যদি বলি যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করবেন, সোজা কথা, আপনি প্রথমে তাকাবেন রেভিনিউ ফ্রম সেলস। এই রেভিনিউ 5,07,000 যে আপনি পেয়েছেন, দিস ইজ নট ইয়োর ক্যাশ ইনকাম, ক্যাশ সেলস না। আগে এটা আপনাকে বুঝতে হবে। সেটার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট আছে। সেই অ্যাডজাস্টমেন্টটা কোন জায়গা থেকে আসবে? সেটা আসবে ফ্রম মাই অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স। যে আমার 20,000 টাকা ছিল, সরি 30,000 টাকা ছিল, সেটা এখন কমে এসে দাঁড়িয়েছে আপনার 20,000 টাকায়, উইচ মিনস আমি বেশি টাকা পেমেন্ট করে দিয়েছি। সো আমার যদি 5,07,000 যদি হয় আমার রেভিনিউ ফ্রম সেলস, ঠিক আছে, আর আমি যদি ধরেন 10,000 টাকা যদি আমি কাস্টমার থেকে আরো বেশি পাই, তাহলে সেটা আমার রেভিনিউ ফ্রম সেলস এর সাথে অ্যাড হয়ে যাবে। অনলি দেন দিস ইজ মাই ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। প্রথমত ফোকাস করতে হবে কি বের করতে চাচ্ছি আমরা। আমরা বের করতে চাচ্ছি যে কাস্টমার থেকে কত টাকা ক্যাশ পাচ্ছি। ইন অর্ডার টু অ্যাসার্টেইন দ্যাট, আমাকে আগে দেখতে হবে যে রেভিনিউ কত টাকা আমি ক্যালকুলেট করেছি, উইচ ইজ দি অ্যাক্রুয়াল মেথড। তারপর দেখতে হবে যে আমার রিসিভেবলের ব্যালেন্সের মুভমেন্ট। সো রিসিভেবল ব্যালেন্সের মুভমেন্ট কমে যাওয়া মানে কি? আমার কাছে আরো বেশি ক্যাশ আসছে, আগের সেলস এর টাকা আসছে, ঠিক আছে। সো দ্যাট ইজ মাই ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, ঠিক আছে। আমার প্রিভিয়াস সেলস এর টাকাও আসতে পারে, ক্রেডিট সেলস এর টাকা, নো প্রবলেম, বাট সেটাকে আমার কনসিডার করতে হবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ওকে, এটা হচ্ছে পুরোটা উল্টা। এতদিন আপনাদেরকে অ্যাক্রুয়াল মেথডে শিখাইছি যে আগের পিরিয়ডের জিনিস কনসিডার করবেন না, তাই না? যে সেলস যেটা রেকগনাইজ হয়েছে অনলি সেটাকে রেকগনাইজ করবে, বাট যখন ক্যাশ বেসিসে আমরা কাজ করব, আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে এটা নিয়ে কাজ করতে হবে। সো যদি এবার ফর্মুলাতে আপনারা শিখতে চান, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার হচ্ছে রেভিনিউ, রেভিনিউর সাথে আপনার যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয় ইউ অ্যাড, আর অ্যাকাউন্টস রিসিভেবল যদি বেড়ে যেত দেন ইউ শুড হ্যাভ ডিডাক্টেড দিস। ইজ দিস মাচ ক্লিয়ার যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করব? ইয়েস স্যার। ওকে, এবার আমরা বলি, এটা একটু ট্রিকি। আমরা সাপ্লায়ারকে কত টাকা দিব? ঠিক আছে, আমরা তো গুডস সেল করেছি, এবার গুডস পারচেজ করতে যে খরচাটা হয় সেটা আমরা কিভাবে পাবো? দেখেন, আপনার কাছে কি ফিগার্স দেওয়া আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনার কাছে পারচেজের ব্যালেন্স দেওয়া আছে, রাইট? আপনার কাছে পারচেজ দেওয়া আছে 1,55,000 দেওয়া আছে। এখন এই পারচেজের 1,55,000 কি আমার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার? No, sir. ঠিক আছে, হোয়াট ইজ দি লজিক? আমার পারচেজ যেটা করেছি, এখানে আমার ক্যাশ পারচেজও আছে, এখানে আমার ক্রেডিট পারচেজও আছে। সো ক্রেডিট পারচেজ তো আমার কনসিডারেশনে থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি এই পারচেজের 1,55,000 যেটা আছে সেটাকে আমি টোটালি কনসিডার করব না, তাকে আমার অ্যাডজাস্ট করতে হবে।
ঠিক আছে, নাও লেট আস অ্যাডজাস্ট। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল এর ব্যালেন্স। অ্যাকাউন্টস পেয়েবল এর ব্যালেন্স কি হয়? এটা হচ্ছে আপনার বাকির হিসাবটা, যে ক্রেডিট কত টাকা আপনার এখনো সাপ্লায়ারের কাছে বাকি আছে। অ্যাজ আই মেনশন, আমার ওপেনিং ব্যালেন্স আছে 12,000 টাকা, আমার ক্লোজিং ব্যালেন্স হয়ে গেছে কত টাকা? 28,000 টাকা হয়ে গেছে, উইচ মিনস আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে। সো অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, ইজ ইট আ সাইন অফ ইনফ্লো না আউটফ্লো? আমাকে বলেন। ইনফ্লো স্যার। হুম? ইনফ্লো। অ্যাকাউন্টস পেয়েবল মানে আউটফ্লো স্যার। আচ্ছা, আপনাকে বলি, আজকে আপনাকে আমি 100 টাকা দেওয়ার কথা, কিন্তু আমি আপনাকে কম দিচ্ছি। ঠিক আছে, কম দিচ্ছি মানে আপনার জন্য আমার যে পেয়েবল ছিল এটা আমার বেড়ে গেল পরের পিরিয়ডে এসে। তাহলে আমি যদি কম দিই আপনাকে, তাহলে আমার ক্যাশ ফ্লো পজিশন কি ভালো হবে না খারাপ তাহলে হবে? ভালো হবে স্যার, ভালো। ভালো হবে, রাইট। ঠিক আছে, সো আমার অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 12,000 থেকে এটা 28,000 হচ্ছে, তার মানে আমি কিন্তু পে করছি না আমার সাপ্লায়ারদেরকে, হুইচ সিগনিফাইজ যে আমার ক্যাশ ফ্লো ভালো। ঠিক আছে, টাকা আউটফ্লো হচ্ছে না। আমি ভালো খারাপে পরে যাব, সেটা হচ্ছে আমার ক্যাশ পজিশন ইনক্রিজ হচ্ছে। ওই যে সেই কথাটা, নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যায়, আপনার ক্যাশ ফ্লো এটা আপনার ইনফ্লো হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, আবার যখন কারেন্ট লায়াবিলিটি কমে যায়, তার মানে কি লায়াবিলিটি সেটেল করে দিচ্ছেন, আপনার ক্যাশ ফ্লো কমে গেছে। সো সেকেন্ড জিনিসটা হচ্ছে, প্রথম খেয়াল করলেন পারচেজ, সেকেন্ড খেয়াল করলেন অ্যাকাউন্টস পেয়েবল, থার্ড খেয়াল করবেন হচ্ছে ইনভেন্টারি। ইনভেন্টারির একটা গল্প আছে, আপনার ওপেনিং ইনভেন্টারি হচ্ছে 10,000, ক্লোজিং ইনভেন্টারি হচ্ছে 15,000। তার মানে কি? আপনি বেশি ইনভেন্টারি পারচেজ করছেন, ইনভেন্টারি বেড়ে যাওয়া মানে কি? ক্যাশ ফ্লো আউটফ্লো। আউটফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি আজকে আপনাদেরকে বলি, ঠিক আছে, কত টাকা আমি সাপ্লায়ারদেরকে পেমেন্ট করছি, আমার হিসাবে কয়টা জিনিস রাখতে হবে। এক হচ্ছে পারচেজ, ঠিক আছে, আরেক হচ্ছে আমার ইনভেন্টারি বাড়লো, ঠিক আছে, আরেক হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়লো, আর বটম লাইনে থাকতে হবে আমার কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব। এইবার ফর্মুলাটা দেখেন, নাও ইট উইল মেক সেন্স। ঠিক আছে, আপনি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স বের করবেন, আপনার কাছে লেটস জাস্ট সে যে পারচেজও দেওয়া নাই, আপনার কাছে অনলি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। ঠিক আছে, সো আপনি কি কস্ট অফ গুডস সোল্ডই কি আপনার সাপ্লায়ার পেমেন্ট? নো, কস্ট অফ গুডস সোল্ড দুই ভাবে আপনার ইম্প্যাক্টেড হয়, একটা হচ্ছে ইনভেন্টারি, আরেকটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল। এই দুটা জিনিসই কিন্তু আপনার সাপ্লায়ার পেমেন্টের সাথে ডিপলি ইনভলভড। সো আমার কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি ধরেই নেই যে আমি সাপ্লায়ারকে যে টাকাটা দিব সেটা যদি আমার কস্ট অফ গুডস সোল্ড এর পার্ট হয়, ঠিক আছে, তাহলে আমার ইনভেন্টারি যদি বেড়ে যায়, তাহলে আমার কি হবে? ইনভেন্টারি বেড়ে যাচ্ছে মানে আমার ক্যাশ আউটফ্লো হয়েছে, বেশি ক্যাশ পেমেন্ট করেছি। ঠিক আছে, আমার যদি অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, তার মানে কি হচ্ছে? অ্যাকাউন্টস পেয়েবল মানে আমার ক্যাশ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে, জি স্যার। হ্যাঁ, সবসময় বলি ইনভেন্টারি বেড়ে যাওয়া মানে আমার ক্যাশ আউটফ্লো, আমি তো টাকা দিয়ে কিনছি, তাইলে আমার কস্ট অফ গুডস সোল্ড যে ব্যালেন্স আছে তার সাথে আমি ইনভেন্টারির ইনক্রিজটা অ্যাড করব। ওকে, আর যদি আমার অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, তার মানে কি আমি টাকা দিচ্ছি না, আমি ক্যাশ পেমেন্ট কম করতেছি, এই জন্য ইনক্রিজ হলে আই এম রিডিউসিং দিস। তাইলে যদি আপনাকে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার বের করতে হয়, আপনি সবার আগে দেখবেন আপনার কস্ট অফ গুডস সোল্ড আছে কিনা, আপনার ইনভেন্টারি মুভমেন্ট আছে কিনা, আপনার অ্যাকাউন্টস পেয়েবল এর মুভমেন্ট আছে কিনা, এন্ড দ্যাট ইজ দি ফর্মুলা ইউ শুড ইউজ। ঠিক আছে, তাহলে ক্যাশ রিসিভ ফ্রম সাপ্লায়ার্স যদি আপনি পেয়ে যান, দিস ইজ দি ফর্মুলা। আর যদি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার যদি আপনি পেয়ে যান, দিস ইজ দি ফর্মুলা। ঠিক আছে, দুটা বেসিক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন। মুভিং অন টু অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের গল্পটাও একই রকম। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্সে কি কি কাজে আপনি মানে কোন কোন জায়গা আপনাকে খেয়াল করতে হবে? আপনি অপারেটিং এক্সপেন্স দেখবেন যে আপনার ইনকাম স্টেটমেন্টে আছে, কিন্তু সেটাই তো আপনার ক্যাশ পেমেন্ট না। আপনি কমও করতে পারেন, আপনি বেশিও করতে পারেন। তাহলে আমাকে কি কোন জায়গাতে খেয়াল করতে হবে? আমি কারেন্ট অ্যাসেটে যাব, আমি কারেন্ট অ্যাসেটে দেখবো আমার প্রিপেমেন্ট আছে কিনা। ঠিক আছে, সো যদি আমার প্রিপেমেন্ট বেড়ে যায়, হোয়াট ডাজ দিস মিন? আমি কি টাকা বেশি দিয়েছি না কম দিয়েছি? টেল মি। স্যার বেশি দিয়েছি, প্রিপেমেন্ট আগে পে করে দিয়েছি স্যার। গুড, আমি তো দেখবো এখন ক্যাশ পেমেন্ট। ঠিক আছে, সো যখন আমি অপারেটিং এক্সপেন্স আমার ইনকাম স্টেটমেন্টে যেটা আছে তার সাথে যদি আমার প্রিপেমেন্ট এক্সপেন্স বেড়ে যায়, তার মানে আমি বেশি পেমেন্ট করছি। ঠিক আছে, তাহলে সেটা অ্যাড হবে। আর যদি কমে যায়, তার মানে আমি কম পে করছি আমার এক্সপেন্সের চেয়ে, তাহলে সেটা আমার ডিডাক্ট হবে এখানে। ঠিক আছে, এইবার আমি বলি আপনার লায়াবিলিটি হয়েছে কিন্তু আপনি পেমেন্ট করতেছেন না। ঠিক আছে, আপনার পেয়েবল আছে 8,000 টাকা, ঠিক আছে,
মানে আগের বছর ছিল 8,000 আর কারেন্ট ইয়ারের পেয়েবল হচ্ছে 10,000, তার মানে আপনি পেমেন্ট না করে বসে আছেন এক্সপেন্সের জন্য, তাহলে আমার ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স কি হবে? কমে যাবে। এই লজিকটা আপনারা বুঝছেন কিনা? কেউ যদি না বুঝেন আমাকে বলেন, আই উইল এক্সপ্লেইন অ্যাগেইন। এই তিনটা জিনিস জানলে ডাইরেক্ট মেথড মানে ইজ নাথিং ফর ইউ। ক্যাশ ফ্লো ফ্রম কাস্টমার্স, ক্যাশ আউটফ্লো মানে টু সাপ্লায়ার্স, আর এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। আপনি জাস্ট অপারেটিং এক্সপেন্সের ব্যালেন্সটা নেবেন, প্রিপেড এক্সপেন্স যদি ইনক্রিজ হয় ইউ অ্যাড, প্রিপেড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় ইউ ডিডাক্ট। আর লজিক যদি বলি, যদি প্রিপেমেন্ট এক্সপেন্স বেশি হওয়া মানে কি আমার টাকা বেশি চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি অপারেটিং এক্সপেন্সের তাকে আমি অ্যাড করছি। ওকে, আর আরেকটা খেয়াল করতে হবে আমার অ্যাক্রুড এক্সপেন্সেস গুলা, যেটা আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে, যে এক্সপেন্স হয়েছে বাট আমি এখনো টাকা দিইনি, সো সেই অ্যামাউন্ট যদি বেড়ে যায় তার মানে কি হচ্ছে আমি কম টাকা দিচ্ছি। লজিক গুলা কিন্তু খুব সুন্দর, মানে মাথায় গেঁথে যাওয়ার মতো জিনিসটা। ওকে, সো আমার লায়াবিলিটি বেড়ে গেছে, আমি তার মানে আমি টাকা দিচ্ছি কম, দ্যাটস ওয়াই ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স, যেটা আমার কারেন্ট লায়াবিলিটির ভেতরে থাকে, বেড়ে যাওয়া মানে তাকে আমি ডিডাক্ট করবো, মানে আমি কম টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটু অ্যাডভান্স টপিক। ঠিক আছে, এটা আরেকটা থাকে ক্যাশ পেমেন্টস ফর ইন্টারেস্ট, যেটা আপনাদের বইতেও পেয়েছেন। ঠিক আছে, আপনার দেখবেন যে ইন্টারেস্টের যে পেমেন্ট করেছেন, এটা খুব ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে আপনার একটা ইনকাম স্টেটমেন্ট একটা ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, কিন্তু আপনার ইন্টারেস্ট এক্সপেন্স যেটা চার্জ হয়েছে আর আপনার ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আপনি অ্যাকচুয়ালি পেমেন্ট করছেন, সেটা কিন্তু আপনার সমান নাও হতে পারে। রাইট, সমান নাও হতে পারে। যে লেটস জাস্ট সে যে আপনার 42,000 ছিল ইন্টারেস্ট এক্সপেন্স, কিন্তু আপনি পেমেন্ট করেছেন 40,000, তাহলে আপনাকে 40,000কে বের করে নিয়ে আসতে হবে। তাহলে তাকে কি করে বের করবেন? আপনি খুঁজতে হবে ওই ইন্টারেস্ট পেয়েবল কিছু আছে কিনা, ওপেনিং এন্ড ক্লোজিং। সো আপনি যদি দেখেন যে ওপেনিং ব্যালেন্স নাই, ক্লোজিং ব্যালেন্সও নাই, তাইলে যেটা ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স পেইড। ঠিক আছে, আর যদি ওপেনিং ব্যালেন্স থেকে থাকে আর ক্লোজিং ব্যালেন্স থেকে থাকে, তাহলে কি করতে হবে? আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। আচ্ছা, সো আরেকটা লাস্ট যেটা দেখিয়েছি যে ক্যাশ পেমেন্টস ফর ইনকাম ট্যাক্সেস, এটাও আছে আমাদের এখানে। যে আমরা যদি দেখি যে আমার, খেয়াল করে দেখেন আমার ট্যাক্স, আমি বলছি আমার ইনকাম স্টেটমেন্টে দেখা আছে 49,000 টাকা আমি ট্যাক্স চার্জ করেছি। ওয়ার্ড গুলা খেয়াল করেন, চার্জ করেছি, বাট সেটাই কি আমার ট্যাক্স পেমেন্টের মানে ট্যাক্সের পেমেন্ট? উই মাস্ট আইডেন্টিফাই দ্যাট। আমি দেখতেছি আমার ইনকাম ট্যাক্স পেয়েবলের টি অ্যাকাউন্ট করে আমার ওপেনিং ব্যালেন্স আছে 8,000, ক্লোজিং ব্যালেন্স কমে আসছে হচ্ছে আমার 6,000। ঠিক আছে, আমরা কিন্তু অজান্তে বুঝতে পারছি যে আমার পেমেন্ট এবার বেশি হয়েছে। রাইট, তাহলে আমি এখন কি করব? আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবলে আসতেছে 47,000 আর ক্যাশ পেমেন্ট হচ্ছে আমার 49,000। এটা কি ক্লিয়ার আপনারা? কারো কোনো কনফিউশন আছে কিনা? আপনি টি অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, এই ফর্মুলা দিয়েও বের করতে পারেন। আপনাদের মধ্যে একটু ডাউট আমি পাচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে বলেন। এটা হচ্ছে আমি জাস্ট পেমেন্ট সাইট গুলো নিয়ে আসছি। ওই যে বললাম যেটা, যে পেমেন্টসে কি থাকে, সাপ্লায়ারকে পেমেন্ট থাকে, অপারেটিং এক্সপেন্সের পেমেন্ট থাকে, ইন্টারেস্টের পেমেন্ট থাকে, ইনকাম ট্যাক্সের পেমেন্ট থাকে। কিভাবে আমি বের করব? আন্ডার ডাইরেক্ট মেথড বা ইভেন ইনডাইরেক্ট মেথডেও কিন্তু আমাকে এই ক্যাশ পেমেন্ট গুলো বের করতে হবে। ঠিক আছে, সো আমি যদি দেখি আমার লায়াবিলিটি মানে কি, আমার পে করতে হচ্ছে। সো আমি যদি দেখি আমার ব্যালেন্স শিটে 47,000, ইনকাম স্টেটমেন্টে 47,000 টাকা আছে, বাট আমি জানি যে আমার বেশি টাকা আমি পেমেন্ট কত টাকা করেছি সেটা আমি জানি না। আমি এই 47,000 টাকা নিব, নিয়ে যদি আমি দেখি আমার ট্যাক্স পেয়েবল বাড়লো না কমলো, যদি দেখি 8,000 থেকে 6,000, তার মানে কি হলো? সে কমে গেল। এই কমে যাওয়া মানে কি? লায়াবিলিটি, আমি বেশি টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, সো ডিক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল হলে আমি তাকে অ্যাড করে দিব। ইজ দিস লজিক ক্লিয়ার টু ইউ অল? দিস ইজ ইট। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমি যখন ডাইরেক্ট মেথড করব, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ঠিক আছে, ওয়ার্কিং করে নিয়ে আসছি, less cash payment to supplier, operating expense, interest expense, and income taxes. So that is my net cash provided by operating activities. So both indirect method and direct method যেটাই করি না কেন, এই নাম্বারটা আমার আসবে। আশা করি আমার স্লাইডসটা আপনাদের কাছে থাকবে, আপনারা যখন গো থ্রু করবেন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেম। এটা জাস্ট আপনাদেরকে টি অ্যাকাউন্ট করে বোঝানো হচ্ছে যে আমি পারচেজ করেছি ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমার আউটফ্লো। পারচেজ একটু খেয়াল করবেন, কিছু কিছু ফিক্সড অ্যাসেট আছে। কয়টা বাজে একটু আপনারা বলতে পারবেন আমাকে? কতক্ষণ আছে আমার? ইয়েস, 5:33 p.m. 5:30। ওকে, আই হ্যাভ টাইম। আজকে ভালো পেসে আগাচ্ছি, বা আমি হয়তো বেশি ফাস্ট আগিয়েছি, আমি হয়তো খেয়াল করতে পারিনি, তো আমি আপনাদেরকে বলি
কিছু কিছু ফিক্সড অ্যাসেট থাকবে, দেখবেন যে নট জাস্ট ফিক্সড অ্যাসেট আপনার ইনক্রিজ করেছে, মানে তার সেলসও হয়েছে, তার পারচেজও হয়েছে, এগুলাতে একটু স্পেশাল অ্যাটেনশন দিবেন। ঠিক আছে, যেমন এই ইকুইপমেন্টের যদি আমরা দেখি, তার ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, তার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 27,000 টাকা। আমি আপনাদেরকে যে এরিয়া অফ মিস্টেক গুলো ফোকাস করছি, যদি লেমেনের মতো করেন আপনারা কি করবেন, ব্যালেন্স আছে যেহেতু ক্লোজিং 27,000, ওপেনিং আছে 10,000, আপনারা কি করবেন 25,000কে একদম ধরে বলে দিবেন যে এটাই আমার পারচেজ। সরি, 25,000 না, আপনার এখানে 17,000কে ধরেই বলবেন পারচেজ। বাট আসলে কি 17,000 পারচেজ? আপনাকে খেয়াল করতে হবে যে তার তো সেলসও হয়েছে কিছু। সো আপনি যখন টি অ্যাকাউন্ট করবেন, টি অ্যাকাউন্ট করে যখন বের করবেন, আপনি খালি মুভমেন্ট কনসিডার করবেন না, আপনার বোথ ওয়েজ মুভমেন্ট চেক করতে হবে যে পারচেজও আছে, ইয়েস, আমার সেলসও আছে, ইয়েস। সো টি অ্যাকাউন্ট যখন আমরা ফিক্সড অ্যাসেটের করি, আমরা ওপেনিং ব্যালেন্স হয় ডেবিট, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু পারচেজ করি সেটাও আমার ডেবিট হবে। এখানে 25,000 টাকা পারচেজের কথা বলা আছে, স্পষ্ট বলা আছে, ঠিক আছে। তাইলে আমার এখানে টোটাল ডেবিট সাইড হচ্ছে 27,000, আর ইকুইপমেন্ট আমি সেল করেছি 8,000 টাকা, ঠিক আছে। সো কেউ যাতে কখনো ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দেখে ডিটারমাইন না করেন যে আমার ফিক্সড অ্যাসেট পারচেজ হয়ে গেছে। আপনাকে খেয়াল করতে হবে যে এখানে ডিসপোজালও থাকতে পারে। সো ডিসপোজালটাকে কনসিডারেশনে রেখে কিন্তু আপনাকে এই পারচেজ অফ ইকুইপমেন্ট বের করতে হবে। যদি আপনাকে সামে ইকুইপমেন্ট পারচেজের কস্ট না দেওয়া থাকতো, আপনাকে যদি ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকতো আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকতো আর যেটা সেল করেছে তার কস্ট দেওয়া থাকতো, তাহলে মিসিং ফিগার ইজ ইয়োর পারচেজ অফ ইকুইপমেন্ট, যেটা কিনা আমার ক্যাশ কি আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইজ দিস ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কিনা এখানে? স্যার অনেক সময় রিপ্লেসমেন্ট একটা বিষয় থাকে টেনজিবল ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে, এটা স্যার একটু ক্লিয়ার করবেন। রিপ্লেসমেন্ট বলতে বলছেন যে অ্যাসেট এ দিয়ে অ্যাসেট বি যখন আমরা রিপ্লেস করি, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, দ্যাটস আ প্রবলেম। এটা যদি হয়, আমি বলি, গুড কোশ্চেন। আজকে যদি রিপ্লেসমেন্ট হতো, ভেরি গুড কোশ্চেন, তাইলে আমি আজকে আমার ওপেনিং ব্যালেন্স আছে 10,000, ক্লোজিং ব্যালেন্স আছে 27,000, আমাকে কিন্তু আমি এতটুকু জানি এখানে রিপ্লেসমেন্ট আছে, তাইলে এখানে আমি কোন ব্যালেন্সটা বসাবো? আমার ইকুইপমেন্টের ক্রেডিট সাইডে কোন ব্যালেন্সটা বসাবো? মৌসুমী, টেল মি। ভেরি গুড অবজারভেশন, ঠিক আছে, আই মাস্ট সে। সো আমি যদি এখানে বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকে যে অ্যাসেটটাকে আমি রিপ্লেস করেছি বা পার্ট এক্সচেঞ্জ করেছি, ঠিক আছে, তার যে নেট বুক ভ্যালু আছে সেটাকে আমি এখানে আমি কনসিডার করে নিয়ে আস, সরি মাই অ্যাপোলজি, নেট বুক ভ্যালু না, তার যে কস্ট ছিল অরিজিনাল সেটাকে আমি কনসিডার করব। এম আই ক্লিয়ার? ঠিক আছে, স্যার ক্রেডিট সাইডে কনসিডার করব ওটা। হ্যাঁ, ক্রেডিট সাইডে কনসিডার করবো। শুনেন, সবসময় মনে রাখবেন, ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট, ঠিক আছে, ইটস আ ফিক্সড অ্যাসেট, অ্যাসেট নেচারের যেহেতু হয়, সো অ্যাসেট যখন আমার বাড়ে তাকে আমি ডেবিট করবো। সো পারচেজ হলে ডেবিট হচ্ছে, ডিসপোজাল হলে আমার ক্রেডিট হচ্ছে। সো আমি যখন, জানেন যেহেতু আমরা অ্যাসেট নিয়ে যখন কাজ করি, ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করি, অল রেকর্ডস আর ডান এট কস্ট। সো পারচেজটা হবে কস্টে, এন্ড ইভেন অল ডিসপোজালস আর ডান এট কস্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে। এখানে অনেক স্টুডেন্টরা মিস্টেক করে কি নেট বুক ভ্যালু দেয়, বা দেখা যাচ্ছে যে টাকাটা আপনি সেলস প্রসিডস পাচ্ছে সেটা দিচ্ছে। ইটস আ ভেরি বেসিক টি অ্যাকাউন্ট আর কি, বাট এখানে অনেকগুলো কনসেপ্ট ইনভলভড আছে। যে আমি ইকুইপমেন্ট যখন পারচেজ করবো আমি কস্টে রেকগনাইজ করবো, আর ইকুইপমেন্ট যখন ডিসপোজও করবো, যে ডিসপোজাল অ্যামাউন্ট আমি এখানে রাখবো না, ওই ডিসপোজড ইকুইপমেন্টের কস্টকে আমি এখানে রেকগনাইজ করবো, ঠিক আছে। সো সেম ওয়েতে আমি যদি বলি যে আজকে যদি আমি ইকুইপমেন্টটাকে আমি আজকে সেল করতাম, সরি পার্ট এক্সচেঞ্জে যদি আমি দিয়ে আসতাম, সো পার্ট এক্সচেঞ্জে যদি আমি তাকে দিয়ে আসি, তাহলে যেটা তাকে দিয়ে আসি তার যে কস্টটা আমার মানে ব্যালেন্স শিটে বুক করা আছে সেটা আমার এখানে থাকবে ক্রেডিট সাইডে। ওকে, আচ্ছা। সো ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইনক্রিজ ইন ইকুইপমেন্ট, এটা খুব স্পষ্ট ভাষায় আমি এখানে বলেছি যে এটা অ্যাকাউন্টিংটা, টি অ্যাকাউন্টের যে এটা যে 4,000 টাকা, যেটা আমার ইকুইপমেন্টের কস্ট ছিল 8,000, ডেপ্রিসিয়েশন ছিল 1,000, ঠিক আছে। ওকে, সো আমি লস করেছি সেল করে 4,000, কারণ আমার নেট বুক ভ্যালু ছিল 7,000, আমি সেল করে পেয়েছি হচ্ছে 4,000 করে, তাহলে আমার লস অন ইকুইপমেন্ট হচ্ছে 3,000। দিস ইজ দি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এটা জাস্ট আপনাদেরকে ফ্ল্যাশব্যাক লাস্ট ক্লাসের জিনিসটা। আমি ক্যাশকে ডেবিট করি, ঠিক আছে, আমার অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনকে আমি ডেবিট করি, লস যেহেতু হয়েছে ডেবিট করি, ইকুইপমেন্টকে আমি ক্রেডিট করছি আর কি আপনার, ঠিক আছে। আচ্ছা, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। এটা আমি আবার আগের জিনিস রিভিশন দিচ্ছি, ডাইরেক্ট মেথড যেহেতু দেখাচ্ছি, এই সুযোগে আপনাদেরকে রিভিশন দেওয়াচ্ছি। আমি যেটা বলছি আপনাদেরকে যে ওই যে 1,10,000 দিয়ে আপনি ল্যান্ড পারচেজ করেছেন, কিন্তু ক্যাশ না দিয়ে আপনি কি করেছেন, বন্ড ইস্যু করে দিয়েছেন,
সো সেইটা কি আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটি না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কোনটাতে শো করতে পারবো? নান। এটা No, হচ্ছে sir. নন ক্যাশ ট্রানজেকশন, ঠিক আছে? ডিসক্লোজারে শো Increase in- করবো। ইয়েস, ইনক্রিজ ইন বিল্ডিং, আমি বিল্ডিং পারচেজ করেছি, এই যে ওয়ার্ডটা আছে ক্যাশ, তাহলে এটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে হবে। ইনক্রিজ ইন বন্ডস পেয়েবল, ওই যে বললাম যে বন্ডস ইস্যু করেছি, কিন্তু আমি তো কোনো টাকা পাইনি, আমি আমার ল্যান্ডটা আমি বন্ডস ইস্যু করে আমি ল্যান্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এই ইনক্রিজ ইন বন্ডস ইজ নট মাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা আমার ডিসক্লোজার হিসেবে থাকবে। ওকে, সো সিগনিফিকেন্ট নন ক্যাশ ট্রানজেকশন, এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার দেখাতে চাই, এটা স্টুডেন্টরা মিস্টেক করে, এটা আমাদের এক্সামে আসে। আমার কমন স্টক যে ইনক্রিজ করেছে 20,000 টাকা, ঠিক আছে, সেটা আমার ফাইন্যান্সিং ট্রানজেকশন। আর ওই যে বললাম যে আমার ডিভিডেন্ড পেমেন্ট করেছি, ডিক্লেয়ার করেছি 29,000, পেমেন্টও করেছি 29,000, যদি এটা আমার না থাকতো তাহলে আমার ওয়ার্কিং করে বের করতে হতো। এন্ড ওয়ার্কিং করে ডিভিডেন্ড বের করার রাস্তা কি? আমার রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে, আর নেট প্রফিট যেটা হয়েছে তার সাথে আমি মানে অ্যাডজাস্টমেন্ট করে যেটা পাবো, দ্যাট উড বি মাই ডিভিডেন্ড। সো এটা ফাইন্যান্সিং ট্রানজেকশন হিসেবে থাকতেছে আমার ক্যাশ ডিভিডেন্ড, ঠিক আছে? দিস ইজ মাই আপনার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ডাইরেক্ট মেথডের আন্ডারে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? এই একই জিনিস হবে আপনার। আচ্ছা, মাই ক্লাস ইজ ডান। ওকে, এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে হাইলাইট করতে যাচ্ছি। আমরা একটা কনভার্জেন্স প্রজেক্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটু আগে বলে আসি আর কি, আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে ব্যাংক ওভারড্রাফট যদি হয়, ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট কি হবে আমার? ইজ ইট আ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি? এখানে ব্যাংক ওভারড্রাফট এর এটা অপারেটিং অ্যাক্টিভিটিতে যাবে না স্যার, এটা তো শর্ট টার্ম লোন। আচ্ছা ঠিক আছে, আমি বলি, এটা এক্সামে পেতেও পারেন নাও পেতে পারেন, এগুলো রিসেন্টলি আপডেট গুলা নিয়ে আলাপ করা হচ্ছে, ঠিক আছে? আসলে আমাদের আগে কখনো এগুলা ছিল না, সিলেবাস IFRS 7 এ কিছু চেঞ্জ আসছে, এই জিনিসগুলো এখানে আপনাদেরকে ডিসকাস করার জন্য বলছি, ঠিক আছে? সো দ্য ডেফিনিশন অফ ক্যাশ ইকুইভ্যালেন্ট ইউজড ইন IFRS ইজ সিমিলার টু দ্যাট অফ ইউজড ইন গ্যাপ। গ্যাপ হচ্ছে ইউএস আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যেগুলো আমাদের, ঠিক আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, দুই জায়গাতে সেম। আর মেজর ডিফারেন্স ইজ দ্যাট ইন সার্টেন সিচুয়েশনস bank overdrafts are considered part of cash and cash equivalents under IFRS. See, এই জিনিসটা আমি আপনাদেরকে হাইলাইট করে দিলাম। সো আপনি যখন ওই যে ক্যাশ ব্যালেন্স নিয়ে যখন কাজ করবেন, যেটা নেট চেঞ্জেস ইন ক্যাশ, ঠিক আছে, যেটা কিনা অপারেটিং ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর যে নেট মুভমেন্ট আছে তার সাথে যে ওপেনিং ব্যালেন্সকে আপনি অ্যাডজাস্ট করে যে ক্লোজিং ব্যালেন্স পান, ওই যে ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স আছে, ঠিক আছে, সেখানে কিন্তু ওভারড্রাফটকেও কিন্তু কনসিডার করা হয়। ওকে, বাট ইউএস গ্যাপ, যেটা আপনাদের না জানলেও হয় বাট এটা নলেজের জন্য, যে ব্যাংক ওভারড্রাফট যদি থাকে তাহলে সেটাকে কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ আন্ডারে নিয়ে আসা হয়, আলাদা করে তাকে কনসিডার করে। দ্যাট ইউ ডোন্ট নিড টু নো, বাট এটা আপনাদেরকে একটা ডিস্টিংগুইশটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে বললাম আর কি। আর এটা আমি একেবারে শুরুর দিকে দেখিয়েছি, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইন্টারেস্ট পেইড যদি দেখি, আমরা এটা দেখলেই মনে করি এটা অপারেটিং এক্সপেন্সেস, যেটা আপনারা খুব স্পষ্টতই আমাকে বলেন ইয়েস দিস ইজ অপারেটিং ক্যাটাগরি। বাট আমাকে IFRS 7 কিন্তু আমাকে অ্যালাউ করছে যে তাকে আমি ফাইন্যান্সিং এও শো করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? আমরা ইন্টারেস্ট রিসিভ যখন করি তাকে আমরা ইউজুয়ালি কি করি, অপারেটিং অ্যাক্টিভিটিসেই শো করি, কিন্তু তাকে আমরা কিন্তু ইনভেস্টিং এও শো করতে পারি, নো ইস্যু। ডিভিডেন্ড যখন আমরা পে করি, আমরা চোখ বন্ধ করে তাকে কি করি, আমরা তাকে ফাইন্যান্সিং এর আন্ডারে নেই, এই একটু আগে সাম করলাম, সেখানে ডিভিডেন্ড পে 29,000 আমরা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আন্ডারে শো করেছি, বাট তাকে আমরা অপারেটিং এও শো করতে পারি, নো চ্যালেঞ্জেস, নো রেস্ট্রিকশন। ডিভিডেন্ড রিসিভ যেটা করি সেটাকেও আমরা কি করি, অপারেটিং এ শো করি, আইডিয়ালি অপারেটিং এ সবসময়, আমিও ছোটকাল থেকে দেখে অভ্যস্ত, বাট তাকে আপনি ইনভেস্টিং এও শো করতে পারেন, কারণ ওই যে যেই ইকুইটি পারচেস করেছেন তার উপর বেস করে যে ডিভিডেন্ড দিয়েছেন, সো বিট, নো প্রবলেম, ঠিক আছে? ট্যাক্স পেইড সব জায়গাতে আপনার অপারেটিং এ হয়ে থাকে, ইউএস গ্যাপ এন্ড IFRS এ, ঠিক আছে? আনলেস স্পেসিফিক আইডেন্টিফিকেশন উইথ ফাইন্যান্সিং অর ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটা আপনাদের জানার দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট IFRS তুলে আনছি বলে এটা দেখালাম আর কি। আচ্ছা, নাও ইউ টেল মি, আপনাদের সব পড়ার শেষ পড়া, আন্ডার IFRS ইন্টারেস্ট পেইড ক্যান বি রিপোর্টেড অ্যাজ, So operating. interest paid can be reported as just operating. Operating or financing. It's an operating element. Operating and financing. An operating Yes. হ্যাঁ, ইন্টারেস্ট পেইড হচ্ছে অপারেটিং এন্ড ফাইন্যান্সিং আন্ডার IFRS। এগুলোই ট্রিক কোশ্চেন, এগুলো এক্সামে আসবে, কনফিডেন্টলি আপনারা লিখবেন, বাট পরে ইট উইল মানে হার্ট ইউ, সোজা কথা।
আচ্ছা, IFRS requires that non cash items কি হবে অপশনস? Sir, be disclosed in the notes to the financial statement. ঠিক আছে, নন ক্যাশ ট্রানজেকশনস। আই হোপ অনেকগুলা এরিয়া ছিল আপনাদেরকে আমি রাইটফুলি স্ট্রেস আউট করেছি। এটা আপনাদের জন্য দরকার নাই, এটা আমি অন্য জায়গায় যখন আমি নেই তখন আমি এই জিনিসটা বলি অ্যাপ্লিকেশন লেভেলে, যে ফিউচারে এন্ড অলরেডি এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি এটা হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করে দেখেন, যে আমাদের যে ব্যালেন্স শিট করি, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট করি, সেটা এই যে দেখবেন এটা এখন অ্যাপ্লিকেবল না, 2025 থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। আপনার ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটেও কিন্তু ইনভেস্টিং, অপারেটিং এন্ড ফাইন্যান্সিং এর হেডার থাকবে, জাস্ট লাইক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, আপনারা রেডি হন, সামনে ডিফারেন্ট ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট আপনাদের IS 1 এ ওটা চলে আসবে। ওকে, আচ্ছা, দ্যাট ইজ ইট। Sir, I have a question, sir. ইয়েস মৌসুমী, Thank you, sir. Sir, ওয়েলকাম। টেল মি। a 20% stock dividend was declared during the year. 25,000 of retained earnings was capitalized. Sir, it to clear করবেন, sir. আচ্ছা, এটা কোনটা মৌসুমী, আমি ক্যাচ করতে পারিনি। Sir, আমি অন্য একটা বই থেকে করছিলাম, ওইখানে আমি এই পয়েন্টটা পেয়েছি, জাস্ট মার্ক করে রেখেছি যে আমি এটা বুঝি নাই। আচ্ছা, লেট মি হাইলাইট দিস। ঠিক আছে, আমাদের সময় যেহেতু আছে, Yes, sir. আমি একটু আপনাদের প্রবলেম গুলা নেই। আবার বলেন তো আপনার কোশ্চেনটা। 20% stock dividend was declared during the year. 25,000 of retained earnings was capitalized. হোল্ড অন, স্টক ডিভিডেন্ড ইজ 25,000। ঠিক আছে, রিটেন আর্নিংস Sir, just said 25,000 of retained earnings was capitalized. ক্যাপিটালাইজড বলছে। Yes, sir. This আচ্ছা, ঠিক আছে। There are two sections, sir. First one is 20% stock dividend was declared during the year. This is the first one. And the second one is 25,000 of retained earnings was capitalized. আচ্ছা, আমি আপনাকে এটা বলি, এটা একটা অঙ্কর পার্ট আর কি, মোস্ট প্রবাবলি। Exactly, sir. হ্যাঁ, আপনাকে বললি যে যদি কখনো, এটা ভেরি গুড কোশ্চেন আপনার, যেটা বলছিলাম যে স্টক ডিভিডেন্ড আপনার রিটেন আর্নিংস যদি ক্যাপিটালাইজ করা হয়, রিটেন আর্নিংস, এটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমি আপনাদের সাথে পাইনি, পাইলে এই জিনিসটা আপনার কোশ্চেনটাই অলরেডি অ্যান্সার হয়ে যেত। এটা হচ্ছে আমার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিভিডেন্ডের ট্রিটমেন্ট, আর হচ্ছে গিয়ে বোনাস ইস্যু, স্টক ইস্যু ট্রিটমেন্ট গুলো আছে। আমরা যখন আজকে রিটেন আর্নিং থেকে যখন আমি দিই, ঠিক আছে, রিটেন আর্নিং থেকে কি বলছেন, স্টক। Yes, sir. 25,000 of retained earnings was capitalized. আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আমি যদি বলি এটাকে আমরা বলি বোনাস ইস্যু। বোনাস ইস্যু আপনার দুই ভাবে হয়। বোনাস ইস্যু ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার থ্রু রিটেইনড আর্নিংস, আর আরেকটা হয় আপনার বোনাস ইস্যু আপনার শেয়ার প্রিমিয়াম দিয়ে হতে পারে। ঠিক আছে, আইডিয়ালি আমরা শেয়ার প্রিমিয়াম আমাদের রেস্ট্রিক্টেড, এটা আমাদের অ্যালাউ করে না আইনে। এটা আপনারা যখন ওই চ্যাপ্টারটা পড়বেন তখন পাবেন। সো বোনাস ইস্যু যখন আমি শেয়ার করছি, লেটস জাস্ট সে আমার শেয়ার হচ্ছে আজকে 50,000। ঠিক আছে, আপনি দেখলেন আপনার শেয়ার বেড়ে দাঁড়ালো 75,000। তাইলে আমার যে শেয়ার বেড়ে দাঁড়াচ্ছে 50,000 থেকে 75,000, এই যে 25,000 যে বাড়ছে, এটা কোথা থেকে আসতেছে? আইডিয়ালি যখন আপনি দেখবেন যে শেয়ার ক্যাপিটাল আপনার 50 থেকে 70 75,000, আপনি অ্যাজিউম করে নিচ্ছেন যে এটা আমার ক্যাশ আউটফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, রাইট? Yes, sir. But that is not the case. It's a non-cash transaction. ঠিক আছে, সো আপনাকে এটা হাইলাইট করে দিল যে এই যে আমার 50 থেকে 75 হলো, যে এই যে 25,000 টাকা বাড়লো, এই স্টক বাড়াটা ইট হ্যাজ কাম ফ্রম রিটেইন আর্নিংস, এটা কিন্তু আমার ক্যাশ থেকে আসেনি। সেম অ্যাজ ওই যে বোনাস ইস্যুর যে এক্সাম্পলটা দিচ্ছি, বাট আমি সবসময় আপনাদেরকে হাইলাইট করতে চাই যেটা এক্স্যাক্টলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সামনে অনেক বেশি আসে। যে মানুষ ইউজুয়ালি করে রেখে যখন ইনক্রিজটা দেখে জাস্ট ডাইরেক্ট ক্যাশ আউটফ্লো হিসাবে নিয়ে আসে। আবার বেশিরভাগ যেটা দেখবেন, একটা ওয়ার্ক এক্সাম্পল আমি আপনাদের শেয়ার করতে পারি যদি আমার সময় হয়, না ওটা শেয়ার করবো না, ওয়ার্ক এক্সাম্পলটা আমি আপনাদেরকে মেইলে দিয়ে দিব। ওখানে যেটা করে, সেখানে আমরা যেটা দেখছি যে এই ইনক্রিজটার মধ্যে দেখবেন যে একটা পার্ট থাকবে ক্যাশ দিয়ে আপনার ইনক্রিজ করেছে, আরেকটা পার্ট হচ্ছে আপনার রিটেন আর্নিং থেকে আসছে। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল, যেটা ক্যাশ দিয়ে অনলি ইনক্রিজ হয়েছে, যেটা রিটেন আর্নিং এর পার্ট না, অনলি দ্যাট পোর্শন শুড বি ইনক্লুডেড আন্ডার ক্যাশ ফ্লো আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ ইউর অ্যান্সার মৌসুমী। এনিথিং এলস? স্যার, এটা কি কোনোভাবে ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড হবে? নো, নান হোয়াটসোএভার। এটা ইনভেস্টমেন্টের সাথে এখানে কোনো মানে আপনার নাই, কারণ দুটা জিনিসই আপনার স্টক, রিটেন আর্নিংস
ঠিক আছে, ক্যাপিটালাইজড এর ওয়ার্ডটা বলে আমি জানি আপনি কনফিউজড হচ্ছেন। আপনি Exactly. রিটেন আর্নিং কে যখন ক্যাপিটালে কনভার্ট করছেন, মানে শেয়ারে কনভার্ট করছেন, ওই ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটালাইজ বলি, বাট দিস ক্যাপিটালাইজ হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর নন কারেন্ট অ্যাসেট। অনলি নন কারেন্ট অ্যাসেট যখন ইনভলভড হয়, ঠিক আছে, বা ক্রিয়েটেড হয়, তখনই আমরা তাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর সেগমেন্ট হিসেবে গণ্য করবো আর কি। Okay, sir. আচ্ছা, আপনাদের সাথে আমার মনে হয় এটাই লাস্ট ক্লাস আর কি, মানে লাস্ট ক্লাসের পরের এটা মানে এক্সটেন্ডেড ক্লাস আর কি ছিল এটা। ওকে, সো ক্যাশ ফ্লো ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি বলবো যে এটা এবার আসবে, অ্যান্ড আপনাদেরকে যেহেতু মানে আসলে আমার ওই পিসিটা থাকলে ভালো হতো, আমি আপনাদেরকে কিছু দেখাতে পারতাম যে আপনাদের একটা আইসিএবির ওয়েবসাইটে যে একটা স্যাম্পল কোশ্চেন আছে সার্টিফিকেট লেভেলের, সেখানে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাম আছে, অ্যান্ড আই উড রিকোয়েস্ট ইউ টু ডু দ্যাট। করে যখন পারবেন না, আই উইশ টু কাম ব্যাক টু ইউ, মানে আই উইশ ইউ টু কাম ব্যাক টু মি। অনেক স্ট্যান্ডার্ড একটা সাম। আর যেটা বলছি যে যত তাড়াতাড়ি পারেন নীলক্ষেতে যে বা কলিগদের থেকে বা সিনিয়র যারা আছে সার্টিফিকেট লেভেল পাস করেছে, কোশ্চেন ব্যাংকটা নিয়ে আসেন, যথেষ্ট সাম আছে আপনার 20-র ওইখানে মধ্যে। স্যার অনেক ক্রিটিক্যাল, মানে আমরা নরমালি বইয়ের বা পূর্বে যে রিটেন যখন ছিল আইসিএবি কোয়েশ্চেন প্যাটার্ন, ওইগুলোর হুম। সাথে কম্পারিজন করলে আইসিএবি মনে হয় যে লটস অফ ডিফারেন্স, মানে অনেক ক্রিটিক্যাল আসে আসলে কি ওরকম? Agreed. অ্যাগ্রিড, ঠিক আছে, আমি এটাই আপনাদেরকে বলি, ইট ইজ ক্রিটিক্যাল অ্যান্ড এক্সাম ক্যান বি ক্রিটিক্যাল অ্যান্ড উইল বি ক্রিটিক্যাল, ঠিক আছে। সো ওখানে কমপ্লেক্সিটি লেভেল আছে, ইজি আছে, মিডিয়াম আছে অ্যান্ড ডিফিকাল্ট আছে। সো আপনাদেরকে হয়তো এক্সামে মিডিয়াম বা ইজির মধ্যে দিয়ে রাখবে, বা যদি এক্সামিনার যদি ফিল করে যে না এই ব্যাচ থেকে আস্তে আস্তে আমরা আরো ডিফিকাল্টি বাড়াবো, তখন দেখবেন ডিফিকাল্ট গুলো নিয়ে আসবে, বাট দ্যাট ইজ ইয়োর ইয়ার্ড স্টিক, ঠিক আছে। ওকে, এনিথিং এলস, এনিবডি? আমাদের সবার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের সাথে আবার মিট করেন স্যার। আচ্ছা, ওকে, ইফ দ্যাট ইজ অ্যান অপশন, সবার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এন্ড দ্যাটস অলসো আ পসিবিলিটি। আমাকে হালিম ভাই বলেছিল যে শিডিউলে দেখতে যে কোনো ক্লাস আমি আসলে সামনে করতে পারবো কিনা, বাট ফর দ্যাট টু হ্যাপেন আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের সিলেবাস ইজ ওভার। আমার সাথে যতটুকু সিলেবাস আছে আমি একটা এক্সটেন্ডেড ক্লাস নিয়ে আমার শেষ করতে হয়েছে। আর আমার আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের যদি ক্লাস আমি করি, অনলি দুটা কন্ডিশনে হবে। এক হচ্ছে আপনাদের প্রবলেম এরিয়া, যে ওভারঅল বই থেকে কোন জায়গাগুলোতে আপনার কনফিউশন আছে। আমি 3 আওয়ার্স যদি আমি আপনাদের সাথে এঙ্গেজ থাকি, আমার অবজেক্টিভ থাকে যে 3 আওয়ার্স আপনাদের যে প্রবলেম এরিয়া গুলো আছে আমার কাছে নিয়ে আসবেন, এটা থ্রু রাব্বানি বা আমাকে মেইল দিয়ে জানাবেন, যাতে করে আমি আমার ম্যাটেরিয়ালটা রেডি করতে পারি। কারণ ক্লাসের ম্যাটেরিয়াল আই হ্যাভ এন্ড আমি জানি কোনগুলো আসবে, বাট এই ক্লাসটা যদি হয়ে থাকে, ইট ক্যান বি আইদার অফ টু, যে কোনো ক্লাস আপনার শুরু থেকে আমার বা মুনার যদি কোনো ক্লাসে যদি কোনোটাতে মনে হয় যে কোনো চ্যাপ্টারের কনফিউশন আছে, আমি সেই ক্লাসটা হয়তো টেক আপ করতে পারি আপনাদের সাথে, এক। আর সেকেন্ডারি হচ্ছে গিয়ে যে এরিয়া গুলাতে আপনাদের মনে হচ্ছে যে না আমার আর একটু বোঝা দরকার, বা এখানে আমার কোনো প্রবলেমস আসছে, ওই স্পেসিফিক এরিয়া গুলাও আমাকে স্পট করে টার্গেট করে দিতে পারেন। আই উইল এক্সপ্লেইন দিস, কারণ ওই এক্সট্রা ক্লাসে উড বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্রতিটা মিনিট সেকেন্ড ওখানে ম্যাটার করবে, কারণ আমি চেষ্টা করবো যাতে সব আপনাদের স্টুডেন্টদের যতটুকু কনফিউশন আছে ওটা ক্লিয়ার করতে আর কি, ঠিক আছে। এইটাই আর কি ফ্রম মাই সাইড। এন্ড ইয়েস স্যার আমার রিকোয়েস্ট এটাই ছিল, আপনি যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা আমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দেন আমরা Good. একটা শিডিউল করে স্যার ওই দিন একটু বেটার হতো। yes, I would appreciate that. Thank I you, would sir. appreciate that. Mushami, thank you to you as well. Acha, that is it for today. Thank you everyone.